নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে ধুরন্ধর নিয়ে আলোচনা করব। আরো কিছু টপিকস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আপনারা দেখুন, আপনারা এনজয় করেন যে ভার্সেস যখন হয়, যে একটা গ্রুপ হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন ভার্সেস যখন হয় মানে তিনজনেই একই রকম কথা বলছি তখন লোকে অত মজা পায় না, কিন্তু ভার্সেস হলে তখন লোকে মজা পায়। এবং আজকে একটা ভার্সেস হতে পারে আর কি আমার মনে হচ্ছে, বিকজ সাগর নীল বলেছে ধুরন্ধরের বক্স অফিস বুস্ট করা, আর আমরা বলেছি যে না, আমরা উল্টো লজিক দিয়েছি। তো সেখানে একটা লড়াই আজকে হবে বলে মনে হচ্ছে। কি বলো, তোমার কি মনে না হচ্ছে আমরা সাগর? আমরা না আমরা কি সিনেমাটা নিয়ে আগে আলোচনা করবো নাকি বক্স অফিস নিয়ে আগে আলোচনা করবো? আগে সিনেমা নিয়ে, অবশ্যই সিনেমা নিয়ে আগে আলোচনা। হ্যাঁ, হ্যাঁ। বলো সিনেমা সিনেমার নিয়ে দিক বলো, থেকে দেখো আমরা আমার। আমরা তিনজন এক লাইনে আছি, একই লাইনে আছি আমরা সিনেমার দিক দিয়ে, সিনেমার কোয়ালিটি বিচারের হ্যাঁ, দিক দিয়ে। হ্যাঁ, মানে সিনেমা সিনেমা দেখো আমার ধুরন্ধর মনে হয়েছে যে মানে স্পাই ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলোকে ঠিক যে যে পয়েন্টে আমরা ক্রিটিক করেছি, মানে সমালোচনা করেছি, সেই পয়েন্ট গুলো একদম পারফেক্টলি ফিট। মানে ধুরন্ধরের ক্ষেত্রে মানে তুমি দেখবে যে ওরা সবকিছুকে সেগুলোকে কভার আপ করেছে। যে একটা ছবির মধ্যে একটা প্রপার একটা স্ক্রিন প্লে স্ট্রাকচার থাকবে, সেটা হতে পারে যে খুব চেনা জানা। দেখো ধুরন্ধরের মধ্যে যে টেমপ্লেটটা ব্যবহার করছে, প্রথম কথা হচ্ছে এটা এটা মানে যদি মোটা দাগে দেখতে হয়, ব্রডার স্ট্রোকস, এটা একটা গ্যাংস্টার ছবি যেটার মধ্যে স্পাই এলিমেন্টস রয়েছে। এবার সেই গ্যাংস্টার ড্রামার যে টেমপ্লেট ওরা ব্যবহার করেছে, সেই টেমপ্লেটে আমরা প্রচুর ছবি হতে দেখতে পেয়েছি। আমি যখন রিভিউ করেছি তখন আমি বলেছি যে মানে এটা বলা যেতে পারে অগ্নিপথ ইন পাকিস্তান। তো সেটা একটা স্ট্রাকচার, তো তোমাকে একটা স্ক্রিন প্লে স্ট্রাকচার তো তোমাকে নিতে হবে, যেটা তোমার গল্পটা, তোমার চিত্রনাট্যের ব্যাকবোন হবে। সেটাই ওয়াইএফএস স্পাই ফ্র্যাঞ্চাইজির মধ্যে তুমি দেখতে পাবে না। মানে ওরা যে ওদের যে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি, সেটাই তুমি ছবিগুলো দেখে পরিষ্কার বুঝতে পারবে না। তো ধুরন্ধরে বুঝতে পারা যায় যে হ্যাঁ, এটা রাইটিং এর পেছনে খাটা হয়েছে, এই ছবিটার রিসার্চের পেছনে যথেষ্ট খাটা হয়েছে। এবং যেটা আদিত্য ধর মানে দুর্দান্ত করেছে, এই যে পার্লিয়ামেন্ট অ্যাটাক, কান্দার হাইজ্যাক থেকে শুরু করে 26/11 এতটা দীর্ঘ সময় কভার করছে। এবং তার পরবর্তীতেও মানে কোথাও তোমার মনে হচ্ছে না যে গল্পটা, দেখবে অনেক ছবির ক্ষেত্রে হয়, অনেক বায়োপিকের ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা দেখতে পাই, যে যেহেতু জাম্প করতে থাকছে টাইম লাইনে, যে কারণে না আমরা ক্যারেক্টারের জন্য রুট করতে পারি না, কন্টিনিউয়েশনটা ফিল করা যায় না। যেমন দেখবে কাঙ্গানার একটা বায়োপিক করলো কোন একজন পলিটিশিয়ানের, আমার মনে পড়ছে না, সেইটাতেও এটা অনেকের জেলেলিজা, সমালোচনা ছিল। জেলেলিজা। হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো, সেটা তো অনেকের সমালোচনা ছিল যে অনেক বেশি জাম্প করছে। তো এই ধরনের প্রবলেম দেখতে পাওয়া যায়, কিন্তু ধুরন্ধরের ক্ষেত্রে সেটা ইস্যুই হয়নি। আর যদি এন্টারটেনমেন্টের কথা বলি, দেখো অক্ষয় খান্নার যে পারফরমেন্সটা, সেটা যেটা মানে আমার ক্ষেত্রে হলো, মানে উইথ টাইম সেই পারফরমেন্সটা যেন আরো গ্রো করছে। মানে ছবি দেখে চলে এসেছি, তারপর ধীরে ধীরে যেন অক্ষয় খান্নার পারফরমেন্সটা আরো, মানে যখন ছোট্ট একটা ক্লিপিং দেখছি, কারণ ওই ছবিটা এত বেশি ইন্টেন্স, সেটা তো অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্ট দেবো বলে এন্টারটেনমেন্ট দেয় না। মানে সামনাসামনি অন দা ফেস এন্টারটেনমেন্ট নয়। তো ছবিটা দেখার না সময় না, আমাদের কেন? মাথায়, না না, এটা ঠিক আছে, দেখো, আদিত্য ধার কিন্তু কমেডিও রেখেছে। মানে তুমি রাকেশ ওই বেদির পলিটিক্সের ক্যারেক্টার একটাই দেখো। ক্যারেক্টার দিই, ওটা একটাই হ্যাঁ, ক্যারেক্টার দিই, কিন্তু পলিটিশিয়ানের কিন্তু ক্যারেক্টারটা না, সঞ্জয় দত্ত কিন্তু, সঞ্জয় দত্তের ইন্ট্রো সিন এন্ট্রিতে, বলো বা তার এন্ট্রিতে, হ্যাঁ, পরবর্তীতেও কিন্তু সঞ্জয় দত্তের এরকম ডায়লগ এমন ভাবেই রেখেছে যাতে কিন্তু হিউমার জেনারেট করতে পারে। ইভেন দেখবে একটা একদম। সিন আছে যে আসলাম বাপাস আ গয়া, কর আতিফ আসলাম, হুম, আচ্ছা হুম। এসপি চৌধুরী আসলাম। ওইগুলোতে কিন্তু লোকে হেসেছে, ওগুলো কিন্তু কমেডির জন্যই হুম। করা হয়েছে। ওই আর ওই সব জায়গাটা থেকে আমার ভালো খুব ভালো রিয়াকশন লেগেছে। অ্যাকচুয়ালি সঞ্জয় দত্তের ইন্ট্রোতে খুব ভালো রিয়াকশন ছিল পাবলিকের, হ্যাঁ হ্যাঁ। আমার হল। আমার 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 ওই জায়গাটা খুব ভালো লেগেছে, যখন বলছে বহুত লাল লাল हो रहा है, বলছে ये मरूम है, अबे मरूम नहीं मारून। ওই জায়গাটা লোকে হেভি হেসেছে। আমার না, আমার দেখো, যে ডায়লগটা ট্রেলারে সঞ্জয় দত্তের বেস্ট লেগেছিল, ওটা আমার সিনেমাতেও বেস্ট লেগেছে। যে अगर मेरे साथ गद्दारी की तो तेरे को मारने से पहले रैंडवा बना दो और जमील साहब आपको खस्ती। তো ওইটা ওইটা সঞ্জয় দত্ত যা বলে, আমার ওটা হেভি হাসি পেয়েছে। ওটাই ওই জায়গাটাতে দারুণ লেগেছে আমার ওটা। সঞ্জয় দত্তের পারফরমেন্স নিয়ে কিন্তু আমি দেখলাম অনেকে ক্রিটিসিজম করছে যে একই টাইপের পারফরমেন্স হয়ে গেছে, একটু রিপিটেটিভ হয়ে গেছে। আমার মনে হয়নি, আমি মানে কিছু ফেসবুক ইত্যাদিতে পড়লাম। তোমাদের কি এটা মনে হয়েছে যে কোথাও রিপিটেটিভ হয়ে গেছে, অন্য ভিলেন মানে অন্য যে সঞ্জয় দত্ত অনেকগুলো ভিলেনের চরিত্র দেখো করেছে? আমার এটা লেগেছে, আমার কি মানে আমার সাজাতের পারফরমেন্সটা খারাপ লাগেনি, বাট আমারও সাজাতের পারফরমেন্সটা খুব যে ভালো লেগেছে এমন না। কিন্তু আমার না মানে খুব বেশি অবজেকশন নেই সেটা নিয়ে। মানে হ্যাঁ, একটা জিনিস রয়েছে যে বাদবাকিদের তুলনায় একটু দেখবে সঞ্জয় দত্তের এন্ট্রিটা এত ব্যাপক ওয়েতে করা হয়েছে, যেরকম ভাবে গানটা হচ্ছে, হাওয়া হাওয়া হেভি লাগছিল। তারপরে যখন আসে, এসে বলে একজনকে, বন্দুকটা পায়ের মধ্যে রেখে দেয়, তুমি দেখবে মানে ওই জায়গাটা না ভালো লাগে। কিন্তু তারপরে সঞ্জয় দত্ত যতবারই আসে,
ওকে যেরকম বিল্ড আপ দেওয়া হচ্ছে, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর দেওয়া হচ্ছে এই লেভেলে, মানে সেটা হেভি করেছে। কিন্তু তারপরেও সঞ্জয় দত্ত যেরকম ভাবে কথা বলছে, একটা মনে হয় যে একটা ঝিম ঝিম ব্যাপার আছে, একটু হালকা ল্যাদ ল্যাদ ব্যাপার রয়েছে, এটা মনে হয়। আসলে বাদ বাকি সবাই এই লেভেলে এনার্জি নিয়ে রয়েছে, এই লেভেলে পারফরমেন্স দিচ্ছে, তো আমার এটা একটু ফিল হচ্ছিল। তবে মানে এটা নিয়ে খুব বেশি অবজেকশন থাকবে বলে আমার মনে হয় না, কারণ আমি দেখছিলাম বহু লোকের সঞ্জয় দত্তের পারফরমেন্স হেভি লেগেছে, মানে হেভি মস্তি পেয়েছে দেখে সঞ্জয় দত্তকে। তো আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি ইস্যু হবে। অ্যাকচুয়ালি সব থেকে বেশি প্রশংসা অক্ষয় খান্নাকে নিয়ে হচ্ছে। অক্ষয় হুম। খান্নাকে রণবীর সিং এর থেকেও বেশি প্রশংসা অক্ষয় খান্নাকে নিয়ে হচ্ছে আর কি। না, যে সেটার না একটা অক্ষয় কারণ আছে অরিত্রদা, জানো তো। সেটার আমার যেটা মনে হয়েছে, আমি গতকাল একটা ভিডিওতে এটা আলোচনা করছিলাম যে রণবীর সিং এর ক্যারেক্টারটাই হচ্ছে যেহেতু আন্ডার কভার এজেন্ট, মানে বাই ফর্মুলা ও আন্ডার প্লে করবে, এটাই খুব স্বাভাবিক ঘটনা। এবং এটা রণবীর সিং এর মতন এইবার যারা বুঝতে অভিনেতা পেরেছো, রয়েছে। তুমি যখন ট্রেলারে বলেছিলে, ট্রেলার নিয়ে যেদিনকে আমাদের ঝামেলা হচ্ছিল, তুমি বলেছিলে যে বাকি সবাইকে ইন্ট্রো দিয়েছে, রণবীর সিং কে কোনো ইন্ট্রো দেয়নি। এবার বুঝতে পারছো কেন? হুম ওর কিন্তু হুম সিনেমাতেও হুম কোনো ইন্ট্রো নেই, ওর আলাদা করে কোনো ইন্ট্রো সিন ডিজাইন করা নেই, ওর কিচ্ছু নেই হুম কিন্তু তুমি দেখো। হুম অ্যাকচুয়ালি রণবীর সিং কে এন্ট্রি সিনও দেয়নি, কিন্তু নর্মাল এন্ট্রি, নর্মাল ঢুকছে জাস্ট, কোনো আলাদা করে কিছু ডিজাইনই করেনি। এবং হ্যাঁ, মানে যেটা আমার, দেখো আমি আমি প্রচন্ড বেশি স্কেপটিক্যাল ছিলাম যে রান টাইমটার জন্য, ঠিক আছে, আমার একটু চাপই লাগছিল সত্যি বলছি, কারণ 3.5 ঘন্টা ইজ টু মাচ। আমি যেটা আগেও মানে মেনশন করেছিলাম, এবং আমি দেখছিলাম যে দর্শকরা কমেন্ট বক্সে আমাকে ছিঁড়ে খাচ্ছে, কারণ ধুরন্ধর নিয়ে সবাই এক্সাইটেড ছিল খুব। কিন্তু দেখো, আমি যেটা আমার সংশয় লাগছিল আমি শেয়ার করেছি, এই যেরকম অরিত্র সাগর কিছুদিন নিয়ে আগে কিং কে নিয়ে বলছিলে যে কিং এর একটা তোমার এতগুলো কাস্ট করে দিয়েছে, আর সিদ্ধার্থ আনন্দ এরকম ধরনের ক্যারেক্টার মোমেন্টস তৈরি করতে পারে। তো এটা দেখো, আমরা তো 3 ইয়ারই কথা করছি এই জন্য যে আমাদের যে কথাগুলো বলা হয় না নিজেদের চ্যানেলে, সেগুলো ওপেনলি এখানে বলবো বলে। তো ঠিক আছে, দর্শক এখন খারাপ ভাবে নিয়েছে, কিন্তু সেই একই ছবি তো আমি যখন দেখছি যে 3.5 ঘন্টা আমাকে থরলি এঙ্গেজ করে রাখছে, আমি তো রিভিউতে সেটাও মেনশন করছি। মানে প্রেমের যে মুহূর্তগুলো ছাড়া, ওটা ওটা খুব কম সময়ের জন্য আছে। অন্য ছবি যেমন ওটাতে অনেক বেশি ফোকাস করে দেয়, ধুরন্ধরে কিন্তু অতটা সময় দেয়া মানে দেয়া হয় না প্রেমে। কিন্তু ওইটা বাদ দিয়ে দিলে গোটা ছবিটা কিন্তু থরলি এঙ্গেজিং। যেটা আদিত্যর, দেখো আমার মনে হয় কি ফার্স্ট সিন, মানে একটা কথাই রয়েছে যে ছবির ওপেনিং ইমেজ প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। আর মাধবনের যে পার্টিকুলার সিকুয়েন্সটা, মানে ওই প্লেনটার বাইরেও দাঁড়িয়ে এবং ওই প্লেনটার ভেতরে যে ওরকম ঘটনা ঘটছে, এবং সেখানে অজিত দোভাল মানে আর মাধবন সেরকম ভাবে স্মোক করছে, এবং যেরকম ওদের মধ্যে চিলড আউট কথোপকথন হয়, ভেতরে ঢুকলে যে ওই দৃশ্য দেখতে পাবো, এটা অ্যাকচুয়ালি আমার কাছে, মানে আমি বুঝতে পারছি যে কান্দার আইজ্যাক থেকে গল্পটা শুরু হবে, সবই বুঝতে পারছি, সবই তো জানি, আপডেট ছিলই, কিন্তু তারপরেও জিনিসটা মানে এত বেশি হার্ড হিটিং। তারপরে ওই যে গল্পে একবার ঢুকেছি, আর গল্প থেকে তারপরে আর গোটা ছবি জুড়ে কোথাও মনে হয়নি যে ভাই আমি তো মানে ছবিটার সঙ্গে জুটতে পারছি না, জমছে না, একেবারেই সেটা মনে হয়নি। তো এখানে রণবীর সিং এর প্রশংসা করবো, আর আদিত্য ধরে কনভিকশনের প্রশংসা করবো, কারণ এটা কিন্তু হিরো এবং ডিরেক্টরের উপর একটা হিউজ প্রেশার, যে তার একটা 3.5 ঘন্টা ছবি বানিয়েছে, যেটার জন্য শোজ কম লাগবে, যেটার জন্য অডিয়েন্সের একটু চাপ লাগবে যে এত বড় ছবি বোর হয়ে যেতে পারি, কিন্তু তারা এই সমস্ত কিছু ভাবেনি, এবং একটা মানে কনভিকশনের সঙ্গে 3.5 ঘন্টার প্রজেক্ট নামিয়েছে। এটা খুব টাফ, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবে এত বড় ছবি হলে 90% কেসে সেটা কিন্তু অডিয়েন্সকে বোর করবে, 10% মধ্যে ধুরন্ধর পড়ে। হ্যাঁ, রূপম কি বলছিল বলো। আমি সাগরনীলকে কাটছিলাম, কিন্তু কাটলে ওর টেম্পোটা নষ্ট হয়ে যেত। সাগরনীল বলো বলো। অডিয়েন্স তোকে কি ছিঁড়ে খাচ্ছে? অডিয়েন্স তোকে ছিঁড়ে খাচ্ছে? হ্যাঁ, মানে কিরকম ওইটাই তো, ভাবে? মানে তীব্র তীব্র কিরকম সমালোচনা। কিরকম ভাবে? আমরা একটু দেখতে চাই। কিরকম ভাবে এটা আর কি, তুমি কমেন্ট বক্স খুলে দেখবে, তাহলেই বুঝতে পারছি কিরকম ভাবে ছিঁড়ে খাচ্ছে। তুমি যেরকম ভাবে আমরা ভাবছো সেরকম ভাবে না। ও আচ্ছা। না দেখো, আমার আমার যে পার্সোনালি সাগরনী এডিটিং এর কথাটা বলছিলে, আমার কিন্তু ছবিটা দেখে মনে হয়েছে আন্ডার এডিটেড ছবিটা। আর আমার আচ্ছা। কিন্তু এটা আমি আমার রিভিউতেও বলেছিলাম, আমার মনে হয়েছে যে ছবিটা আন্ডার এডিটেড, আরো এডিটটা ফাস্ট পেস করতে হতো। এই যে তুমি বলছো না, আমি জানি না কেন এই ছবিটার বেশি কথা উঠে আসছে না এখন, ছবিটা অনেকটা হারিয়ে গেছে লোকেদের মাঝ থেকে। সেটা হচ্ছে ডি ডে, নিখিল ডিডে। আডবাণী মানিক 2013 সালে। ডি ডে ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম, ঠিক আছে, দারুণ সিনেমা, ঠিক আছে। ডি ডে তে তুমি যদি দেখো, নিখিল আডবাণী কিন্তু বম্বে বম ব্লাস্ট থেকে শুরু করে, দাউদকে ধরার ব্যাপার ছিল তো ওখানে, তো বম্বে বম ব্লাস্ট থেকে শুরু করে, সেটা একটা মেনশন করে, 26/11 মেনশন করে, ঠিক আছে। এবং তারপরে 2013-তে একটা হায়দ্রাবাদে ব্লাস্ট হয়েছিল, সেইটা দেখায়, ঠিক আছে। সেইখান থেকে এবার গল্পটা শুরু হয় যে ওর এর বিয়ে দিচ্ছে, মানে ছেলের বিয়ে দিচ্ছে, এবং সেখানে আমরা বিয়ের সিনটা আগে দেখতে পাই, তারপরে সেখান থেকে ফ্ল্যাশব্যাক যে কিভাবে ওরা প্ল্যানিং ইত্যাদি করেছে, তারপর ইন্টারভেল হয়।
তুমি ওই ছবিটার এডিটটা একবার নোটিস করো, ছবিটা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। আমি যতবার ধুরন্ধরের রিভিউ করেছি বা ধুরন্ধর নিয়ে যত ভিডিও বানিয়েছি, আমি দুটো ছবির কথা বারবার বলে গেছি, এক হচ্ছে ফ্যান্টম, এক হচ্ছে ডিডে। এই দুটো এই জনরার মধ্যে খুব ভালো ছবি। এবার তুমি ডিড এর এডিটটা দেখো, ডিড এতেও কিন্তু প্রচুর ইনফরমেশন আছে, ঠিক আছে, প্রচুর ইনফরমেশন ওখানেও আছে, কিন্তু ওটাও কিন্তু ওয়েল রিসার্চড একটা ছবি, কিন্তু ওখানে কিন্তু পেসিংটা অনেক ফাস্ট, ঠিক আছে। আমার যেটা এই ছবিটা দেখে মনে হয়েছে কি, তুমি দেখবে একটা সাবপ্লট, এটা আমি তোমার ওপিনিয়ন জানতে চাই, এই যে অক্ষয় খান্না, এই যে ধরো এই যে অর্জুন রামপালের কাছে গেল প্রথমবার ডিলিং করতে, এবং করতে গিয়ে দেখবে ও রাজি হয়ে গেল। ও প্রথমে বললো যে আমি আমার কমের সাথে গাদ্দারি করবো না, তারপরে ওই লিস্টটা নিয়ে কিন্তু রাজি হয়ে গেল যে হ্যাঁ আমি অমুক তারিখে ডেলিভার করে দেবো। তাহলে তার পরবর্তীতে ওই বিজনেসম্যানটা যে ওটাকে ফান্ডিং করছে, সে কেন তাহলে আবার ফোন করে জামিলকে বললো যে তুমি কিছু করো? তখন ও সঞ্জয় দত্তকে ডাকলো, অক্ষয় খান্নাকে অ্যারেস্ট করালো ব্রিজের উপর থেকে, তারপর রণবীর সিং গিয়ে ওই যে এটিএস যেটা তৈরি করেছে সেখানে গিয়ে সবাইকে মারলো ধরলো, তারপর অক্ষয় খান্নাকে ছাড়ালো। তুমি দেখবে এই যে পুরো যে পোর্শনটা আছে, এটা যদি না থাকতো, ধরে নাও এটা পুরো কেটে বাদ দিয়ে দাও, ঠিক আছে, দিয়ে তুমি দেখাও যে হ্যাঁ বললো, তারপরে ডাইরেক্টলি তুমি 26/11 এর ওই যে ওটা করছে। বিকজ তারপরে তুমি দেখো আবার কিন্তু যখন ও ওখান থেকে ছাড়িয়ে চলে এলো, ওখানে যে অর্জুন রামপাল বা বিজনেসম্যানটা যে ওর সাথে কোনো রকম কনস্পিরেসি করছে যে একবার রেহমান ডাকাতের থেকে সব জিনিস নিয়ে নেবো, ওয়েপেন্স টোপেন্স নিয়ে নেবো, তারপরে ওকে ব্যাকস্ট্যাপ করে দেবো, এটা কিন্তু তারপরে তুমি কোথাও দেখতে পাবে না। তুমি দেখবে আর রেহমান ডাকাত তো ওদেরকে না তো বলেনি, ওদেরকে তো হ্যাঁই বলে এসছে, ঠিক আছে, যে আমি ওয়েপেন্স দেবো তোমাদেরকে। তাহলে তারপরে দেখতে রেহমান ডাকাত যখন যাচ্ছে, ওরা ওখানে সেলিব্রেট করছে, তারপরে ওরা ওকে হেল্প করছে পলিটিক্যাল পার্টি তৈরি করে দিতে, তাহলে ওই মাঝের চাকটার প্রয়োজনটা কি তুমি আমাকে বোঝাও, এটা তোমাদের কাছে আমার কোয়েশ্চেন। না না না, এটাতে কিন্তু অর্জুন রামপালের যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটার মধ্যে ইনভলভ নেই। ওই ক্যারেক্টারটা কিন্তু তারপরে একটা সিন দেখবে, ও কিন্তু তারপরে বলে যে পাতা লাগাও ইয়ে কিসনে কিয়া হয়। অর্জুন রামপাল কিন্তু এখানে এটা তো তুমি শেষের সিনটা বলছো, তুমি কোন জায়গাটা, না না তুমি কোন জায়গাটা বলছো? আমি বলছি যে মাঝের যে চাঙ্কে একটা দেখবে চাঙ্ক আছে, যে প্রথমবার অর্জুন রামপালের যেখানে ইন্ট্রো হলো, ঠিক আছে, ইন্ট্রো হলো, ঠিক আছে, ওরা ও আচ্ছা ওই ঘরটার মধ্যে ওই যে যেখানে নোটের ইয়েটা হচ্ছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওকে প্রথমে অফার দিল কি, যে তুমি আমাদেরকে এমন ওয়েপেন্স এনে দেবে যেটা লোকে ব্যাক ট্রেস করে দেখতে না পারে যে আইএসআই কোনোভাবে কানেক্টেড, ঠিক আছে। তো রেহমান ডাকাত প্রথমে বললো না আমি আমার মানে বালুচিস্তান থেকে আনবো না, আমি আমার কমকে ধোকা দেবো না। তারপরে বললো যে না হেল্প করে দাও, এই করে দাও। ও বললো ঠিক আছে আমি রাজি আছি। ও কিন্তু হ্যাঁ বলে দিল, ও কিন্তু না বলেনি। কিন্তু আমাকে এবার বলো যে ওই যে লোকটা ওই ফান্ডিং করছিল, ঠিক আছে, যে ওটা ফান্ডিং করছে যে বিজনেসম্যানটা ছিল, সে তারপরে দেখবে আমরা দেখতে পাই জামিলকে ফোন করে বলে যে রেহমান আপনাকে রিপ্লেস করতে চাইছে, আপনি কিছু একটা করুন। তখন ও সঞ্জয় দত্তকে ডেকে রেহমানকে অ্যারেস্ট করায় ব্রিজের উপর থেকে। তারপর রণবীর সিং আবার যাচ্ছে এটিএস এ আগুন লাগাচ্ছে, এই করছে যাই করছে করে, তারপর রেহমানকে ছাড়াচ্ছে। এবার আমার বক্তব্য যে এই যে মাঝে চাংটা আছে, এই চাংটার কি প্রয়োজন আছে? কারণ তারপরে যখন আবার রেহমান ডাকাত যায় ওই বিজনেসম্যানদের কাছে, ওরা দেখবে সেলিব্রেট করছে ওই 26/11 এর অ্যাটাকটাকে। তার পরবর্তীতে ওরা আবার রেহমানকেও হেল্প করছে, রেহমান যেহেতু ওদেরকে ওয়েপেন্স দিয়েছে তাই জন্য ওরা আবার রেহমানকে হেল্প করছে পলিটিক্যাল পার্টি ফাউন্ড করতে। তখন কিন্তু বিজনেসম্যানটাকে দেখে মনে হচ্ছিল যে বিজনেসম্যানটার কোনো রকম ইন্টেনশন আছে যে রেহমানকেও পিছন থেকে বিট্রে করতে চায়। বা অর্জুন রামপালেরও কিন্তু প্রথম থেকে কোথাও এটা এস্টাবলিশ করেনি যে ইন্টেনশন আছে যে ও রেহমান ডাকাতকে মানে ওয়েপেন্সটা নিয়ে তারপরে ব্যাকস্ট্যাপ করে দেবো, এটা কিন্তু কোথাও এস্টাবলিশ নয়। তাহলে এই যে মাঝের যে এতটা বড় চাঙ্ক, ওই বিজনেসম্যানটা কেন রাকেশ বেদিকে ফোন করলো, কেন বললো, কেন এই যে পুরো পোর্শনটা মাঝেরটা হলো, ওটা দরকার কি ছিল? এটা আমার মানে মনে হয় ছবিটা দেখার সময়। তোমাদের কি ওপিনিয়ন? ওটাই সাগরনীলকে জিজ্ঞাসা করি। না দেখো, আমার যেটা মনে হয়েছে যে তুমি যেটা বলছো সেটার পেছনে একটা মানে কারণটা বুঝতে পারছি কেন বলছো, কিন্তু আদিত্য ধরের মতন ফিল্ম মেকার গোটা ছবিটা দেখে আমার যেটা মনে হয়েছে যে ট্রু টু দি কনটেক্সট থাকতে চেয়েছে, মানে যেটা কি হয়েছে মেবি সে রিসার্চ করে পেয়েছে সেটাই হয়তো দেখানো হবে ভেবেছে। এইটা না না, এইখানে একটা প্রবলেম আছে সাগরনীল। এইটা কিন্তু একটা এই ধরনের ফিল্ম মেকিং এর, এবার দেখো আমি সিনেমাটা প্রশংসা করছি, আমি সিনেমাটার ফরে আছি, আমার চ্যানেল তুমি দেখে বুঝতে পারবে। আমি এইখানে একটাই জাস্ট পয়েন্ট কাউন্টার করবো, দিস ইজ আ ফিকশনাল স্টোরি। এটা কিন্তু লোকের মাথায় রাখতে হবে, ফিকশনাল স্টোরি উইচ ইজ ইন্সপায়ার্ড ফ্রম রিয়েল ক্যারেক্টার্স। এই আদিত্য ধারের ফিল্ম মেকিং এটার মানে ফ্লিপ সাইডটা কি, ওর যাই পলিটিক্যাল স্টান্স থাকুক আমার তাতে কোনো প্রবলেম নেই। এই লোকে কি ভাবে বলতো, এই যে তুমি ভাবছো না যে এটা ট্রু টু দ্য মানে অ্যাকচুয়াল ইভেন্ট, না কিন্তু
ঠিক আছে? হি ইজ টেকিং দ্য নেমস অফ রিয়েল ক্যারেক্টার্স, বাট গল্প যেটা বলছে ওটা কিন্তু ফিকশনাল বলছে, ঠিক আছে? হুম ও হুম ইভেন্টস গুলোকে মোটামুটি একটা হিস্টোরিক্যাল ইভেন্টস গুলোকে নিয়ে একটা হিস্টোরিক্যাল ফিকশন তৈরি করছে, ঠিক আছে? হুম এখানে কিন্তু ওই ইভেন্টটা তুমি যেটা যে জাস্টিফিকেশনটা দিচ্ছ যে এটা অ্যাকচুয়ালিতে হয়েছে বলে না অ্যাকচুয়ালিতে না আমি দেখাচ্ছে, এরকম আমি 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 না 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 জাস্টিফিকেশন আমি দিচ্ছি না, আমি অ্যাজিউম করছি যে মেবি ঘটনাটা এরকম হতে না পারে। না না ঠিক আছে। কারণ হ্যাঁ ও ও কিন্তু রিয়েল ক্যারেক্টার্স রিয়েল নাম ইউজ করে, ঠিক আছে, কিন্তু হুম ও গল্পটা বলে ফিকশনাল। ইভেন আমি তোমাকে বলছি, এটা হুম লোকে হয়তো আমাকে এবার কমেন্ট এসে গালাগালি দেবে, না এটা সত্যিই দেখিয়েছে। আদিত্য ধারের SWA তে একটা ইন্টারভিউ আছে। আদিত্য ধার তো বেশি হুম মানে পাবলিক প্ল্যাটফর্মে এসে ইন্টারভিউ দিতে দেয় না। রবিন ভাট বলে যে স্ক্রিপ্ট রাইটার আছে, যে বাজিগার টাজিগার লিখেছিল, তার সাথে SWA যেটা স্ক্রিপ্ট রাইটিং অ্যাসোসিয়েশন আছে, তার সেখানে হুম একটা ইন্টারভিউ আছে আদিত্য ধার আর রবিন ভাটের। ওখানে ও হুম উড়ির ব্যাপারে সেম কথাই বলেছে, যে উড়ির যখন অ্যাটাকটা হয়ে গেছে, মানে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে, আমরা খবর পেয়েছি, তখন আর কি ওর একটা ছবি করার কথা ছিল হচ্ছে ধর্মা প্রোডাকশনের সাথে, করণ জোহরের সাথে। তার হিরো ছিল ফাওয়াদ খান। সেই ছবিটা হুম বন্ধ হয়ে যায় সেই সময়, এ দিলে মুশকিল রিলিজ করার টাইম মনে করো সেই সময়। হুম তো সেইটা বন্ধ হয়ে যায় ওর ছবিটা। তখন ও এই ইভেন্টটার ব্যাপারে জানতে পারে যে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে। তো ও তখন ওর একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে বলে যে দেখ আমার কাছে তো টাকা পয়সা নেই, তুই আমাকে হেল্প কর রাইটিং এ, আমি পরে তোকে যেদিনকে আমি প্রডিউসার পাবো সেদিনকে সব থেকে প্রথমে তোকে অ্যাডভান্স দেবো। এবং হুম ওরা দুজন মিলে লেখা শুরু করে জিনিসটাকে, পুরো জিনিসটাকে। হুম এবং সেখানে ও দিল্লিতে গিয়েছিল বিভিন্ন জার্নালিস্ট ইত্যাদির সাথে দেখা করে, যারা মানে পলিটিক্যাল জার্নালিস্ট, তাদের থেকেও রিয়েল ইভেন্টস গুলো তুলেছে যে কি কি হয়ে থাকতে হুম পারে। বিকজ হুম উড়ি সেই সময় অ্যাকচুয়ালি প্রচুর প্রডিউসাররা বানাতে চেয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকের উপর ছবি, কিন্তু তারা বানাতে পারেনি। কেন? আদিত্য ধর বানিয়ে ফেলেছে কেন? তার কারণ হচ্ছে কি, বাকিরা ভেবেছিল কি যে আর্মির কাছে যাব, আর্মি আমাদেরকে ইনফরমেশন দেবে যে কি এক্স্যাক্টলি হয়েছে, ঠিক আছে? হুম আদিত্য ধার সেই অপেক্ষাটাই করেনি। ও কি করেছে, ও আগেই গেছে জার্নালিস্টদের থেকে একটা মোটামুটি ওভারঅল ভিউ পয়েন্ট পেয়ে গেছে যে এই হয়েছে। তারপরে সেটার মধ্যে ও একটা ভিকি কৌশলের যে ক্যারেক্টারটা, ওটা তো ফিকশনাল, ওর যে বাড়ির গল্পটা দেখাচ্ছে ওগুলো ফিকশনাল, ওগুলোকেও উইভ করে এবং বিভিন্ন যে ঘটনা তার আগে যেগুলো ঘটেছে উড়ির আগে, সেগুলোকে নিয়ে একটা চ্যাপ্টার ওয়াইজ স্ক্রিন প্লে তৈরি করে ও এবার আর্মির কাছে গেছে অ্যাপ্রুভাল নিতে, যে আমি আমার কাছে স্ক্রিপ্ট রেডি, এবার তোমরা বলো। কারণ আর্মির পক্ষে একটা কি মিশন হয়েছে সেটার ইনফরমেশনটা মানে এতটাই ক্লাসিফাইড, সেটা কারোর সাথে শেয়ার করা, কোনো প্রডিউসারের সাথে ডিরেক্টরের সাথে শেয়ার করা পসিবল না। আদিত্য যেহেতু অ্যাজিউম করে একটা ফিকশনাল গল্প মোটামুটি লিখে গেছে ক্লোজ টু দ্যাট, তাই জন্য ওটা হয়েছে। তো এটা কিন্তু আপনারা SW এর ইন্টারভিউতে দেখতে পারেন। আদিত্য ধার কিন্তু রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়, তারপরে কিন্তু ফিকশনাল গল্পই বলে। তো এটা কিন্তু যেটা আপনারা দেখছেন ধুরন্ধরে, ইটস আ ফিকশনাল টেক, ঠিক আছে? হুম ইটস নট আ রিয়েল স্টোরি, মানে রিয়েল ক্যারেক্টার রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপিরেশন নিয়ে দেন আ ফিকশন। হ্যাঁ, যাই হোক, তো দেখো বলো বলো। আমার যেটা আমার যেটা মনে হয়, অরিত্র যেটা বলছে, আমার মনে হয় যে বিষয়টা এরকম ছিল যে আহ, যে বিজনেসম্যানটা রয়েছে, দেখবে ওখানে যখন পুরো কনভারসেশনটা হয়, আহ, অক্ষয় খান্নার যে ক্যারেক্টার, ও যা জিনিসপত্র চেয়েছে ডিমান্ড পূরণ করতে চায়, কিন্তু পূরণ করার আগে ও যে কতটা ভয়ানক সেটা ওদেরকে রিমাইন্ডার দিয়ে দেয়। এবং পার্সোনাল মানে পার্টিকুলার হচ্ছে ওই লোকটাকে, আমার মনে হয় যে পুরো বিষয়টা এটা মানে পুরোপুরি আমার ওপিনিয়ন, যে এই লোকটা ওই পয়েন্টে দাঁড়িয়ে ভাবে যে রহমান ডাকাত আমাদের জন্য সমস্যা হতে পারে। তো এখন ওই যে জায়গাটা যেখানে ওই মানে ইয়েকে দিয়ে তোলায়, সঞ্জয় দত্তকে দিয়ে তোলায়, বিষয়টা এমন থাকে যেটা হচ্ছে ওই ইয়ের ক্যারেক্টারটা, ইয়ের নামটা যেন কি ছিল, রাজাত বেদির যে ক্যারেক্টারটা, যাই হোক নামটা আমার রাকেশ জামিল, নাম হচ্ছে জামিল, জামিল, জামিল। জামিল জামিল। তো ওই ক্যারেক্টারটাকে দিয়ে যখন ওকে তোলায়, এদের কাছে বিষয়টা এরকম থাকে, এটা হতে পারে যে এই ক্যারেক্টারটাকে আমরা হাতের মধ্যে চেপে রাখছি এবং এর পরবর্তীতে একে ওখান থেকে বের করবো আমরা, এই ক্যারেক্টারটাকে অ্যারেস্ট করাচ্ছি এবং একে ওখান থেকে বের করবো আমরা। ফলে এ আমাদের প্রতি কোথাও একটা গিয়ে কৃতিত্ব থাকবে যে আমাদেরকে একে বাধ্য হয়ে মাল দিতে হবে, কিন্তু জিনিসটা পুরোপুরি উল্টো হয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে যেটা পরের পার্টে ইউজ করবে, যে অক্ষয় খান্নার যে ভাই আছে, ওর ভাইয়ের কাছে এটা প্রুফ করে দেবে রণবীর সিং এর ক্যারেক্টারটা, যে আমাদেরকে ব্যাকস্ট্যাপ করা হয়েছে এবং এই ব্যাকস্ট্যাপটা করছে হচ্ছে ISI টিম দ্বারা। তখন বলবে কিভাবে? তখন বলবে এই যে আগে অ্যাটাক হয়েছিল, এই অ্যাটাকটার পিছনে ছিল এরা, যেখানে আমি পুরোপুরি প্ল্যান করে ওকে বাঁচালাম। ফলে এই দুটো দলের মধ্যে যেটা আসলে মানে হয়েছিল, যে এই যে ইয়েদের সাথে এদের সমস্যা হয়েছিল, সেটাকে আমার মনে হয় এভাবে গল্পতে আনতে পারে। এবার দেখার সেটা কিভাবে আনে, তবে এটা আমার মনে হয়, আমার টেক হচ্ছে এটা। অনিল, তোমার কি মনে হয়েছে? না দেখো, আমি অ্যাকচুয়ালি বলছি যে রূপমদা যেটা বললো সেটাও একটা ইয়ে হতে পারে, সেটা সেটা হতে পারে যে এরকম ভাবে সেকেন্ড পার্টে জিনিসটাকে নিয়ে গেল। এক সেকেন্ড দাঁড়াও।
এরকম হতেই পারে যে রূপমদা যেভাবে বললো সেরকম ভাবে গল্পটাকে সেকেন্ড পার্টে নিয়ে গেল। আর যেটা মোস্টলি মানে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই যে এপিসোডটার কথা তুমি বলছো যে অক্ষয় খান্নাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, এদিকে এটিএস জ্বালিয়ে দিচ্ছে রণবীর সিং, এটা প্রচন্ড বেশি এঙ্গেজিং। মানে তুমি যেটা বলছো ছবিটা দেখতে দেখতে আমার এটা কখনো মনেই হয়নি যে ওই ক্যারেক্টারটা কেন ওকে ফোন করে জানালো। ঠিক আছে, এটা এটা আমার মনেই হয়নি ছবিটা দেখতে দেখতে, কারণ ওই লোকটা এমনই লোক, এই পলিটিশিয়ান চরিত্রটাকে এমনই দেখিয়েছে যে সেই ক্যারেক্টারটা মানে তার এর সঙ্গে লিঙ্ক থাকবে, ওর সঙ্গে লিঙ্ক থাকবে এবং ওকে ইনফরমেশন দিয়ে দেবে। এই বিষয়টা ঘটতে পারে, মানে এটা খুব কনভিনসিং নয় এটা আমি বলবো না। তুমি যেটা বলছো যে হ্যাঁ ছবিটা এখন তুমি যদি বলো যে ওই এপিসোডটাকে ছোট করে দেওয়া যেতে পারতো, ওটা শেষ অব্দি প্রয়োজন কি থাকলো, কিভাবে সার্ভ করলো, সেটা একটা যুক্তি ডেফিনেটলি, কিন্তু ছবিটা দেখতে দেখতে আমার কখনো সেটা মনেই হয়নি। হ্যাঁ, সেটা ঠিক। মানে এবার বা যেটা রূপম বলছে সেকেন্ড পার্টে গিয়ে হয়তো আমরা জানতে পারলাম যে কেন ওটা করেছে। হুম, আর আরেকটা জিনিস হুম, কি ছবিটাতে আমার দেখে মনে হয়েছে কি, যে ধরো এক একটা সিনকে যে টাইমটা দিয়েছে ওইটা আরো বেশি ক্রিস্প করতে পারতো। যেটা ডি ডে থেকে আমরা যেটা আসছিলাম আলোচনাটা, যে ডি ডে তে কি ইনফরমেশন ওটাতেও প্রচুর আছে, কিন্তু ওটাতে কি জিনিসটা শর্টে দেখিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এখানে কি প্রচুর প্রচুর টাইম দিয়েছে, এবং সেই সিন গুলো কিন্তু আরামসে মানে অ্যাজ এডিটের পয়েন্ট অফ ভিউ তুমি যদি দেখো, যে ওগুলো কিন্তু ট্রিম করা যেতে পারতো। তো আমার মনে হয়েছে যে একটু মানে বেশি লম্বা হয়ে গেছে, ওটাকে এডিট মানে আন্ডার এডিটেড আছে এটা আমার মনে হয়েছে। বিকজ আরেকটা এক্সাম্পল আমি দিয়েছিলাম এর মধ্যে, সিনেমা মানে মুভি রিভিউর মধ্যেই আর কি দিয়েছিলাম, যে তুমি দেখবে মানে রাকেশ বেদিকে একটা ভিডিও পাঠিয়েছে রণবীর সিং, রাকেশ বেদি পুরো ভিডিওটা দেখছে, তারপরে আবার আমরা পুরো সিনটা দেখতে পাচ্ছি যেখানে আরশাদ বাবুর সাথে মানে ওর বাড়িতে এসেছিল। আবার সঞ্জয় দত্তকে যখন পাঠাচ্ছে, সঞ্জয় দত্ত প্লে করে আবার ভিডিওটা দেখছে, দেখে তারপর ফোন করে বলছে আপনি আওয়াজ শোনাই নেই দেরিয়ে বলে কেটে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু তুমি দেখো ওই জায়গাতে স্কোপ আছে, যে তুমি রাকেশ বেদি যতটা ভিডিওটা দেখলো সেখান থেকে তুমি ধরো ও 2 সেকেন্ড দেখলো, তারপর 2 সেকেন্ড থেকে তুমি সিনটার মধ্যে 2 সেকেন্ড পর থেকে ঢুকতে পারো। আর যখন সঞ্জয় দত্তকে পাঠাচ্ছে তখন আর ওই ভিডিওটা কি প্লে করে কি দেখছে শুনছে সেটা আর তোমার দেখাবার দরকার নেই, অডিয়েন্সের কাছে অলরেডি ইনফরমেশনটা চলে, তুমি সঞ্জয় দত্তের রিয়াকশন শর্ট দিয়ে ওটা হয়ে যায়। তো বুঝতে পারছো তো, মানে এইভাবে জিনিসটা ক্রিস্প হতে পারতো। ওটা আমি বলছি না যে কোনো ইভেন্ট ফেলে দিতে, ইভেন্ট গুলো সবকটা রেখেও কিন্তু জিনিসটা আরো ক্রিস্প হতে পারতো আর কি। না এইটা যেটা তুমি বলছো এটার সঙ্গে আমি একমত, এটা একটা মানে এইভাবে এডিট করলে জিনিসটা একটু কিছু কিছু সেকেন্ড তো কিছু মুহূর্ত তো কমানো যেতই ছবির মধ্যে আর ডেফিনেটলি। এইরকম কয়েক সেকেন্ড সেকেন্ড কিন্তু গোটা ছবি জুড়ে আছে, কিন্তু তুমি দেখো গোটা ছবি জুড়েই কিন্তু এই ব্যাপারটা আছে। মানে অনেক জায়গাতেই কিন্তু এই ব্যাপারটা তুমি দেখতে পাবে যে সিনটা মানে অনেকক্ষণ ধরে হচ্ছে, যেটা মানে কাট পয়েন্টটা তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারে, এটা আমার মনে তবে হয়। কি বলতো আর আমার এটা হ্যাঁ বলো। বলো বলো। না আমার যেটা মনে হচ্ছে কি বলতো, যেহেতু এন্টায়ারলি একটা সিন ওয়ার্ক করে যাচ্ছে, যে কারণে কিছু হ্যাঁ, জায়গাতে ধরে নাও তুমি যেটা বলছো সেই সেই জিনিসপত্রগুলো যেহেতু বেশি যদি থেকেও থাকে, আফটার অল যেহেতু ওভারঅল সিনটা ইম্প্যাক্ট দিতে পারছে, যে কারণে গোটা ছবিটা ওয়ার্ক করে যাচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ ভাই মানে এঙ্গেজিং ওয়াচ ছিল। তুমি যেটা বলছো সেটা তখন প্রবলেম হয়ে যায় যখন এন্টায়ারলি একটা সিন ওয়ার্ক করছে না, মানে যেভাবে ডিরেক্টর স্টেজ করেছে, যেরকম পারফরমেন্স রয়েছে, ডায়ালগ রাইটিং, এই সবকিছু মিলিয়ে ধুরন্ধর আর কি বিউটিফুল একটা ছবিতে পরিণত হয়েছে, যে কারণে ওই একটু একটু যে উপবৃদ্ধির কথা বলছো ম্যাটার করেনি অ্যাকচুয়ালি এই ছবিটার ক্ষেত্রে। অন্য ছবিতে হয়তো এগুলো মেবি প্রবলেম হতে পারে যখন ডিরেকশন সেরকম হবে না, এখানে আদিত্য ধরের ডিরেকশন প্রচন্ড ভালো অ্যাকচুয়ালি। আমার সব থেকে ইম্প্যাক্টফুল লেগেছে যেটা, এটা আমি তোমাদের ওপিনিয়ন জানতে চাই। না আমি যেটা বলছি আরেকটা জিনিস, যেটা তোমাদের ওপিনিয়ন জানতে চাইবো, ওই সিনটা আমার মনে হয় সব থেকে বেশি ইম্প্যাক্টফুল গোটা ছবিতে, সেটা হচ্ছে যখন 26/11 অ্যাটাকটা হচ্ছে। মানে যখন ওই রেড স্ক্রিনটা হুট করে দেখিয়ে ওই পুরো অ্যাকচুয়াল ফুটেজটা চালিয়ে দেয়, যেখানে ওই হ্যান্ডলারের সাথে কিভাবে টেররিস্টটা কথা বলছে, ওই একজন ফরেন যে হস্টেজ আছে সে কি বলছে, ওটা মানে ওই জায়গাটা মনে হচ্ছে যে মানে স্ক্রিনে ঢুকে গিয়ে যেন এই পুরো রুমের যারা যারা আছে, এই মেজর ইকবাল ফিকবাল সবাইকে যেন মনে হচ্ছে আমি মেরে দিই, মানে এত রাগ ধরছে। বুঝতে পারলে তো, মানে এত ওই জায়গাটা মানে পুরো রক্ত ফুটে গেছে পুরো, মানে মনে হচ্ছে যে ভাই উড়িয়ে দিয়ে আর কি। আর রণবীর সিং এর দেখবে পুরো ওই জায়গাটা যা এক্সপ্রেশন নিজে টাইট ক্লোজ আপে, যে রণবীর সিং ওটা, আচ্ছা রণবীর সিং কে ওদের সাথে আবার সেলিব্রেটও করতে হচ্ছে, মানে ওকে সেলিব্রেট করতে হচ্ছে। ওই জিনিসটা মানে এত হার্ড হিটিং লেগেছে, যে একটা স্পাইয়ের জীবনটা কিরকম। আর আরেকটা জায়গা দেখবে, ওই জায়গাটা আমার বিশ্বরূপমের কথা খুব মনে পড়ছিল, যে ওই কাজাবের হাতে বন্দুকটা দিয়েছিল। তুমি দেখবে বিশ্বরূপম আমরা কামাল হাসানের যদি দেখে থাকো, দেখবে একই গুহার মধ্যে ও আর লাদেন ছিল, মানে লাদেনকেও দেখেছিল আগে। ঠিক আছে, তো ওই ওই যে ওরকম একটা ওভারল্যাপিং, অ্যাকচুয়াল হিস্টোরিক্যাল হিস্ট্রির সাথে ফিকশনটা ওভারল্যাপ করছে, সেইটাকে যেভাবে দেখিয়েছে যে ওই কাজাবের হাতে বন্দুকটা দিয়েছিল।
আর পরে যখন ও দেখছে কাজাব ওইসব করছে, আর এদিকে অর্জুন রামপাল চিৎকার করছে, অক্ষয় খান্না চিৎকার করছে, সবাই ওরা সেলিব্রেট করছে, আর ওর পুরো হাত পা কাঁপছে, প্লাস ওর ড্রিম সিকোয়েন্সে চলে গেছে, ওর ফ্ল্যাশব্যাক গুলো দেখতে পাচ্ছে। ওই সিনের যে স্টেজিং, মানে আমার আউটস্ট্যান্ডিং লেগেছে। মানে ওই জায়গাটা মানে আমার মনে হচ্ছে যে ভাই আমাকে বন্দুক দিয়ে আমি উড়িয়ে দিয়ে এদেরকে, মানে আমার এরকম ফিল হয়েছে সিরিয়াসলি। না না, এটা এটা অরিত্র যেটা বলছে এটার সাথে পুরোপুরি একমত আমি, কারণ ওটা ওভাবে আসলো যখন পুরো স্ক্রিনটা লাল হয়ে গেল। আর সব দেখবে ওটাও কিন্তু মানে একটা 1 সেকেন্ড 2 সেকেন্ডের সিন না, ওটার যা ইম্প্যাক্ট মানে দুর্ধর্ষ দুর্ধর্ষ। এবং ছবিতে আমি আগের এটা লাল মানে অ্যাকচুয়ালি যখন ওদের কথোপকথনটা শোনায় ওভার ফোন, ওই মানে ওটা অ্যাকচুয়ালি যে ছবির মধ্যে রাখবে এটা আমি ভাবিনি। এবং যখন আমি ওইটা দেখতে পেয়েছি যে এইভাবে ছবির মধ্যে মানে যে ওভার ফোন কথাবার্তা একটা রেড স্ক্রিনে দেখাচ্ছে, তখন আমি বুঝতে পেরে গেছি যে ধুরন্ধরের মেকারদের মানে ইন্টেনশনই এটা নয় যে একটা রুটিন আমি মেইন স্ট্রিম ছবি বানাবো, অডিয়েন্স আসবে লাফাবে মাস ফিল্ম, ঠিক আছে। কারণ নর্মালি আমরা এই ধরনের জিনিসপত্র দেখতে পাই না। তো অথেন্টিসিটির দিকে প্রচন্ড বেশি মনোযোগী আদিত্য ধর। মানে সে একটা একটা সাবজেক্টে বিশ্বাস করে, তার যে আইডিওলজি সেটাতে সে প্রচন্ড কনভিকশন তার রয়েছে, এবং সেই জায়গা থেকে সেই ছবিটা বানাতে পেরেছে। মানে আমার মনে হয় যে কোনো কিছুতে তোমাকে বিলিভ করতে হবে, নাহলে তুমি এরকম একটা ভালো ছবি বানানো এটা মানতে পারবে না। যাত্রার অ্যাকচুয়ালি আদিত্য ধার কি বলতো, হি ইজ আ ভেরি স্কিল্ড ডিরেক্টর অ্যাকচুয়ালি। মানে ওর যে তুমি যদি ওর ব্যাপারে, আমি তোমাকে বলছিলাম না একদিন যে হি ইউজ টু ওয়ার্ক এজ এ রাইটার, ঠিক আছে। তো ও প্রিয়া দার্শনের সাথে কাজ করেছে, ও বিশাল ভারদ্বাজের সাথে কাজ করেছে, অনুরাগ কাশ্যপ ওর ছবি প্রডিউস করবে বলেছিল, অনুরাগ কাশ্যপের সাথে ওর খুব ভালো সম্পর্ক। ও কিন্তু কাজ করছে ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে, ঠিক আছে। আর ওর স্ক্রিপ্ট চুরি করে করে অনেক সিনেমা হয়ে গেছে, সেগুলো অনেক বিজনেসও করে নিয়েছে, কিন্তু ও ক্রেডিট পাইনি, টাকাও পাইনি। তো হি ইজ অ্যাকচুয়ালি স্ট্রাগলিং ফ্রম 2006 অনওয়ার্ডস। কবির খানের সাথেও কাজ করেছে, কাবুল এক্সপ্রেস বলে যে ছবিটা এসেছিল, ওতেও মনে হয় ও ডায়লগ রাইটার হিসেবে কাজ করেছে। ও অনেক দিন ধরে কাজ করছে অ্যাকচুয়ালি। আর ও ভালো ভালো স্কিল ডিরেক্টরদের সাথে, মানে কবির খান, বিশাল ভারদ্বাজ, সব ভালো ভালো প্রিয়দর্শন, সবার সাথে কাজ করেছে। তো তুমি ওর ক্রাফটটা তুমি দেখতে পাবে যে ভাই ক্রাফটি ডিরেক্টর আর কি। আমার এই হ্যাঁ, ছবিটার আমার এই ছবিটা দেখার সময় দুটো জিনিস মনে হয়েছে, যেটা হচ্ছে এরকম ধরনের ছবি থাকেই না ছবিতে। এই কারণেই এন্ডিং সিনটা ওরকম করেছে, যারা ছবিটা দেখেন নেই বলবো এই পোর্শনটা দেখবেন না, আপনাদের স্পয়লার হয়ে যাবে। দেখবে যখন রেহমান ডাকাতের যে বড় ছেলে তার গুলি লাগবে, এবার ও এবং হচ্ছে ওর যে পার্টনার বাঁচাতে পারবে না, ওই সিনটা যখন হয় আমি না মানে ওটা এক্সপেক্টই করিনি। ও বাচ্চাটার বুকের উপর বসে যাবে, রক্তটা গায়ে মেখে বলবে আরে কেউ বাঁচাও, অ্যাম্বুলেন্স নিয়ে আসো, একে বাঁচানোর চেষ্টা করো। আমি তো মানে ওই সিনটায় পুরো এটা কি হচ্ছে। আমরা জেনারেলি হিরোদেরকে যেরকম ভাবে ছবিতে দেখি, এখানে হিরোর থেকে সরে গিয়ে এই যে স্পাই সেটা গুরুত্বপূর্ণ, এবং এই ক্যারেক্টারটা তার ওই দিকটা নেই, এটাকে এভাবে দেখাচ্ছে। এবং এই জিনিসটাই ছড়াবে সবার আগে যে আপনার ছেলেকে ও বাঁচানোর জন্য জান লাগিয়ে দিয়েছিল, পিছনে ছোট ভাইটা দেখছে। তুই ভাবো যে যখন মানে সিনটা লিখছে, এটা কতটা বড় প্রেসার, যে এখানে 1 সেকেন্ডের জন্য মানে এটা একটু এদিক ওদিক হলে মনে হবে যে এই ক্যারেক্টারটা কতটা ইমোশনলেস, ঠিক আছে, একে ওই পয়েন্টটা দাঁড়িয়ে কতটা খারাপ মনে হতে পারে, কিন্তু চরিত্রটা কতটা অ্যাকিউরেট। এবং তুমি ভাবো একদম শেষে যখন রেহমান ডাকাত হাসপাতালের বেডে শুয়ে ওকে দেখছে, ঠিক আছে, যে ও বলছে আরে হাঁটো হাঁটো ইনকো লে জালে তো, আর গলার মধ্যে নিজের গলায় আঙ্গুল ঢুকে রেখেছে এবং দেখছে, আমার 1 সেকেন্ডের জন্য মনে হলো এই ক্যারেক্টারটা রিয়েলাইজ করছে যে শালা যাকে আমি প্রথম দিন ট্রাস্ট করেছি, আমার ছেলের রক্ত গায়ে লেগে আছে বলে আজকে ওর গায়ে আমার রক্ত লেগে রয়েছে, এরপর আমার ভাই পরিবার ভাববে এ আমার জন্য এরকম ভাবেই চেষ্টা করেছে, এরকম ভাবেই লড়েছে। এই একটা সিনের যা ইম্প্যাক্ট, যা ভাবনা, যা ক্যারেক্টারটাকে স্ট্রং বানায়, মানে আমার এই হিরোইজমটা মানে দুর্ধর্ষ লেগেছে। ভাই কি লিখেছে। এবং ছবির ক্ষেত্রে যেটা আমার জন্য সব থেকে দুর্ধর্ষ ওয়ার্ক করেছে, দেখবে যখন পার্লামেন্টে অ্যাটাক হয়, ওই যে টেররিস্ট তার বডিটাকে উল্টায়, ঠিক আছে, যে ওর ছেঁড়া ফাটা বডিটাকে উল্টায়, খুব ভালো করে দেখবে রিয়েল ফুটেজ আর রিল ফুটেজ দুটোর শর্ট টেকিং পুরো এক। যেখানে যেখানে ক্যামেরা প্লেস করেছে, যেরকম বডিটা উল্টাচ্ছে ওটার সাথে এই ফুটেজটা মার হচ্ছে, আমি ভাবছি তারা কি খেটেছে এরা ক্রিয়েট করাতে, দুর্ধর্ষ। এবং ছবিটার যে ল্যান্ডস্কেপ ভিউ, একটা ছবি হয় না যে দেখতে ভালো, আর একটা ছবি হচ্ছে প্রয়োজনে ভালো। আমি এখানে একটা কথা বলবো, সেই আমাদের বাংলার একজন অ্যাক্টর কাম ডিরেক্টর কাম মিউজিশিয়ান, সে আমার একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি
আমি তার শর্ট টেকিং নিয়ে জিজ্ঞাসা করছিলাম, সে বলেছিল যে সে তার ডিওপি কে বলে যে আমার ঝাঁ চকচকে জিনিস লাগে দেখতে, যেন জিনিসটা ফ্রেমটা দেখতে খুব সুন্দর হয়। এবার সেটার সাথে আমি পুরোপুরি কমপ্লিটলি ডিসএগ্রি করেছিলাম। আমি অনুরাগ কাশ্যপের বহু আগের একটা ইন্টারভিউ দেখছিলাম, তো যেখানে সে বলছিল যে আমার কাছে এটা ম্যাটারই করে না যে আমার ফ্রেমটা সিনটা দেখতে কতটা সুন্দর, আমার কাছে ম্যাটার করে হচ্ছে যে এটা কতটা রিকোয়ার্ড। আমার যখন এই ছবিটা দেখছিলাম ধুরন্ধর, আমার সেটাই মনে হচ্ছিল যে তুমি একটা বস্তি দেখাচ্ছ, তোমার ফ্রেমটার মধ্যে এটা উঠে আসতে হবে যে কতটা দগ্ধ জায়গাটা, কতটা কষ্ট হবে। তুমি বলো অরিত্র, সেটাকে তুমি পেন্টিং এর মধ্যে কি করে দেখাবে? এটা তুমি বস্তি এমন দেখাচ্ছ, আমার দেখে মনে হচ্ছে আহা কি সুন্দর বস্তি, এরকম বস্তি যেন সব জায়গায় থাকে। তাহলে ওই ক্রাইসিসটা, ওই যে কষ্টটা, বেদনাটা, এটা উঠবে কি করে? তুমি প্রত্যেকটা ফ্রেম দেখো ধুরন্ধরের, তোমার যেখানে মনে হবার যে এটার মধ্যে একটা কষ্ট আছে, এটার মধ্যে একটা মানে এমন জিনিস হচ্ছে আমি স্ক্রিনে চোখ রাখতে পারছি না, ওটা তুমি পাবে। কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে এটাও বলতে হবে যে কি বিউটিফুলি ডিজাইন, কি দুর্ধর্ষ ফ্রেম ধরেছে। তো আমার মনে হয় যে আমরা ওরা মানে তো বহু সময় ওরা দেখো, আমি বেসিক্যালি বলো এখানে বলো। একটা কথা বলবো। আমি এখানে এই যে ক্রিস্পের কথা অরিত্রতা বলছিল, দেখবে রেহমান ডাকাতের অক্ষয় খানের ক্যারেক্টারটা, তার যে ফার্স্ট যে সিনটা অ্যাকচুয়ালি যেখানে সে হসপিটালের মধ্যে আসছে, তার সন্তান অলরেডি মারা গেছে, সেই সিনটা দেখবে অনেকক্ষণ চলে, অনেক লম্বা একটা সিন, মানে ওই হসপিটালে ওই একটাই লোকেশন দাঁড়িয়ে প্রচুর লম্বা সিন। এবার তারপরে কিন্তু রেহমান ডাকাতের ফ্যামিলি লাইফে আর কিছু মানে ফোকাস করেনি সে অর্থে। আর আমার মনে পড়ছে না কোনো সিন যেখানে ফ্যামিলি লাইফ নিয়ে কোনো কথা রয়েছে, কিন্তু এই ওই একটা সিন একটা যেহেতু সিনে কিন্তু লম্বা। বউ সিগারেটটা জ্বালিয়ে দিচ্ছে, বউ সিগারেটটা হ্যাঁ, জ্বালিয়ে দিচ্ছে, সেটা সেটা খেলছিল, সেটা যে ওরকম কিন্তু সেটা ফুটকাজ যে দেখিয়েছে। হ্যাঁ, মানে সেটা যে ইম্প্যাক্ট, ওই একটা সিন সেটা যে ইম্প্যাক্টটা দিচ্ছে, এবং সেটার জন্যই কিন্তু ওই ক্যারেক্টারটার লাইফে, কারণ ওর মধ্যে কোথাও একটা তখন আর গ্যাংস্টার বা কি ও বড় ডন ল্যারি সেই সব ব্যাপার স্যাপার কিন্তু আর উঠে আসছে না। ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে ও একটা বাবা যে তার পুত্রকে হারিয়েছে, এবং সেখানে ওই হিউম্যান ইমোশনটা, হিউম্যান ড্রামাটা রয়েছে। একটা সিনে এস্টাবলিশ করে দিয়েছে, অনেকটা সময় নিয়েছে, এবং তার জন্যই কিন্তু যে ক্যারেক্টারটা এত বেশি প্রশংসিত হচ্ছে। মানে অক্ষয় খান্নার পারফরমেন্স ডেফিনেটলি, কিন্তু অন টেবিল যদি একটা ভালো ক্যারেক্টার না দেওয়া হয় তাহলে কিন্তু এতটা চর্চা হতে পারে না। আদিত্য ধরেরও প্রশংসা হওয়া দরকার যে সে আর অক্ষয় খান্নাকে এইভাবে ব্যবহার করেছে, এরকম একটা রোল দিয়ে। তার মনে হয় ওই প্রথম সিনটা প্রচন্ড হার্ড হিটিং এবং ইম্পর্টেন্ট একটা সিন ছিল। তো কিছু ক্ষেত্রে কিন্তু স্ট্রেচ করবার জন্য আহ, ওই সিনটাকে আরো ছোট র্যাপ আপ করে দেওয়া যায়, ওটাকে অতটা বড় করার আসলে প্রয়োজন নেই, কিন্তু যেহেতু বড় করেছে আমার মনে হয় যে ওই ক্যারেক্টারটার ইম্প্যাক্টটা এতটা বেশি হয়েছে, এক। আর দুই হচ্ছে, যেটা নিয়ে আমাদের কথা বলতেই হবে, সেটা হচ্ছে যে আফগানি গানটা, অক্ষয় খান্নার এন্ট্রি হিসেবে যে গানটা, যে ডান্সের, ওটা ভাই যেটা ভাইরাল হয়ে গেছে, মানে বিউটিফুল করেছে, মানে ওরা গানটাকে তো রূপম তুলে আনা। নেচেছে, রূপম ওটা একদম, নেচেছে। মানে ওই গানটা যা করেছে, গানটা হলে শুনেই বোঝা গেছে যে এই গানটা ভাই কম্পিটিশন দেবে জামাল কুতুকে, এবং তার পরবর্তীতে তো মানে ভাইরাল হয়ে গেছে। এই মুহূর্তে আমি দেখছি সেলিব্রিটিরা অলরেডি ওই গানে নাচ আরম্ভ করেছে, ঠিক আছে? তো মানে গানটা দুর্দান্ত একটা গান করেছে। এবং অক্ষয় খান্নার, আমি দেখছি ইনস্টাগ্রামে একটা কথা খুব আজকাল প্রচলিত হয়েছে, আমি মানেটা জানবার চেষ্টা করলাম এবং তারপরে আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে অক্ষয় খান্নার অরা ফার্মিং। ঠিক আছে? তো এই টার্মগুলোর আমি অর্থ মানে 2-3 দিন আগেও বুঝতাম না। অল ক্রেডিট গোস টু অক্ষয় খান্না, যে অরা ফার্মিং বলেও একটা কিছু হয়, আমি সেটা বুঝলাম। অরা জানতাম, কিন্তু এই ফার্মিং টার্মিং আমি জানতাম না। যাই হোক, তো অরা ফার্মিং, সেটা মানে কি অক্ষয় খান্নার জন্যই এই পুরো সিকোয়েন্সটা। ডেফিনেটলি আদিত্য ধর, ডেফিনেটলি যে মিউজিকটা করেছে সবার প্রশংসা করবো, কিন্তু অক্ষয় খান্না যেটা করে দিয়েছে মানে মিনিমালিস্টিক। তুমি দেখবে যে যেটা ও করছে সেই নাচটা আমরা প্রত্যেকে এখানে করতে পারবো, আমরা কেউ নাচ না জেনেও ওই নাচটা করতে পারবো, কিন্তু সেটাও যে যে যেভাবে করছে ও, যতটা এনজয় করছে ওই ওই মোমেন্টটাকে, মানে এটাই কিন্তু সে একটা কথা বলে না যে অভিনেতা মানে ওই ওই সময়টাতে আর কি ট্রু থাকে। তো সেটা কোথাও একটা ওই সিনটা তো বোঝা যাচ্ছে। নর্মালি হয়তো ক্রাফট নিয়ে ওই সিনে কেউ কথা বলবে না, লোকে এন্টারটেনমেন্ট ওরা পড়া নিয়ে কথা, কিন্তু এটা পিওর ক্রাফট, আর কিচ্ছু নয়। তো অক্ষয় খান্না জাস্ট ব্রিলিয়ান্ট। মানে এই ছবিটা ধুরন্ধর ধুরন্ধর রয়েছে, তার পেছনে কিন্তু অক্ষয় খান্নার পারফরমেন্স একটা বিশাল বড় ফ্যাক্টর, এবং অবভিয়াসলি বাকিরা তো রয়েছেই, কিন্তু অক্ষয় খান্না টু গুড, মানে না, ডিজার্ভ এখানে করে অক্ষয় একটা খান্নার জিনিস মতো বেশি। একটা জিনিস নোটিস করেছো, আব্বাস মাস্তানের দুজন হিরো কিন্তু অ্যাকচুয়ালি 2023 আর 2025 এরকম ডান্স ভাইরাল হলো। অক্ষয় খান্না আর ববি দেওল দুজনেই কিন্তু আব্বাস মাস্তানের প্রচুর ছবিতে কাজ হুম, করেছে। হুম, হুম। হামরাজে ছিল, নাকাবে ছিল, আমরা অনেক ছবি নাকাব পড়েছে। আর আমি 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 প্লেয়ার্স, রূপমদাকে একটা না একটা প্লেয়ার্স ও ছিল না। রূপমদাকে আমি একটা কোয়েশ্চেন করবো। রূপমদা যেটা বললো যে বস্তিকে ওরকম সুন্দর ভাবে দেখাবো, ঠিক আছে, দগদগে ব্যাপারটা উঠে আসে। আমার কথা হচ্ছে যে তুমি তাহলে সঞ্জয় লীলা বানসালি এস্থেটিক্স নিয়ে কি বলবে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমার নিজেরও প্রবলেম রয়েছে তোমার যুক্তিতেই, কিন্তু তুমি সঞ্জয় লীলা বানসালি এস্থেটিক্স কে কিভাবে দেখো?
না, আমার সঞ্জয় ভানসালির অ্যাস্থেটিক্স নিয়ে একদম এই একই সমস্যা আছে। একদম সত্যি কথা বলছি, আমি এটাতে বিশ্বাসই করি না যারা এই কথাটা বলে যে আমি শুধু সুন্দর ফ্রেম দেখি। তা আমি এটাতে বিশ্বাস, আজকে মানিরত্নম না, মানে মানিরত্নম যদি এই কথাটা বলে আমি মানতে পারি, আমি ভাই মেনে নেবো। মানিরত্নম ছবিতে যেভাবে ফ্রেম দেখায়, যেভাবে শর্টস দেখায়, প্রত্যেকটা শটের যা ইম্প্যাক্ট, আমি আজকেও বলছি, থালাইবার থেকে শুরু করে হচ্ছে নায়াগান থেকে শুরু করে, এগুলো না, এগুলো পিক সিনেমা, ঠিক আছে। ইভেন আমি পরবর্তী ছবির কথা যদি বলি, ঠাগ লাইফে মনে হয় যারা শর্ট দেখছিলাম, ছবিটা তো জালি লেগেছে, আমরা বলছিলাম ওই ডেভিল সাই, আমি তোকে বলছিলাম যে এই ক্যারেক্টারটা হেঁটে আসছে না, একটা মসজিদের মতো দেখা যাচ্ছে, পিছনে একটা গাড়ি আসছে, গাড়ির ওই চোখটা দেখা যাচ্ছে, এখান থেকে কামাল হাসান হেঁটে আসছে, ওই যে বলছিলাম যে পুরো ডেভিল সাই করেছে। তো ও যখন ওরকম ভাবে শর্ট ট্রিট করে, ওটা দেখা যায়, ওটার একটা ডেপথ আছে। আমার ভানসালি বল, যেই বল ভাই, আমার মনে হয় যে ওই বিষয়টা না সবাই বুঝতে পারে না, যেটা মানে একটা সিন, ওই সিনে ওই দৃশ্য পুরো পরিষ্কার করে দেবে যে এটা গল্পটা কি বলতে চাইছে, এখানে শর্টগুলো কি বলতে চাইছে। শুধুমাত্র আমি বললাম ডিওপি কে তুমি লাল নীল চিকচিকু লাইট করো, আমার দেখতে আমি সুন্দর লাগবে, আমি এটাকে সিনেমাটোগ্রাফি মনে করি না। কেন আমি বলছি, এই রাতে যে ছবিটা মানিরত্নমের, যেটা যেটা অ্যাকচুয়ালি খুব প্রশংসিত হয়নি, থাগ লাইফ ছবিটা ভালো খুব ছিল না, সেই ছবিটা দেখবে একটা বাচ্চা ছেলে, এসটিএল যে ক্যারেক্টারটা, তার ছোটবেলাটা, সে বসে রয়েছে, আমরা ভেতর থেকে ক্যামেরাটা করা রয়েছে পুরো শ্যাডো, এবং বাইরে আমরা কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি। দেখবে একটা শর্ট ছিল একদম, মানে ট্রেলারে একদম শুরুই হয় পার্টিকুলার শর্টটা দিয়ে। তো এইটা কি বলতো, যেটা রূপমদা বললো, মানে পাকের মধ্যেও পদ্ম ফুল হয়, কিন্তু সেটা দেখবার চোখ থাকতে হয়। তো মানিরত্নমের সেইটা রয়েছে যে আমি যে কোনো কিছু তুমি আমাকে দিয়ে দাও, আমি সেখান থেকে একটা ভালো ফ্রেম তোমাকে বের করে দিয়ে দেবো। এইটা চোখ থাকার ব্যাপার, ঠিক আছে। সঞ্জয় লেভানসালি ব্যাপারটা সম্পূর্ণ অন্য। সেও দেখো, সেও এমন কিছু দৃশ্য তৈরি করে, এমন কিছু ফ্রেম তার ছবিতে তুমি পাবে যেগুলো বিউটিফুল, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে মানিরত্নম মানে এই বিষয়ে অনেক অনেক এগিয়ে আর কি। না, আমি ইভেন তোমাকে বলছি, তোমরা হয়তো ওই ছবিটা দেখেছো কিনা আমি জানি না। গার্দিশ বলে একটা ছবি আছে, গার্দিশ, অনেক পুরোনো 90s এর ছবি। ওটা বেসিক্যালি একটা মোহনলালের ছবির রিমেক ছিল। তো ওটা প্রিয়দর্শন ডিরেক্ট করেছিল, ঠিক আছে। রবি কে চন্দ্রন যে দিল চাতা হে ডিওপি, ওনার ওটা প্রথম বলিউড কাজ। আর ওটার আর্ট ডিরেকশন করেছিল যে সাবু সিরিজ। তোমরা ওই সিনেমাটায়, সিনেমাটা অনেক বস্তির সিন আছে, তো বস্তিটা দেখো। বস্তিটা কিন্তু রিয়েল ফিল হবে, রূপম যেরকম বলছে। বাট প্রিয়দর্শন কিন্তু খুব অ্যাস্থেটিক্যালি শুট করেছে বস্তিটাকে, ঠিক আছে। মানে এমন ভাবে লাইটিং ফাইটিং করেছে, ঠিক আছে, যে তোমার দেখে ওই ঘৃণাটা করবে না, যে ঘৃণা করছে দেখে নোংরা, ওরকম লাগবে না। মানে সেটা করবে না, মানে একটা গ্লসি ব্যাপারও রেখেছে, আবার তার সাথে কিন্তু একটা রিয়েলিস্টিক ব্যাপারও রয়েছে। মানে ধরো মানে ওখানে একটা দেখাচ্ছে যে বম্বের বস্তি, তখন ওখানকার লোকেরা মাছ ধরতে যায় বা কিছু করতে যায়, এইরকম রিলেটেড জায়গা দেখাচ্ছে। তো সেই অনুযায়ী প্রপস, সেই অনুযায়ী মানে একটা রিয়েল ব্যাপার রয়েছে, তার সাথে একটা গ্লসি ব্যাপার অ্যাড করেছে। আর ইভেন তুমি দেখবে জয়া আক্তারও যে গালি বয়তে যে বস্তিটা দেখিয়েছে, ওটা সেট তৈরি করেছিল ধারাবির উপরে। সেখানেও কিন্তু তুমি দেখবে যে জয়া আক্তারদের তো একটা পলিশ ব্যাপার থাকে, ঠিক আছে। তো একে মানে রিয়েলিজমও আছে তার মধ্যে, আবার কিন্তু একটা পলিশ ব্যাপারও আছে। মানে একটা অ্যাস্থেটিক্স কিন্তু মেনটেন করেছে, লাইটিং ফাইটিং এমন করেছে গালি বয়তে, কিন্তু একটা অ্যাস্থেটিক্সও আছে, আবার রিয়েলিজমও আছে, ঠিক আছে। ওদের ওদের যে কষ্টটা, ওদের ওই যে হ্যাপাসেটটা, ওই যে জায়গা থেকে ও বড় হচ্ছে, ওটা কিন্তু গালি বয় দেখলে একেবারে ফিল করা যায় যে ও রাস্তা থেকে উঠে আসছে, ওটা কিন্তু ফিল করা যায়, ঠিক বলেছে একদম। আর না তুমি দেখবে এটা কিন্তু বাইরের ছবি যখন ইন্ডিয়াতে বেস করানো হয়, দেব পাটেলের যে ছবিটা কি দেখলাম, আমার নামটা বলো, খুব খুব আলোচনা, মাঙ্কি ম্যান। সেখানেও দেখবে কিছু জায়গাতে কিন্তু মনে হয় যে ওই এস্থেটিকটা মানে রয়েছে আর কি। আবার কিছু জায়গাতে আবার এরকমও হয় যে মানে তারা ইন্ডিয়াকে এমন ভাবেই দেখে আর কি, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া মনেই হয় না, সেটাও হয়, সেটাও সত্যি কথা। যখন ড্যানি বয়েল বানিয়েছিল স্লামডগ মিলিয়নিয়ার, ও একদম র ভাবে দেখিয়েছিল। ড্যানি বয়েল যখন স্লামডগ মিলিয়নিয়ার বানিয়েছিল, তখন কিন্তু প্রচন্ড র ভাবে দেখিয়েছিল। আবার যখন সালাম বম্বে হয়েছিল, সেটার একটা ক্রিটিসিজমও রয়েছে যে মানে পোভার্টিকে আর কি, মানে ইন্ডিয়া মানেই হচ্ছে পোভার্টি, তো সেটাকে আর কি ক্যাশ ইন করো, ঠিক আছে। দেখি এই আলোচনাটা সেই সময় প্রচন্ড তৈরি হয়েছিল। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, আমরা একটা জিনিস জিজ্ঞাসা করছি, আজকে সব থেকে বেশি কে খুশি বলো তো? মনোজ দে রামলিন, এটা এর কথা তোমরা জানো না? আজকে কিন্তু মনোজ নাইট ভাইজান খুশি না, আজকে খুশি ডে ভাইজান। আজকে তিসমার খানের যে ক্যারেক্টারটা, সাগরকে বুঝতেই পারছেন, তিসমার খানের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, ও আজকে যেভাবে খুশি, ঠিক আছে। এম নাইট শ্যামলানকে
আরে ওটাকে মানুষ ডে নাইট ভাই, আমি আমি মানে আমি এখন 30 বার কাটে ওই সিনটা খালি ভাবছি যে অস্কার করে উঠেছে ওই যে ফিল্মটা ভাই, আতিশ কাপুরের জন্য আজকেও খুশি। আমি আমি ভাই এটাতে খুব খুশি যে আতিশ কাপুর সেরকম ভাবে প্রশংসা পাচ্ছে। স্লামডগ থেকে এইরকম টুইস্ট আমি আশাই করতে পারি না। আমি বুঝতে পারছি না কোথা থেকে কোথায় ছিল না। দেখো আমি আমি ধুরন্ধর নিয়ে আমি এবার সিনেমাটা নিয়ে র্যাপ আপ করছি আর কি। আমি এটাই বলবো যে না না, একটা বিষয় না, র্যাপ আপ করার আগে একটা বিষয়, সেটা হচ্ছে সারেগামার সাথে এই যে কোলাবোরেশনে গেছে এই ছবিটা, এবং হচ্ছে পুরোনো গানের ব্যবহার, ও ভাই মানে ছবিটার ওই যে গাড়ির মধ্যে অ্যাকশন সিনটা, ওটা যা হাই দিয়েছে, বা হচ্ছে যখন হচ্ছে ওই পুরো টিমটাকে এলিমিনেট করছে, ওই পুরো খাবারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, বাইক চালাতে ব্রেক মারছে, বডিটা গিয়ে পুরো স্কিড করে ঢুকে যাচ্ছে, আমি যা মস্তি পেয়েছি। মানে ওই অ্যাকশন পুরো সেট পিসটা এবং হচ্ছে গাড়ির মধ্যে অ্যাকশন সেট পিসটা আমার তুখর লেগেছে। আমি সেই লেগেছে আমার। আর ওরকম বিটস, গান চলতে চলতে সেখানে হচ্ছে হাওয়া হাওয়া। তুমি যে অ্যাকশনের কথাটা বলছো না, ওই যখন ওই যাকে ওই ব্রেকটা মারে, ওই মানে ব্রেক মারে না সরি, ওইখানে গিয়ে ধাক্কা মারে, ওই লোকটা পুরো কাঁচটা ভেঙে বেরিয়ে গিয়ে ফ্লাই করে গিয়ে সামনে ধাক্কা গায়, ওর মাথাটা পুরো ফেটে যায়, ওই সিনটা আমি ভাবছি যে ভাই এটা কি দেখালো, এটা কি, মানে ওটা আমার হেভি লেগেছে পুরো। মানে তারপরে একটা শট রেখেছে যেখানে মানে পড়ে রয়েছে দেহটা আর মাথাটা দেখাই যাচ্ছে না, ওই শটটাও রেখেছে দেখবে। আমি ভাবছি যে ভাই মানে ঠিক আছে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে জানি আমরা, একটু থাকবে হয়তো, কিন্তু এগুলো মানে নর্মালি কিন্তু ইন্ডিয়ান সিনেমাতে দেখতে পাওয়া, বলিউডে তো মানে দেখতে পাওয়া যায়ই না। তো সেটা যখন সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর নেই তো মানে একটা মিম দেখলাম, একটা মিম হেভি লেগেছে, সন্দীপ রেড্ডি বাঙ্গা দাঁড়িয়ে আছে, ওই থরের মিমটা আর কি বেসিক্যালি। ওখানে সন্দীপ রেড্ডি বাঙ্গা বলছে ইউ ক্যান নট ডিস্ট্রয় মি, বলিউড কে বলছে, তো বলিউড বলছে যে নো আই কান্ট বাট হি ক্যান। তো দেখা যাচ্ছে উপরে আদিত্য ধার বেরোচ্ছে। আমি অ্যাকচুয়ালি কিন্তু আমি বলছি পুষ্পা 2, অ্যানিম্যাল, সালার, ঠিক আছে, কেজিএফ 2, এই যত ছবি এসছে, অনেক ইভেন্ট ফিল্ম তো পেয়েছি। ইভেন্ট ফিল্ম মানেই হচ্ছে হতাশা, আমার কাছে অন্ততপক্ষে তাই। কিন্তু ধুরন্ধর সেখানে স্যাটিসফ্যাকশন দিতে পেরেছে যে ভাই আমরা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে বানিয়েছি, আসো দেখো মজা পাও। মানে আচ্ছা আমার এখান থেকে একটা প্রশ্ন তোমাদের কাছে, একটা প্রশ্ন আমার, যে ধরো আজকে ধুরন্ধর নিয়ে যে লেভেলে কথা হচ্ছে বা যতটা বিজনেস করতে পারছে, ধরো ডি ডেও তো খুব ভালো ছবি, বা ধরো তখন ধরো ফ্যান্টম যখন হয়েছিল, ফ্যান্টমও ভালো ছবি ছিল, এই দুটো ছবি কিন্তু আন্ডার পারফর্ম করেছে। তোমার কি মনে হয় যে তখন কেন এগুলো চলেনি? মানে ফ্যান্টম ওয়াজ ফ্যান্টাস্টিকলি এডিটেড, মেকিং খুব ভালো, গল্প খুব ভালো, ডিড এর ক্ষেত্রেও সেম, তাহলে কেন আমার এই মুহূর্তে তোমার প্রশ্ন শুনে দুটো পয়েন্ট মনে হলো। একটা হচ্ছে যে ডি-ডে কেন আন্ডাররেটেড রয়ে গেছে, তার কারণ হচ্ছে সেই সময় বলিউডের ফর্ম খুব ভালো ছিল, বলিউডের সিনেমার কোয়ালিটি অনেক বেটার ছিল এখনের তুলনাতে। তো সেই সময় ডিডের মতন একটা ছবি মেবি মানুষের ইনিশিয়ালি মনে হয়েছে যে এটা মিড, ঠিক আছে, মিড আসলে নয়, কিন্তু মনে হয়েছে যে ঠিক আছে চলো এটা এটা ভালো, অতটাও ভালো নয় মেবি, আমি শিওর নই। মানে তখন কিন্তু এরকম অবস্থা নয় যে সব ছবি আসছে এবং দর্শককে হতাশ করছে। ধুরন্ধরের জন্য আমি এরকম কমেন্ট পেয়েছি যে বলিউডের বহু বছর বাদে একটা প্রপার ভালো সিনেমা দেখলাম। তো ধুরন্ধরকে নিয়ে এত বেশি আলোচনা তার কারণ এর কম্পিটিটর নেই। যদি গুড ফিল্মস এর আমি যদি গুড ইভেন্ট ফিল্মস এর কম্পিটিটর প্রচন্ড কম বলিউডের দিক থেকে। ইভেন্ট ফিল্ম বানাতে গেলেই বলিউড প্রবলেম করে ফেলে, এই নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। ধুরন্ধর সেখানে একমাত্র হাত তুলে বলছে যে ভাই আমি কিন্তু ভালো সিনেমা। কিন্তু ডিডের ফেসটা কিন্তু অন্য ছিল, আর ডিডে কিন্তু কখনো কমার্শিয়াল সিনেমা হিসেবে রিসিভডই হয়নি, যেটা হতাশাজনক। কিন্তু ওটা যথেষ্ট মেইন স্ট্রিম একটা ছবি, কিন্তু ধুরন্ধরের মতন ধরে নাও একটা পাম্পড আপ অ্যাকশন, একটা হিরোইজম, সেটাকে ব্লেন্ডিং করতে পেরেছে আদিত্য ধর। আমি কথা বলছি অ্যাকশনের কথা বললে, ডিডেতে কিন্তু অ্যাকশন করেছিল হচ্ছে ডার্ক নাইটের যে অ্যাকশন ডিরেক্টর ছিল, ঠিক আছে, ওর নাম ছিল হচ্ছে টম স্ট্রাটার বলে, ও ক্রিস্টোফার নোলানের অ্যাকশন ডিরেক্টর ছিল, তো ওকে নিয়ে এসেছিল নিখিল আডবাণী। তুমি ডিডের যদি অ্যাকশন গুলো দেখো, ওই হোটেলে যেখান থেকে ধরতে যায় বা তারপরে যে অ্যাকশন গুলো, যে অ্যাকশন কিন্তু প্রচন্ড ভালো, মানে পুরো হলিউডিশ অ্যাকশন কিন্তু দেখতে পাবে। মানে এই যে রিয়েলিজমের মানে একটা ছবির মধ্যে অ্যাকশন থাকলেই মানে সেটা মাস কানেক্ট করবে সেরকম, মানে অ্যাকশনটাও সেরকম হতে হবে, অ্যাকশনেরও তো ধরন রয়েছে। আমি এখানে না রূপম, আমি আরেকটা পয়েন্ট ছোট্ট করে বলি, তারপর তুমি বলো মাইক ড্রপ করে দেবো। একটা হচ্ছে এইটা মনে হচ্ছে সেই সময় বলিউডের ফর্ম খুব ভালো ছিল, তখন ভালো ছবি হতো, যে কারণে ডিডেকে আলাদা করে এক্সেপশনাল মানুষের মনে হয়নি, আজকের দিনে রিলিজ করলে প্রচন্ড প্রশংসা পেত। আর দ্বিতীয় হচ্ছে এই যে ডিপ্লোমেসি,
ঠিক আছে, এটাকে নিয়ে ইন্টারেস্ট কিন্তু শেষ কিছু বছরে তুমি যদি সোশ্যাল মিডিয়া ভালো করে লক্ষ্য করে দেখো, জয়শঙ্করকে যেভাবে সেলিব্রেট করা হয় বা ইন্ডিয়া পাকিস্তান ওয়ান নিয়ে, সেটা যেরকম নেগেটিভ সাইড আছে যে প্রচুর মিস ইনফরমেশন ছড়াচ্ছে, লোকজন পাগলের মতন ক্রিকেটের ম্যাচের মতন সেলিব্রেট করছে, সেরকমই মানুষের কিন্তু ইন্টারেস্ট বেড়েছে, এটাও একটা সত্যি কথা। সেই জায়গা থেকে মিস ইনফরমেশন স্প্রেড হচ্ছে, মানুষ ক্রিকেট ম্যাচ মনে করছে যুদ্ধকে, কিন্তু কোথাও একটা ইন্টারেস্ট বেড়েছে, তো সেটা আজকে ওয়ার্ক করছে। ডিডের সময় কিন্তু ওই বিষয়গুলোকে নিয়ে দেখবে, আমি গতকালও ধুরন্ধরে, মানে আমি এখনো মনে করি যে ধুরন্ধর কিন্তু মানে ক্লাস অডিয়েন্সের জন্য ছবি হয়েছে, এবার সেখানে মাস এনজয় করবার জন্য জিনিসপত্র রয়েছে, কিন্তু এই যে আর্টিফিশিয়াল বলছি, ইন্টেলিজেন্স বলে ইন্টেলিজেন্স ফেলিওর, ঠিক আছে, মানে ইন্টেল ওয়ার্ক করছে না, কিংবা ধরে নাও এই যে নোটবন্দি, মানে ওটার দিকে হয়তো ছবিটা এগোতে পারে ভবিষ্যতে, আমি শিওর নই। জাল নোট, সেটা কিভাবে হ্যাম্পার করতে পারে একটা দেশের ইকোনমিকে, তুমি দেখবে প্রচুর জ্ঞান কিন্তু সেটা নিয়ে কপচায় না। আদিত্য ধরে নিয়েছে যে এটার ব্যাপারে দর্শক বুঝে যাবে, দর্শক ইন্টেলিজেন্ট, দর্শক ডাম্ব নয়, যেরকমটা ওয়াইরএফ মনে করে, সেটা মনে করেনি আদিত্য এবং সেই জায়গা থেকেই আমার মনে হয়েছে যে মানে এই ছবিটা নিয়ে মানুষের এতটা আলোচনা, এতটা দেখার ইচ্ছে, এবং যেটা মানে এই যে ল্যারি গ্যাংসের যে বিষয়টা, এটা আমার মনে হচ্ছে যে সামহাউ অডিয়েন্সকে অন্য যে স্পাই ছবিগুলো আমরা দেখেছি ট্রেলার লেভেলে, অনেকে হয়তো মনে হচ্ছিল যে ওই আবার পাকিস্তান, আবার ইন্ডিয়া, কিন্তু এই ছবিটা যখন মানুষ দেখেছে একবার হলে গিয়ে, তারা বুঝে গেছে যে না ভাই, এর কিন্তু কোনো মানে যে আচ্ছা ঠিক আছে এই ছবিটা হয়েছিল এটার মতন দেখে চলো একটা বানাই, ওই রকম ব্যাপার কিছু নেই। তো সেইটা আমার মনে হচ্ছে যে দর্শককে আপিল করছে। আচ্ছা তাহলে এই তোমার বাই দিস লজিক, তো 2015-তে তো বেবি এসছে, বেবি তো প্রচন্ড রিয়েলিস্টিক একটা ছবি, নীরজ পান্ডে বানিয়েছিল, বেবি কিন্তু চলেছে, কিন্তু ফ্যান্টম কিন্তু 2015-তে এসছে, চলেনি। আমি সেটাই বলছি যে বেবি এক্সেপশন কি করে হয়ে যাচ্ছে, বা তারপরে রাজি যখন আসছে, রাজি আবার রিয়েলিস্টিক জোনের মধ্যে এক্সেপশন হয়ে যাচ্ছে, চলছে। না একদম, দেখো একটা সিনেমা ওয়ার্ক করা না করার পেছনে অনেক রকমের তো কারণ থাকে, একটা কোনো কারণের জন্য ওয়ার্ক করে, একটা কোনো কারণের জন্য ওয়ার্ক করে না, ব্যাপারটা এরকম তো নয়। আমি এটা বলছি না যে আমি যেগুলো বললাম সেগুলোর জন্যই ওয়ার্ক করেন, আরো হয়তো অন্যান্য অনেক কারণ থাকতে পারে। মাল্টিপল, ছবিটাকে কিভাবে প্রমোট করা হয়েছিল, ছবিটা কোন সিনেমার সঙ্গে ক্ল্যাশ করেছিল, ঠিক আছে, এই সমস্ত কিছু ম্যাটার করে যায়। যে ডিডে যখন এসেছিল তখন কি প্রমোশনটা প্রপারলি হয়েছিল, এটা হয়তো গিয়ে দেখবে যে ছবিটা হয়তো প্রমোশন করলে চলতো, সেই সময়ও চলতো, কিন্তু সেরকম ভাবে হয়তো প্রমোটই মেকাররা করে যতটা করা প্রয়োজন, বা যেভাবে করা প্রয়োজন সেভাবে করে। ছবিটাকে একরকম ভাবে প্রমোট করেছে, মানুষ হলে গিয়ে দেখছে অন্য রকমের ছবি, এরকম ধরনের তো গন্ডগোল হয়। তো আমাদেরকে অ্যাকচুয়ালি সেই সময় তাহলে ফিরে যেতে হবে, সেটা তো আর সম্ভব না, আমি জাস্ট অ্যাজিউম করলাম আর কি। তবে এইটা নিয়ে তোমাদের মতামত আমি জানতে চাইবো যে তোমাদের এরকমটা মনে হয় কিনা যে এখন কিন্তু ডিপ্লোমেসি নিয়ে মানুষের ইন্টারেস্টটা বেড়েছে। হ্যাঁ, ওটা আমি তোমার সাথে এগ্রি করছি একদম, ওটা ঠিকই বলছো তুমি। রূপম কিছু একটা বলছিলে, একটা পয়েন্ট রাখছিলে, বলো। আমার মনে হয় যেটা অরিত্র ঢুকলো অলরেডি, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বেবি হোক, ফ্যান্টম হোক, ফ্যান্টম যদি আমার অনেক বেশি আমার বেবির থেকেও বেশি ফ্যান্টম এন্টারটেইনিং মনে হয়। বেবি আমার খুব পছন্দের ছবি, বেবি হোক, ডিডে হোক, ফ্যান্টম হোক, তিনটেই পছন্দের ছবি। আমি আরেকটা ছবির কথা বলবো, যেই ছবিটার কথা লোকে ধরে না, সেটা হচ্ছে এজেন্ট বিনোদ। আমার এজেন্ট বিনোদ ভালো লাগে, ঠিক আছে। না, আমি এজেন্ট বিনোদকে এই ব্র্যাকেটে ফেলছি না, বিকজ এজেন্ট বিনোদ হচ্ছে জেমস বন্ড টাইপের ছবি, তাই হ্যাঁ, আমি স্পাই ফিল্ম হিসেবেই বলছি, কিন্তু এই ছবিগুলোর থেকে আমি যেটাকে এগিয়ে রাখি সেটা হচ্ছে মাদ্রাস ক্যাফে। রূপম দা, মাদ্রাস ক্যাফে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো, আমি যেটাকে এগিয়ে রাখি বললাম সেটা হচ্ছে মাদ্রাস ক্যাফে। এবার বিষয়টা হচ্ছে এই যতগুলো ছবি আছে, এই ছবিগুলো না ধুরন্ধরের তুলনায় মানে মেরিটের দিক থেকে বা হচ্ছে ইন্টেলিজেন্স দিক থেকে কোনো অংশে কিন্তু ধুরন্ধর এই ছবিগুলোর থেকে খুব একটা পিছিয়ে নেই। ধুরন্ধরও কিন্তু ভীষণ শার্প, ভীষণ স্মার্ট, কিন্তু ধুরন্ধর যেটা এই ছবিগুলোর থেকে এগিয়ে সেটা হচ্ছে এন্টারটেনমেন্টে ধুরন্ধর অনেক অনেক বেশি কিছু আমার মনে প্রোভাইড করতে পারে। ধুরন্ধরের মধ্যে যে মজাটা আছে, এটা ছবির মধ্যে এপিসোডিক ফরম্যাটে ঠিক নয়, কিন্তু ছবিটার মধ্যে একটা অদ্ভুত, সেখানে রনেসে হোক, সেখানে ক্যারেক্টারিস্টিকে হোক, সেখানে হিউমারে হোক, মানে ধুরন্ধর অনেক অনেক বেশি মাসি। আমি বলছি না, আমি কিন্তু নিজের ভিডিওতে বলেছি যে ধুরন্ধরকে যদি আপনি একটা অ্যানিমাল, পুষ্পা, একটা এমন ছবি দেখতে যাচ্ছি এই ছবিটার মধ্যে ব্রেনের প্রয়োজন নেই, আমি খালি ধারার অ্যাকশন দেখলাম মার্কোর মতো, তাহলে আপনি পুরোপুরি ডিসঅ্যাপয়েন্ট হবেন। মানে এই ছবিটা অনেক বেশি হচ্ছে একটা আর্টিকেল 370, কিন্তু তার সঙ্গে উড়ির যে আগ্রেশনটা আছে সেটা পাঞ্চ করা আছে, এটা আমার মনে হয় দেখে। এবং আমি আজকেও বলছি, যারা ধুরন্ধর দেখছে, ধুরন্ধর যে এতটা সেলিব্রেটেড হবে এটা আমি আশাই করিনি। আমার মনে হচ্ছিল এই ছবিটা হয়তো 150 কামাবে ম্যাক্সিমাম, এই ছবিটা হয়তো ওয়ার্ক করবে না এবং এটা ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং হবে। কিন্তু আমি আজকে অডিয়েন্স হিসেবে খুব খুব খুশি যে অডিয়েন্স এরকম একটা ছবিকে এইভাবে সেলিব্রেট করছে। এই ছবিটা যদি 300 কোটির ব্যবসা করে নেয়
মানে সেটা ব্যাপক একটা ব্যাপক সাইন হবে যে অ্যাকশন ছবি মানেই ননসেন্স ফিল্ম চলবে, এটা এই পিকচারটা সেট হতে দেবে না। এবং আমি দেখছি বহু জায়গাতে একটা মানে এটা ইন্টেনশনালি করা হচ্ছে যে একজন বড় রিভিউয়ার যারা হচ্ছে ভীষণ পপুলার, যারা খুব বহুদিন ধরে পেজ ক্যারি করে এসছে, তারা আজকে বলছে যে এটা খুবই একটা এমন ছবি, যে ছবিটা ভালো না, এই ছবিটা 3 ঘন্টা বসিয়ে রাখতে পারে না। কিন্তু এরাই হচ্ছে 2023-এ শাহরুখ খানের যখন পাঠান এসছে তখন টুইটের পর টুইট করে গেছে যে শাহরুখ খানকে অ্যাকশন হিরো হিসেবে কি করে আনতে হয় সেটাই ছবিটা দেখলে বোঝা যায়। পাঠান দেখলে আমার খুব মানে এইগুলো খুব হাস্যকর লাগে। এটা মনে হয় আমার যে উদ্দেশ্য নিয়ে একটা ছবিকে আমি খারাপ বলছি, আমার আগে একটা এজেন্ডা আছে, আমি ছবিটাকে খারাপ বলবো, তারপর আমি ছবি দেখতে গেছি। তো যে কারণে আমি ধুরন্ধরকে একদিক থেকে এন্টারটেনিংও মনে করছি। আমি নাম নিয়েই বল বলবো, বল। দেখো অনুপমা চোপড়া বা সুচরিতা ত্যাগী এনারা যে রিভিউ দিয়েছে, আমি সেই রিভিউর সঙ্গে মানে সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করি। তোমার পাঠান ভালো লাগছে, পাঠানকে তুমি 8/10 দিচ্ছ, এবং তারপর ধুরন্ধর তোমার ভালো লাগছে না, ধুরন্ধরের মধ্যে তুমি 1000টা সমস্যা খুঁজে পাচ্ছ ছবির মধ্যে। এটা প্রচন্ড বেশি মানে প্রবলেমেটিক, ঠিক আছে? তো আমি মানে প্রচন্ড হতাশ যে এইরকম, কারণ আমাদের তো সেম প্রফেশনের মধ্যে পড়ে যায়। সেই একটা মানে কথাই আছে যে তোমার প্রফেশনে একটা লোক খারাপ বেরোনো মানে তখন সঙ্গে সঙ্গে তোমার মানে আর কি পুরো পুরো কমিউনিটির আর কি হওয়া, বদনাম হওয়া। তো সেই জিনিসটাই এখন এদের জন্য হচ্ছে। অনুপমা চোপড়া, সুচরিতা ত্যাগী এরা যে প্রথমবারের জন্য করছে, ব্যাপারটা সেরকম নয়। মানে প্রথমবার এরকম একটা সিনেমার সঙ্গে করছে একেবারেই নয়, এর আগেও তারা করেছে। এবং তুমি দেখবে যে এখন অডিয়েন্স তো সেটা বুঝে গেছে, যে কারণে এখন এরকম কমেন্ট পড়ে যে আপনি যখন খারাপ বলছেন তাহলে আমাকে ছবিটা দেখতে যেতেই হবে, তার মানে ছবিটা ভালো হয়েছে। ঠিক আছে, এখন এরকম কমেন্ট পড়া ওদের রিভিউতে পড়া শুরু না হয়ে গেছে। তো আমি এইটাই আমি এটা বলছি, আজকে সুরজ কুমার, আমি সুরজ কুমারের রিভিউ খুব এনজয় করি, আমার বহু ছবির ক্ষেত্রে পয়েন্ট অফ ভিউ মেলে না, যাই হোক সেটা আলাদা বিষয়। সুরজ কুমার যখন বলছে যে ধুরন্ধর ভালো, তবে ধুরন্ধর আমার হেভি লাগেনি, ঠিক আছে, হুম। আমার এটাতে কোনো সমস্যা নেই। আমি বুঝতে পারছি যে সুরজ কুমার ভাই মস্তি পেয়েছে, মানে সুরজ কুমার এই কারণেই সিনেমা হলে গেছে, ভাই ছবিটা দেখবো বিশাল অ্যানিমালের মতো কাটবে ফাটবে, এই হবে ওই হবে, ও এটা এক্সপেকটেশন নিয়ে গেছে, এবং ও ছবিটা ভালো লেগেছে, হেভি লাগেনি, আমার এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু একই জিনিস মানে সেটাকে আরো হার্শলি যেভাবে অনুপমা চোপড়া রিভিউ দিচ্ছে, মানে মনে হচ্ছে যে অনুপমা চোপড়া আদিত্যদেরকে কোথাও একটা গিয়ে এরা মানে অ্যাটাক করতে হয়েছে, সেটা সেটা আগে উদ্দেশ্য, তারপর ছবিটা আর রিভিউ করা। আমি বলছি এখানে আমি মেনশন করবোই একজনের কথা, তিনি হচ্ছেন সন্দীপ রেড্ডি বাংলা। সন্দীপ রেড্ডি বাংলা কিন্তু ইকোসিস্টেমের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করেছে, ঠিক আছে? এবং সেটাই কিন্তু কোথাও একটা এদের সঙ্গে সন্দীপ রেড্ডি বাংলার প্রবলেম, একই প্রবলেম, যেটা যে প্রবলেমটা আদিত্য ধরের সঙ্গে এদের রয়েছে, সন্দীপ রেড্ডি বাংলার সঙ্গে সেম প্রবলেম, আর কিচ্ছু নয়। এবং বাংলার ছবিতে 1000টা সমস্যা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সেইটার জন্য আজকে অরিত্রদা ধরে নাও সন্দীপ রেড্ডি বাংলাকে নিয়ে আমার মনে হচ্ছে অ্যানিমেল যখন রিলিজ হয়েছে তার পরবর্তীতে 2-3টে রিপ্লাই ভিডিও বানিয়েছে বা একটু সন্দীপ রেড্ডি বাংলা ক্রিটিসাইজ করেছে। কিন্তু ছবিটার মধ্যে যে ক্রাফট গুলো রয়েছে সেগুলো হয়তো তা মেনশন না করে চলে যায়, যেটা অনুপমা চোপড়া সুচরিতা ত্যাগীর মতন লোকজনেরা করে। তো এইটা কিন্তু মানে সন্দীপ রেড্ডি বাংলা যে তখন ভুল বলছিল না, যে কিছু ক্যাম্প রয়েছে যারা ছোট করবার চেষ্টা করে, চায় যে সিনেমা ব্যবসা না করুক, সেটা কিন্তু এই মুহূর্তে আদিত্য ধরের সঙ্গে যেটা হচ্ছে সেটা দেখে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিছু পার্টিকুলার লোকেরা টার্গেট করে না, আর কিচ্ছু নয়। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে মানে এই ছবিটার ক্ষেত্রে তো দেখো, যেটা পরিত্রদা আমি দেখলাম যে ভিডিওতে বলেছে, আমরা সেই আলোচনাতে এবার ধীরে ধীরে ঢুকেই পড়ি, যে মানে পিং ভিলা বা এই জাতীয় যারা সাইট না রয়েছে আমি তারা এই আলোচনাটা ঢোকার আগে আরেকটা জিনিস বলতে চাইছিলাম একটু সিনেমা ক্রাফট নিয়ে। এইটা তোমরা আচ্ছা, নোটিস করেছো কিনা, আমি এটা নাহলে ভুলে যাবো, আমি এটা বলেনি, আমি এই বিষয়টা ঢুকছি তার আগে এটা বলেনি। সেটা হচ্ছে তোমরা কি ট্যারেন্টিনোকে পেয়েছো ছবিটার মধ্যে? ট্যারেন্টিনো কিন্তু ছবিটার মধ্যে ভরে ভরে আছে ধুরন্ধরে, এটা কি তোমরা নোটিস দেখো করেছো? চ্যাপ্টার ওয়াইজ তো করেছে, আর আর বলো না কোথায়, বলো আমি বলো তোমাকে তুমি। বলছি কি কিসে কিসে আমার নোটিস হয়েছে। চ্যাপ্টার ওয়াইজ গল্প, স্ক্রিনে টাইটেল ভেসে আসছে, ঠিক আছে, হুম, একটা হুম, পয়েন্টের পরে যেখানে রণবীর সিং ডিসাইড করে যে আমি বদলা নেবো, এদেরকে মারবো, সেখান থেকে তুমি দেখবে রেডটা প্রিডমিনেন্ট কালার হয়ে যায়, ঠিক আছে, ওই হুম, কাঁচটা লাগায় লাল পুরো আলো ঢুকছে, হুম, ঠিক আছে, ওটা পুরো কিলবিলের কথা মনে করাচ্ছে। ইভেন ওর কাছে যে ডায়েরিটা আছে, ডায়েরিতেও নাম কাটছে, কিলবিলে মনে করো যে ডায়েরিতে নাম কাটে, লিখে লিখে হুম, পেজের মধ্যে নাম লিখে হুম, লিখে কাটে, হুম, ওইটা কাটছে, ঠিক আছে। লাস্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে একটু ব্রুটাস, ওটা পুরো লালে হুম, আসছে, মানে ওই পুরো ভাইবটা ট্যারেন্টিনো দিচ্ছে। আর ছবিটা সেকেন্ড পার্টটার নামই হচ্ছে রিভেঞ্জ, এবারে হুম, কিন্তু রিভেঞ্জ ড্রামা হিসেবে অপারেট করবে, যে রণবীর সিং বদলা নিচ্ছে ভাই এদের থেকে। তো আমি কিন্তু ভাই ট্যারেন্টিনোকেও পেয়েছি ছবির মধ্যে, আমি রিভিউর মধ্যে বলছিলাম যে আমি কিন্তু ভাই রিভেঞ্জ ড্রামা ট্যারেন্টিনোকেও পেয়েছি।
ধরো একাডেমি অফ ফাইন আর্টসে যতটা পাওয়া যায় ততটা নয় ডেফিনেটলি। না ওটা তো তুমি যেগুলো স্ট্রেট আউট হোমাজ, হ্যাঁ এখানে মানে হুম। সাটেল ভাবে করেছে। একটা এসপিওনাজ ফিল্মের মধ্যে কেউ ট্যারেন্টিনো কেউ ফিউজ করবে সেটা কেউ লোকে ভাবে না। যে এই যে চয়েসেস গুলো, এই ধুরন্ধরের যে কারণটা বলা হচ্ছে যে একটা গ্যাংস্টার ফিল্মের সাথে একটা এসপিওনাজ ফিল্ম, তার সাথে একটা রিভেঞ্জ ড্রামা, সবকিছুকে যেভাবে ককটেল করেছে সেইটা আর কি একটু ইউনিক বানাচ্ছে ছবিটাকে। যেটা এর আগের যে ছবিগুলো ওগুলো এসপিওনাজ ফিল্ম হিসাবে খুব ভালো ছিল, ডি ডে বলো, ফ্যান্টাম বলো, বেবি বলো, বাট ওটা কিন্তু নিজের জনরার থেকে ট্রু ছিল আর বেরোচ্ছিল না। এ কিন্তু অনেকগুলো জনরাল মানে ওভারল্যাপ করিয়ে দিয়েছে। আর একটা জিনিস দেখবে যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে ধুরন্ধরের মধ্যে, সেটা হচ্ছে যে ওরা জাতিবাদ বা জাতি প্রথা সেটার বেসিসেও যে গ্যাং ওয়ার হতে পারে, সেটার বেসিসেও যে গ্যাংস হতে পারে, সেই বিষয়টা খুব সুন্দর তুলে এনেছে। অক্ষয় খান্না বালোচ, ঠিক আছে, সঞ্জয় ক্যারেক্টারটা দেখবে পরিষ্কার বালোচদেরকে হেট করে, ঠিক আছে, এবং রণবীর সিং এর ক্যারেক্টারটা দলে ঢুকতেই হচ্ছে যে আমি মানে আর কি তুমি বালোচদের লিডার, আমি বালোচ, আমার সঙ্গে প্রচন্ড অন্যায় হয়েছে, সেই সমস্ত সেন্টিমেন্ট দিয়ে। তো ওইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে ওই সেন্টিমেন্টটাও মাঝেও ইউজ করবার চেষ্টা করে, ওই সেন্টিমেন্টটা মাঝেও ইউজ করবার চেষ্টা করে যে रहमान भाई आप बहुत गलत कर रहे हो, अपने कौम के साथ धोखा कर रहे हो। তখন रहमान বলে যে कौम मेरा बच्चा खा गई और मैं इतना भी ना करूं। सीन আছে। আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না যে এই মানে জাতি প্রথাকে কেন্দ্র করে গ্যাং রাইভালরি কিন্তু তুমি দেখবে যে এমনি বিজনেসের জন্য মূলত হয়ে যায়, এর দলে ও ওর দলে সে, সেটারও এরকম ভাবে একটা রিজন দিয়েছে। ওই জিনিসটা আমার ফ্যাসিনেটিং মনে হয়েছে। আর আরেকটা যেটা, আচ্ছা অরিত্র সেরেমনি আর কিছু বলবে নাকি আমরা ডিরেক্টলি এবার ওটাতে ঝাঁপ দেবো? ডিরেক্টলি ঝাঁপ দেবে, আমি একটা পয়েন্ট একটা ভাবছিলাম, যেটা হচ্ছে কি, যেটা রূপম নিজের রিভিউতে বলেছে, না অ্যাকচুয়ালি সিনেমাটা নিয়ে অনেক কিছু বলার আছে, তাই জন্য মানে অনেক কিছু বলার আছে, হ্যাঁ হ্যাঁ যে এত কিছু আলোচনা করতে পারি আমরা, তাই জন্যই আর কি ডিটেলে আলোচনা করছি। রূপম একটা জায়গায় বলছিল যে রিভিউর মধ্যে যে একটা সার্টেন ন্যারেটিভকে দেখানো হয়েছে, বা সেটার সাথে আপনার যদি প্রবলেম থাকে সেটা আপনার নেগেটিভ মনে হতে পারে, না হলে ওটা আমার জন্য কোনো প্রবলেম হয়নি। সেটা হচ্ছে, দেখো আমরা পরিষ্কার বুঝে গেছি যে অজিত দোভালের যে ক্যারেক্টারটা ডিজাইন করেছে মাধবনকে দিয়ে, সে দেখবে ওই সময় যে ইউপিএ গভর্নমেন্ট আছে তাকে খালি ক্রিটিসাইজ করে আছে। ওর তুমি ডায়লগ দেখবে যে एक दिन ऐसा कोई गवर्नमेंट आएगा यूपी में जो हमारे देश के लिए काम करेगा, যোগী আদিত্যনাথের কথা বলছে। তারপরে এই যে চিদাম্বরমকে নিয়ে যে কনস্পিরেসি থিওরিটা আছে যে প্লেটস বিক্রি করে দিয়েছিল সেম কোম্পানি পাকিস্তান আর ইন্ডিয়ার কারেন্সি রেট, যেটা ডিমনিটাইজেশনের অ্যাঙ্গেলটা বলছো, সেটার একটা মানে প্লেসমেন্ট করে দিয়েছে। তারপরে তুমি দেখবে যে ওই যে ডায়লগটা আছে মাধবনের যে ইন্ডিয়া কা সবসে বড় দুশ্মন ইন্ডিয়াই হ্যায়, दूसरे नंबर पे पाकिस्तान आता है। ও কিন্তু ওই ক্যারেক্টারটাকে দিয়ে কিন্তু ওই সময়কার যে ইউপিএ গভর্নমেন্টকে কিন্তু মানে ভালো করে ক্রিটিসাইজ করেছে আর কি, যত রকম ভাবে সম্ভব। ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু খুব আর্টিস্টিক ভাবে, হ্যাঁ খুব আর্টিস্টিক ভাবে, এরকম নয় যে আমরা পুরো প্রপাগান্ডা বানাই, ঠিক আছে, ওটা বোঝবার জন্য ইন্টেলেক্চুয়াল, দেখো ওটা বুঝতে পারবে না খোঁচাটা। হ্যাঁ, এবার আমি বলছি এইটা ধরো দেখিয়েছে, এবার এইটা নিয়ে অনেকের বক্তব্য হচ্ছে যে এটা রাইট উইং আইডিওলজিকে দেখাচ্ছে বলে ওটা ওরকম করেছে। ইভেন কান্দাহার অ্যাটাকের সময়ও হালকা করে মেনশন করছে, এবার আমার হচ্ছে কি বক্তব্যটা হচ্ছে যে 2013 সালে ডি ডে আবার আমি রেফারেন্স নিয়ে আসছি। ডি ডে যখন তুমি ছবিটা দেখবে, ডি ডে তে একটা সাবপ্লট আছে যে একটা পয়েন্টের পরে আরএনএডব্লিউ ওদেরকে ছেড়ে দেয়, যেহেতু ওদেরকে মিশনে ওই নাসেরের ক্যারেক্টারটা পাঠিয়েছিল। তো আরএনএডব্লিউ ওদেরকে মারবার চেষ্টা করে, গভর্নমেন্ট বলে যে তুমি রেজিগনেশন দিয়ে দাও, ওরা ওদের সাথে আমাদের কোনো কানেকশন নেই। তো গভর্নমেন্ট কিন্তু হাত যে ঝেড়ে ফেলতে চাইছে, গভর্নমেন্ট যে এই মিশনটার মধ্যে মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চাইছে না, সোলজারদেরকে ফেরত নিয়ে আসো, এরকম কোনো ব্যাপার নেই। সেটা কিন্তু ওই ছবিতেও দেখিয়েছিল যে একটা যে সিস্টেমের মধ্যে যে লুপহোলটা আছে, সেটা কিন্তু নিখিল আডবাণীও দেখিয়েছিল। ঠিক আছে, তো তাহলে আমার কথা হচ্ছে নিখিল আডবাণী ছবিটাকে কেন প্রোপাগান্ডা বলা হয়নি, আর এখন এই ছবিটাকে কেন প্রোপাগান্ডা বলা হচ্ছে, এটা তোমাদের কি বক্তব্য? দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা কোনো অজানা সত্য নয়। এবার লোকে কি বলবে, লোকে এবার দেখো আমার সঙ্গে কি হয়েছে আমি বলছি। ধুরন্ধর আমি রিভিউ করেছি, কয়েকদিন আগে আমি বেঙ্গল ফাইলসেরও রিভিউ করেছি। আমি তখন ছিলাম হচ্ছে গেরুয়া, ঠিক আছে। আমি যেই মুহূর্তে ধুরন্ধরে কর্পোরেট বুকিং নিয়ে ভিডিও করলাম, আমি দেখলাম যে আমাকে লোকে লাল বলছে, ঠিক আছে। এখন আমি আবার কিছুটা বলবো, আমাকে লোকে বলবে এই তো তালা গেরুয়া। এই হচ্ছে খেলাটা। এবার দেখো ব্যাপার হচ্ছে যে অ্যাকচুয়ালি তুমি যদি দেখো বিভিন্ন আর্মি অফিসার, তাদের আমি ইন্টারভিউ তো দেখেছি, তাদের এটা পরিষ্কার বক্তব্য যে আমাদের প্রিভিয়াস যারা গভর্নমেন্ট রয়েছে তারা আমাদেরকে ফ্রি হ্যান্ড অনেক ক্ষেত্রে দেয়নি, এবং সেটার জন্য আমাদের আর্মি প্রবলেমে পড়েছে। এটা কিন্তু আর্মি অফিসারদের এটা বয়ান রয়েছে, ঠিক আছে। তো আমি তারপর যদি সেটা ছবির মধ্যে দেখায়, সেটাকে নিয়ে আমার অসুবিধা কি থাকতে পারে? যেটা দেখাচ্ছে আদিত্য ধর সেটা রিয়েল, মানে সেটা হয়েছে, তার মানে ডেফিনেটলি ওর একটা আইডিওলজি রয়েছে, ঠিক আছে, সেটা আমরা জানি বুঝি, সেটার জন্যই হয়তো ব্যাপারটাকে আন্ডারলাইন করছে। কিন্তু যেটা আন্ডারলাইন করছে সেটা ভুল জিনিস আন্ডারলাইন করছে না, এই জিনিসটা ঘটেছে ভাই, এক নম্বর। এবার যেটা দ্বিতীয় সমস্যা, সেটা হচ্ছে লেফটিস্টদের,
একটা ছবি আমি দেখছি রিভিউ বেরোচ্ছে, এই জিনিসটা আমি একাডেমি অফ ফাইন আর্টস এর ক্ষেত্রে হতে দেখতে পেয়েছি, এই জিনিসটা আমি আরো আরো বিভিন্ন ছবির ক্ষেত্রে আমি আমি আর বলতে চাইছি না, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হয়েছে। ধুরন্ধরের ক্ষেত্রে আমি এরকম রিভিউ পড়েছি যে আমি 1 ঘন্টা দেখেছি, আমি বেরিয়ে চলে এসেছি। তার প্রবলেম এটা হয়ে যাচ্ছে যে এটা রাইট উইং এর ছবি হয়ে গেছে, সে ওর জন্য নিতে পারছে না, তার এই হচ্ছে না, ঠিক আছে। তা আমার বক্তব্য হচ্ছে যাদের পলিটিক্স এত বেশি উপরে উঠে গেছে যে তারা সিনেমা মানে ওটাকে আলাদা করতে পারছে না, যে সিনেমা একটা আলাদা জিনিস, আলাদা একটা একটা মিডিয়াম, তাহলে তুমি হলে যেওই না, তুমি তাহলে পলিটিক্সই করো শুধুমাত্র বাড়িতে বসে, কোনো প্রয়োজনই নেই। কারণ এই ছবিটা এরকম কোনো ছবি হয়ে যায়নি যেটা নিয়ে পলিটিক্স, কারণ খুব সামান্য কিছু জায়গাতে রয়েছে, কিন্তু এন্টায়ারলি কিন্তু ছবিটা যেটা অরিত্রতা বলছে যে মানে সেটার কিন্তু মানে পলিটিক্স এর সঙ্গে খুব প্রচুর মানে না কানেকশন নেই তো। আরে ছবিটা ম্যাক্সিমাম সময় তো পাকিস্তানে চলছে, ইন্ডিয়াকে তো দেখায়নি, অ্যাকচুয়ালি মার্কানকে তো দেখাইনি বেশি ছবি জুড়ে। সেখানে লেফটিস্টদের যে প্রবলেমটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আমার আমার কাছে সেটা কোনো মানে আমি যুক্তি খুঁজে পাচ্ছি না। কিছুই দেখানো যাবে না, মানে ওদের বিরুদ্ধেও কিছু দেখানো যাবে না, খালি ওরাই লোককে বলবে যে ঠিক আছে আর বাস। আমি আর বেশি বলে আমার লাভ নেই, উল্টো পাল্টা বলে দেবো। আমার এদেরকে কখনোই পছন্দ নয়। কদিন আগে যখন নেটফ্লিক্সের ওই শোটা এসেছিল যেটা অনুভব সিনহা ডিরেক্ট করেছিল, ওখানে দেখবে আইএসআই এর ইনভলভমেন্টটাও এড়িয়ে গেছিল, বাকি সব দেখিয়েছে অথেন্টিক্যালি, আইএসআই ইনভলভমেন্টটাও দেখায়নি। তো সেইটা নিয়ে কিন্তু আইসি8 এই যে যারা বলে যে লেফটিস্ট, হ্যাঁ সাগরনীল লাল যে কোনো দিন যে কোনো সময় কমেন্ট করে, IC814 কে আমি প্রোপাগান্ডা ওয়েব সিরিজ বলে রিভিউ করেছি, পরিষ্কার প্রোপাগান্ডা ওয়েব সিরিজ বলেছি। কারণ ওর মধ্যে প্রচুর এরকম জিনিসপত্র রয়েছে যেগুলোকে ফিকশনের নাম করে ওটার মধ্যে কিন্তু এলিমেন্ট একটা একটা ডিগ্রি হয়তো সবকিছু, ঠিক আছে, সেই ডিগ্রিটাকে বাড়ানো কমানো যায়, সেটা ডিরেক্টরের হাতে। একই ডায়লগ বলছে কিন্তু কিভাবে বলছে সেটার উপরে অনেক কিছু ম্যাটার করে যায়। তো সেইখানেই কিন্তু একটা হয় সুর, একটা হয় তুর্কি, সেই তুর্কিতে IC814 কিন্তু প্রোপাগান্ডা। তোমার খালি চোখে মনে হবে না যে প্রোপাগান্ডা, কিন্তু ডেফিনেটলি ওটার মধ্যে সিরিজটার মধ্যে প্রবলেম রয়েছে। না ওই সিরিজটার মধ্যে দেখো, বাকি আমি যা পড়ে দেখেছিলাম, যা রিসার্চ করে দেখেছিলাম, মোটামুটি যে বইটা থেকে ইন্সপিরেশন নিয়ে করেছিল ওখানে সবই সেম রেখেছিল। খালি একটা জিনিস খালি দেখায়নি, সেটা হচ্ছে যে আইএসআই এর যে ইনভলভমেন্টটা ছিল, যেটা পাকিস্তানের ইনভলভমেন্ট, সেইটা দেখায়নি, সেইটা একমাত্র চেপে গেছে। আমি বলছি যে জঙ্গিদেরকেও যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, ঠিক আছে, সেটাও কতটা অথেন্টিক সেটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন উঠেছিল, এবং সেটা আমার যতদূর এই মুহূর্তে, আমি অনেক আগে দেখেছি সিরিজটা, আমার সেই প্রেজেন্টেশনটা খুব একটা ভালো লাগেনি যতদূর আমার এই মুহূর্তে। ওদেরকে দেখিয়েছিল যে ওরা ওদের সাথে মানে আন্তাক্ষরী খেলছে, খাবার দিচ্ছে, এই করছে। এবার তারপরে কিন্তু এরকমও হয়েছে যে কিছু যারা মানে ওই ফ্লাইটে অ্যাকচুয়ালিতে ছিল, তাদেরও কিছু ইন্টারভিউ বেরিয়েছিল, তারা বলেছিল যে অ্যাকচুয়ালি কিন্তু ওরা ওইভাবেই কোঅপারেট করছিল, এবং ওদের নামগুলো সবকটা থেকে হিন্দু নাম দেখিয়েছিল। তো বেসিক্যালি অনুভব সিনহা দেখিয়েছিল অ্যাকচুয়ালি ওরা ওই এলিয়াস নেম গুলো ইউজ করছিল, অ্যাকচুয়াল নেম গুলো বলছিল না যাতে প্যাসেঞ্জাররা জেনে যায়। ওরা 4 জন কিন্তু হিন্দু নামই ইউজ করছিল, এটা অ্যাকচুয়ালিতে হয়েছিল। আর কিছু লোকের ওখানে ইন্টারভিউ নিয়েছে, তারা এটা বলেওছে অ্যাকচুয়ালিতে যে ওরা আর কি মানে ওরকম মানে যেরকম সিনেমাতে টিপিক্যালি দেখায় যে সব সময় মারছে, ধরছে, এ করছে, বা ধরো ধুরন্ধরেও দেখাচ্ছে ওরা কিছু লোককে গুলি ফুলি চালিয়েছিল, কিন্তু অতগুলো লোককে তো হ্যান্ডেল করতে হবে, তো সেই জিনিসটা যেটা দেখিয়েছিল ওটার মধ্যে কিন্তু ভুল ছিল না। কিন্তু ওর মেন ভুল ছিল অনুভব সিনহা, যেটা ও করেছিল যে চেপে দিয়েছিল এই পাকিস্তানের ইনভলভমেন্টটাকে, ওটা দেখাইনি যে পাকিস্তান ইনভলভ আছে এটার পিছনে। তবে ওয়েল মেড সিরিজ কিন্তু, হ্যাঁ এটা কিন্তু মানতেই হবে, ওটাই তো বলছি যে অনুভব সিনহা লেফট আইডিওলজিতে বিশ্বাস করে, ও ওইভাবে দেখাচ্ছে, একটা দারুণ কিছু বানাচ্ছে। আর আদিত্য ধারা দারুণ কিছু বানাচ্ছে, ও রাইটের এটা দেখাচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে দুটোই দেখে দুটোই এনজয় করো না, তুমি দুটোই দেখো। আমি একটা কনক্লুশন টানবো, আমি একটা কথা বলবো, প্রোপাগান্ডা ছবি মনেই হয় কোনো দিক থেকেই নয়। আমি একটা কথা তোমাদেরকে বলবো, এটা হচ্ছে একদম কনক্লুশন আমার মনে হয়। একটা অন্য জোনে চলে যাও তোমরা দুজনই। আমি ছবিটা দেখতে খুব একটা ইন্টারেস্টেড হইনি বলে আমি দেখিনি। তোমরা দুজনই রিসেন্টলি গার্লফ্রেন্ড ছবিটা দেখেছো, তোমাদের ভালো লেগেছে? বক্স অফিস নিয়ে, ধুরন্ধরের বক্স অফিস নিয়ে আলোচনাই করবে না? হ্যাঁ যাচ্ছি। আমি একটা জিনিস নিয়ে ব্যাপার করছি, সেটা তোমরা দুজন গার্লফ্রেন্ড দেখেছো, তোমাদের রিভিউ আমি দেখেছি, গার্লফ্রেন্ড ভালো লেগেছে। আমার ছবিটা দেখতে ইচ্ছা হয়নি, তা এমন কিন্তু নয় যে এই ছবিটা সন্দীপ রেড্ডি বাঙ্গার আগেইনস্টে বানাচ্ছে বা ডিরেক্টরের কি উদ্দেশ্য আছে, আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আমার রাশ্মিকার পারফরমেন্স নিতে খুব সমস্যা বলে আমি ছবিটা দেখছি না। এবার বিষয়টা হচ্ছে আরে ঠিক আছে, আমার ইচ্ছা করছে ছবিটা দেখতে, একটা আলাদা বিষয়। এবার ব্যাপারটা হচ্ছে, এবার আমি যদি কালকে ছবিটা দেখি বা পরশু ছবিটা দেখি, আমি ছবিটা রিভিউ করব, আমার ছবিটা যেমন লাগে আমি রিভিউ করব। এবার বিষয়টা হচ্ছে কালকে ধরো আরেকটা ছবি আসলো যেটা কবির সিং এর মতো, এবার আমি সেই ছবিটা দেখছি,
এবার সেই ছবিটা দেখে আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই ছবিটা খারাপ ছবি, এই ছবিটা এমন ভাবে পরিচালক বানিয়েছে যে আমার ওই দিকপত্রগুলো খুব চোখ যাচ্ছে যে এটা একটা ইস্যু, এটা সম্পর্কে একটা ইস্যু। কিন্তু যদি আমি ওই ওয়ার্ল্ডটায় বিশ্বাস করে যাই, ঠিক আছে, কারণ আমার তাহলে মনে হবে ভাই কবির সিং মনে হচ্ছে জিনিসটা আমার জন্য ওয়ার্ক করছে, যে ছবিটার মধ্যে সমস্যা থাকতে পারে ইডিওলজিতে, কিন্তু জিনিসটা আমার জন্য ওয়ার্ক করছে। একইভাবে আমি গার্লফ্রেন্ডকেও প্রেস করছি। কিন্তু যদি জিনিসটা এমন হয় যে আমি পার্টিকুলার এই আদিত্য ধর, এই সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এরকম কিছু পার্টিকুলার পরিচালক আছে যাদের ছবি আসলে আমি ছবিগুলো দেখবো না, ঠিক আছে, আমি আমার দুদিন আগে একটা বন্ধুকে ওকে আমি এরকম স্ট্যাটাস দিতে দেখেছি, গার্লফ্রেন্ডটা এসছে, গার্লফ্রেন্ড ছবিটাও দেখেনি, ঠিক আছে, ও লিখেছে ছবিটা আসার পরে অ্যান্টিডট অফ কবির সিং। আমি ওকে বললাম তুই ছবিটা দেখেছিস? বললো না। তাহলে ছবিটা যখন দেখিস তুই কেন এই কথাটা বলছিস অ্যান্টিডট অফ কবির সিং? এবার এই ছবিটা তোর খারাপ বলতে ভালো লাগতে পারে, আমার যুক্তি এটা ছিল যে ভাই তুই এই ছবিটা দেখ, এই ছবিটাকে সাপোর্ট কর, খুব ভালো কথা, তুই ভালো লাগছে, কিন্তু তুই কবির সিং অ্যানিমাল ছবিগুলো না দেখে ওই ছবিগুলোকে তাহলে খারাপ বলিস না। আর যদি আমাদের এটাই পারসেপশন হয়, কারণ আজকে অরিত্রর কথা, আমি ছাগলের কথা শুরুতে এটাই বললাম, ও কিন্তু কবির সিং কে পছন্দ করছে, কবির সিং কে দেখেছে, ভালো বলছে। একইভাবে ওর কিন্তু যেটা বিশ্বাস বা হচ্ছে মহিলাদেরকে ডমিনেট করলে আমার ছবি হেভি লাগে দেখতে, এটাই যদি হতো তাহলে কিন্তু ওর গার্লফ্রেন্ড ছবিটা ভালো লাগতো না। ও লাপাতা লেডিস ছবিটা দেখে কখনোই বলতো না যে লাপাতা লেডিস ছবিটা আমি খুব এনজয় করেছি। সিনেমার আমার কথা হচ্ছে আমাদের একটা বিশ্বাস থাকবে, আমাদের একটা ইডিওলজি থাকবে, একটা পলিটিক্স থাকবে, কিন্তু কোনোটাই সিনেমার ঊর্ধ্বে নয়, কোনোটাই যে কোনো গল্পের ঊর্ধ্বে নয়, আর্টের ঊর্ধ্বে নয়। একদম। আর ব্যাপারটা হচ্ছে যে ওই সিনেমাটার মধ্যে ওই জিনিসটাকে কতটা স্কিলফুলি দেখাতে পারছে ডিরেক্টরের, ধরো যাই আইডিওলজি হোক, লেফট রাইট সেন্টার যা খুশি হোক, কিন্তু সে কতটা স্কিলফুলি দেখাতে পারছে। ধরো ওই কি বলে ওই ছবিটা, ডিরেক্টরটার নাম কি সুদীপ্ত সেন নাকি, ও যখন দেখায় তখন ওটা কেউ অ্যাপ্রিসিয়েট করবে না, বিকজ ওটা একদম জঘন্য দেখায়, ওটার মধ্যে কোনো ক্রাফটম্যানশিপ নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি আদিত্য ধর ধরে নিচ্ছি অ্যাকর্ডিং টু দিস পিপল, তো প্রোপাগান্ডা দেখাচ্ছে বাট এত স্কিলফুলি দেখাচ্ছে তো ওটা আমি দেখবো, আমি দেখতে ভালোবাসছি, আমার ভালো লাগছে। না না না, আমি ধরেও নিতে পারছি না, অ্যাবসলিউটলি রাবিশ কথা দুটো। না না আমি ধরে নিচ্ছি, আমি বলছি কি, আমি একটা কথা বলি হয়তো আমি একটা কথা বলি, এই ধরনের সাবজেক্ট নিয়ে যখন তুমি ডিল করছো সেখানে একটু পলিটিক্স ঢুকে পড়বে, সেই একটুই কিন্তু ঢুকেছে ছবির মধ্যে, তার থেকে বেশি ঢোকেনি। এবার তোমার একটা আমি তো ওই জন্য তো আমি ডিড এর কথাটা বললাম কেন, যে ডিড এতেও কিন্তু সেম জিনিসই দেখিয়েছে যে গভর্নমেন্ট করতে দিচ্ছে না, সেটাই দেখিয়েছে, তো তাহলে তখন কেন বলা হয়নি, তখন কিছু ক্রিটিসিজম হয়নি, তাহলে আজকে কেন? ব্যক্তিগত রাজনীতি তোমার যদি ছবির মধ্যে নাই ঢুকে পড়লো, এটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। একটা ফিল্ম মেকার, তার একটা আইডিওলজি রয়েছে, কিন্তু তার সেটা প্রতিফলিত হচ্ছে না তার ছবির মধ্যে কোনোভাবেই, সেইটা কি তার মানে কি একটা অনেস্ট ফিল্ম দাঁড়াচ্ছে? এইটাও কিন্তু একটা ভেবে দেখবার বিষয় রয়েছে, ঠিক আছে? এবার ডেফিনেটলি তুমি যদি ম্যাচিওর হও, ধরো আমি গার্লফ্রেন্ডের কথা যখন উঠলো, গার্লফ্রেন্ডের আমি রিভিউ করলাম, আমি অরিত্রদার রিভিউ দেখলাম, সেখানে অরিত্রদাও যেটা বলেছে একদম মানে আমরা গার্লফ্রেন্ডের রিভিউটা আমাদের অনেক বেশি মানে মিল রয়েছে দুজনের মতামতে, যে একটা ম্যাচিওর ফিল্ম মেকার যে হবে সে সমস্ত দিক তুলে ধরবে, ঠিক আছে? এবার সেটা তুমি একটা সিনেমার মধ্যে সবসময় এক্সপেক্ট করতে পারো না, তাই না? মানে যখন তুমি এত বড় একটা ওয়ার্ল্ড সেট করেছে ধুরন্ধরে, তুমি কি করে মানে তুমি এর বেশি কি চাও ভাই? যা পাওয়া যাচ্ছে তার থেকে 10 গুণ বেটার একটা ফিল্ম ধুরন্ধর দাঁড়িয়েছে। তো অ্যাকচুয়ালি কি বলতো, যারা এই ক্রিটিসিজমটা করছে তারা না ছবিটা দেখতে যায়নি, তারা এটা দেখতে গেছে যে কোথায় কোথায় কাকে সাপোর্ট মেরেছে, কোথায় কোথায় আমাকে খোঁচা দিয়েছে, এইগুলো গুনতে গেছে। তুমি যদি এই গোনার মানসিকতা নিয়ে ছবি দেখতে যাও, তোমার কোনোদিনই কোনো কিছু ভালো লাগবে না। না, আমার এটাই মনে হয় যে ধুরন্ধর খারাপ লাগতেই পারে বহু লোকের, আমার তাতে কোনো সমস্যা নেই ভাই, তোর খারাপ লাগতে লাগুক, আমার তাতে কিছু যায় আসে না, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে তাহলে আগামীকাল বা কয়েকদিন পর যখন অনুভব সিনহা সেটা ভিড় বানায়, ভিড়ের বেলা বল যে এটা একটা প্রোপাগান্ডা ছবি, এটা সত্যি প্রোপাগান্ডা ছবি, সেই ছবিটাও তো কোনো একটা দলকে সার্ভ করছে, সেই ছবিটাও তো কিছু একটা বলতে চাইছে, মানে পুরোপুরি পলিটিক্যাল রাস্তায় হেঁটে। যখন অনুরাগ কাশ্যপের ছবি আসছে তখনও বল এটা প্রোপাগান্ডা ছবি, আমি কিছু পার্টিকুলার ক্যাম্পকে সাপোর্ট করে নিজেকে নিউট্রাল দেখাবো না, ভাই নিউট্রাল তুই নোস, এটা একসেপ্ট কর যে আমি নিউট্রাল নই, আমি রেড, মানে বলেই দে ভাই আমি পুরোপুরি রেড হয়ে গেছি, আমি রেড টিনটে গা বাজিয়ে দিয়েছি, এটা বল, এটা বলতে সমস্যা কিসের? তাহলে এই নিউট্রাল হওয়ার দাবিটা কেন করা হয়? এটা খুব ক্রিটিক্যাল একটা ইস্যু, মানে অনেক কথা বলতে হয়। অনুরাগ কাশ্যপ যখন একটা টেররিস্ট, ঠিক আছে,
তার জন্য একটা সিম্প্যাথি তৈরি হচ্ছে। আদিত্য শ্রীবাস্তবের ক্যারেক্টার বলছি আমি ব্ল্যাক ফ্রাইডেতে, ওটা তো অনুরাগ কাশ্যপ করেছে ছবির মধ্যে, কিন্তু তুমি যদি একটা সিনেমা হিসেবে দেখো যে ওই ক্যারেক্টারটা কি টাইম স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর মেন্টালি কতটা ট্রমা হয়ে যাচ্ছে ওই রকম একটা ঘটনা ঘটানোর পরে যখন নিজের ভুল রিয়েলাইজ করছে, তো সেটা যদি ছবির মধ্যে না উঠে আসে তাহলে কি করে হবে? ওই সাইকিটাও তো ছবির একটা সিনেমার মধ্যে উঠে আসবে। সব সিনেমায় তো একই ধরনের চরিত্র আমরা দেখবো না। তো সেটা কি লেফটিস্ট বলে অনুরাগ কাশ্যপ করেছে এটা দেখবো, নাকি ওটা উঠে আসা প্রয়োজন একটা গল্পের মধ্যে, উঠে এলে ছবিটা দেখতে ভালো লাগছে সেটা দেখবো? তো সেরকম ভাবে আমি কেন একদমই তাই। আদিত্য ধরো বেলা আমি কেন দেখতে যাব যে কি মানে এত এত ভাবলে মানে রাজনীতি এত ঊর্ধ্বে ওঠা উচিত নয়, তাহলে কিছু এনজয় না, করতে পারবে না মানুষ। তো তাহলে আমার কথা হচ্ছে তাহলে তো রাজি নিয়েও ক্রিটিসিজম হওয়া উচিত যে রাজিতে পাকিস্তানিদেরকে খুব ভালো 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 দেখিয়ে গেছে, যে ওরা খুব সিম্পাথেটিক এমপ্যাথেটিক। তো ক্রিটিসিজম হলে তো সেটারও হওয়া উচিত না? Actually কি বলতো, যাই এখানে হোক, কিছু লোক দেখে, এটা কিছু লোক দেখে আজকে ব্ল্যাক ফ্রাইডে এত কাল্ট হয়েছে কারণ এখনো মানুষ সিনেমাকে সিনেমার মতো করে দেখে বলি, রাজি হিট হয়েছে তার কারণ সিনেমাকে মানুষ সিনেমার মতো করে দেখে বলি, এবং ধুরন্ধরও হচ্ছে কারণ সিনেমাকে মানুষ সিনেমার মতো করে দেখে বলি। যে মানে এইটা কিছু মানে গুটি কয়েক লোক নিয়ে আমরা আলোচনা করছি, এটা মেজরিটি নয়, আমি এটা বিশ্বাস করতে চাই না যে এটা মেজরিটি। যদি হতো তাহলে সিনেমা ব্যবসায়ী করতো নিয়ে সিনেমা। আচ্ছা, এখান থেকে ওই বক্স অফিসের কালেকশনটা নিয়ে চলে আসছে যে সাগরনীল তুমি কি করে ভিডিও বানিয়ে বললে যে মেকার্সরা এটা ডুপ্লিসিটি করছে, এই করছে। আমার বক্তব্য হচ্ছে কি যে এই আমি যখনই দেখেছি যে ডে ওয়ানে ওরা আর্টিকেল বার করে দিয়েছে এবং খুব অ্যাগ্রেসিভ আর্টিকেল বার করেছে, আমি তখনই বুঝে গেছি যে এটা অন্য ক্যাম্পের দিক থেকে করানো হচ্ছে। কারণ তুমি এটা বাকি সব ছেড়ে দাও, তুমি লজিকটা বোঝো। ধরে নিচ্ছি ওরা 30% বুস্ট করেছে, 30% বুস্টিং কি ইয়ে করে না, ম্যাডক করে না? ম্যাডক ছাওয়াতে 100 কোটি টাকার টিকিট কেটেছিল, ঠিক আছে? দেখো আমি আমি বলে নিই, আমি শুরুতে আমি শুরুতে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি ঠিক রিলিজের আগের দিন থেকে একটা জিনিস দেখলাম, আমি জানি না তোমরা নোটিস করেছো কিনা। তেরে ইশকুমের ছবিটা ভালো লাগুক আমার, খারাপ লাগুক আমার, যাই লাগুক, একটা জিনিস কিন্তু বলতেই হয়, মেকার্সরা না কোনো বাড়িয়ে নাম্বার বলেছে, না এই ছবিটার দ্বারা অন্য কোনো ছবিকে নিয়ে কিছু করা হয়েছে। আমি দেখছি ইনস্টাগ্রাম থেকে শুরু করে টুইটারে সব জায়গায় চলছে যে ধানুষের ছবিটা ফার্স্ট উইকে তো ব্যবসা করলোই, সেকেন্ড উইকে ধুরন্ধরের পুরো ব্যবসা খেয়ে নিল। এটা কিছু কিছু পেজ থেকে পুরোপুরি এরকম ধরনের কিছু পোস্ট আসছে, টুইটার এরকম ধরনের পোস্ট আসছে। আমি না পুরো পুরো গুবলেট হয়ে গেছি যে ভাই, এই ছবির টিমের তরফ থেকে না টিকিট বেশি কাটা হলো, না এরা নাম্বার ফিগার বাড়িয়ে বললো, কিছু করা হলো না, হঠাৎ করে কেন? তো এই যে ক্যাম্পেনিংটা, এই যে পুরো বিষয়টা, এটা ঠিক ছবিটা ধুরন্ধর রিলিজ হওয়ার আগের দিন থেকে, বৃহস্পতিবার দিন থেকে যে লেভেলে চলেছে, মানে এরকম নোংরা পরিস্থিতি আমি আগে দেখিনি। এবার বল সাগরনীল। না দেখো, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যেটা অন্য ক্যাম্পের থেকে করানো হয়েছে, আমি যখন ভিডিওটা করেছি আমার আমার এটা দেখো, আমি একটা কথা বলি, আমি পিঙ্ক পিলার থেকে খবর মানে আপডেট ভিডিও করছি, আমি বহুদিন করছি, ঠিক আছে, এবং আমি দেখেছি যে এদের খবর মোটামুটি জেনুইন হয়। সেই জায়গা থেকে আমি ওদের আর্টিকেলে ট্রাস্ট করেছি। এবার তুমি যেটা থিওরি দিয়েছো যে মেবি ওরা মানে অন্য ক্যাম্প ওদেরকে পয়সা খাইছে এবং সেই জায়গা থেকে ওরা ওই ধরনের পোস্ট করেছে, ডেফিনেটলি অ্যাগ্রেসিভ। নর্মালি এতটা আমি দেখবে আমার ভিডিও তো মেনশন করেছি যে খুব অ্যাগ্রেসিভলি মানে লিখেছে ওরা, তো সেটা নর্মালি ওরা করে না, সেটাও সত্যি কথা, আমি এগ্রি করছি। এবার যদি সেই থিওরিতে আমি বিশ্বাস করেও নি যে ওরা মানে অন্য ক্যাম্প পয়সা খাইছে, কিন্তু আমি দেখলাম রূপম দা এবং অঞ্চল দুজনই এটা বলেছে যে সব সিনেমাই করে এবং ধুরন্ধরও করছে, ঠিক আছে। তো না, ধুরন্ধর আমার এখানে একটাই পয়েন্ট আছে, দাঁড়াও একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা শুনে নাও, তারপর তুমি তোমার এটা দাও, জাস্ট এটা। আমার বক্তব্য হচ্ছে কি যে ধরো আমি করলাম 10%, বা ধরো করিনি, ধরে নিচ্ছি করিনি, তো যে ধরো আমাকে পয়সা দিয়ে আমার নামে খারাপ লেখাচ্ছে, সে তো ওইটাও মেনশন করাতে পারে যে টিকিট কেটেছে, ঠিক আছে? হয়তো কেটেছে 10%, বলছে 30%, সেটা হতে পারে, বা হয়তো কাটিয়ে নি বাট তাও বলছে, এটাও হতে পারে। তো দেয়ার ক্যান বি পসিবিলিটি, কারণ এই জিনিসটা, এই যে ডিবাঙ্কিংটা, এটা ডে ওয়ানে জীবনে হয় না। এটা এই ডিবাঙ্কিং স্কাই ফোর্সের ক্ষেত্রেও হয়েছে, বাট হয়েছে 1 মাস পরে, ঠিক আছে? ছাওয়ার ক্ষেত্রে হয়েছে, পরে হয়েছে, ভুলচুক মাফের ক্ষেত্রে হয়নি, ঠিক আছে? তো এইগুলো বা পাঠান যে কেটেছিল, এগুলো পরে লোকে বলেছে, ছবি রিলিজের দিনকে জীবনে কেউ বলে না। তো এবার আমাকে বলো যে আমি ধরো ওর উদ্দেশ্যটাই ভুল, যে আর্টিকেলটা বানাচ্ছে তার উদ্দেশ্যটাই ভুল, আমি কি করে তার ডেটাটাতে বিশ্বাস করবো যে 30% যেটা বলছে ওটা ঠিক বলছে? কারণ পয়সাকে দেখো, এই যে হিমেশ যখন পিঙ্ক বিলাতে কাজ করতো, নিজেই বলতো যে আমাদের এখানে পেড প্রমোশন হয়। পেড প্রমোশন মানে কি, যে পয়সা দিচ্ছি। আর এই যে হিমেশ এক্সক্লুসিভ মানে ব্রেক করতো কি করে, ওগুলো পিআর ওকে বলে দিত। তুমি সন্দীপের ভিডিও দেখে তো, সন্দীপ এটা বলতো,
পিআর ওকে বলতো, ও সেটা সার্কুলেট করতো, ও এক্সক্লুসিভ কিছুই দিত না। এবার ব্যাপার হচ্ছে কি যে ওখানে যে তোমাকে টাকা দিয়ে করাবে, সে টাকা দিয়ে বাজে বলাবে, বাজেই বলাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার। এবার সেটা কতটা ডিগ্রি অব্দি বাজে নাকি পুরোটাই ফেক, তুমি কি করে জানছো? আমি তাই জন্য আর্টিকেলটাই বিশ্বাস করছি না। আমি বলছি কি অ্যাসোসিয়েশনের জন্য আমি ধরে নিচ্ছি যে বুকিং করেছে, যদি ধরে নিচ্ছি যে বুকিং করেছে, হঠাৎ করে আমি মনে হয় রূপমের ভিডিওতে দেখলাম যে হঠাৎ করে টিকিট, না সাগর নীলের ভিডিওতেই দেখলাম যে হঠাৎ করে প্রচুর টিকিট বিক্রি হয়ে গেছে, যেটা হওয়ার কথা নয়। ধরে নিচ্ছি আমি কেটেছি, যে ওদেরকে দেখাতে হবে ভাই ওরা তো অন্য কোনো পাবলিসিটি করেনি, ওরা টিকিট কেটেছে, ধরে নিচ্ছি আমি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ডিবাঙ্কিংটা ডে ওয়ানে কোন ছবির ক্ষেত্রে করেছে? তাহলে এই ডিবাঙ্কিংটা অন্য ছবির ক্ষেত্রে যদি করে থাকে আমি মেনে নেবো। মাহাফতারের সময় আর্টিকেল ডে ওয়ানে আসবে তো, কারণ মাহাফতার কাটবেই টিকিট, আমি চ্যালেঞ্জ করছি কাটবে। ভিকিকে ওদেরকে দাঁড় করাতে হলে ওকে কাটবেই, কারণ ওদের ছবি টিকিট না কাটলে চলে না। ম্যাডকের থামা হচ্ছে তার বিগেস্ট এক্সাম্পল। অনেক বাল ছিঁড়েও বাল ছিঁড়তে পারেনি, কিচ্ছু করতে পারেনি, থামা আন্ডার পারফর্ম করেছে। ঠিক আছে, একটা ফ্র্যাঞ্চাইজার এত বড় পরের ছবি, তারপরেও কিচ্ছু করতে পারেনি। তো ম্যাডকের বেলায় বলে না কেন, ওয়াইআরএফ এর বেলায় বলে না কেন? আচ্ছা, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে পিঙ্কভিলা আমি 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 আর্টিস্টিক সেভেন্থ, আমি পিঙ্কভিলা নই। তো আমি ডানকির যখন বক্স অফিস কালেকশন বাড়ি বলা হচ্ছে 15 দিনের মধ্যে, আমি কিন্তু ডানকি নিয়ে বলেছিলাম যে এখানে কিন্তু রোজ কালেকশনে একটু একটু করে জল মেশানো হচ্ছে এবং কালেকশনটা অনেক বড় দেখানোর চেষ্টা করা হচ্ছে, যে কালেকশনটা অ্যাকচুয়ালি হয়নি। ডানকি নিয়ে আমি এই কথা আমার পরিষ্কার ভিডিও করা রয়েছে। আচ্ছা, ছাবা নিয়ে যখন আমরা সিনেমা 2-3 দিনের মধ্যে রিভিউ করতে বসেছি, তখনই বিহাইন্ড দ্য ক্যামেরা আমি তোমাকে রূপমদাকে বলেছিলাম যে আমার মনে হচ্ছে ছাবা কিন্তু বিশাল লেভেলে কর্পোরেট বুকিং করছে। একটা হিরো যার 7 কোটি টাকার ওপেনিং লাগে, সে 30 কোটি প্লাস 35 কোটি টাকার কাছাকাছি ওপেনিং দিচ্ছে হঠাৎ করে, 7-8 থেকে 35, এত বড় জাম, এটা কিন্তু মানে অর্গানিক হওয়া কঠিন আছে। এবং পরবর্তীতে আমরা ছাবার ক্ষেত্রে দেখতে পেয়েছি, এবং ছাওয়া নিয়ে আমি, রূপমদা, অরিত্রদা, আমরা ম্যাডডকের প্রত্যেকেই আমরা কথা বলেছি এখানে, এবং পাঠানকে নিয়েও আমরা পরবর্তীতে কথা বলেছি। আচ্ছা, বাংলা সিনেমার কর্পোরেট বুকিং যে হয়, আমরা সেটা রিলিজের সময় করিনি, কিন্তু পরবর্তীতে আমরা সেটা নিয়েও কথা বলেছি, অরিত্রদা বলেছে, আমি বলেছি, অরিত্রদা সবার আগে বলেছে, অনেক আগে বলেছে। এখন বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে আমিও ধুরন্ধর আমি ভালো রিভিউ দিয়েছি। ধুরন্ধর যখন ধ্রুব রাঠি ধুরন্ধরকে নিয়ে নেগেটিভিটি করেছে, আমি সেটাকে নিয়ে বলেওছি যে ধ্রুব রাঠি সম্পূর্ণ আজগুবি কথা বলছে। এবার কর্পোরেট বুকিং করছে, এবার যদি তোমাদের বক্তব্য এটা হয় যে না কর্পোরেট বুকিং করছেই না, তাহলে আমার তোমাদের সঙ্গে ডিবেট করারই এই বিষয়ে কিছু নেই সত্যি বলতে। কিন্তু যদি কর্পোরেট বুকিং করে থাকে, তাহলে আমি কর্পোরেট বুকিংটা উল্লেখ করছি, এবং আমি ভিডিওতে আদিত্য ধরকে বা রণবীর সিং কে কাউকেই আমি অসম্মান অশ্রদ্ধা করিনি। রাদার আমি এটা বলেছি, আমার বক্তব্য ক্লিয়ার ছিল যে একটা ছবি যেটা ভালো হয়েছে, যেটার অর্গানিক বুস্ট বক্স অফিসে আসবেই, একদম শিওর, কারণ ছবিটা ভালো হয়েছে, ছবিটার পাওয়ার রয়েছে, যে ছবিটা অডিয়েন্স টেনে নেবে নিজের দিকে, ওয়ার্ড অফ স্ট্রং গ্রো হবে, সেই ছবিটার অ্যাট দি ফার্স্ট প্লেস কর্পোরেট বুকিং করবার প্রয়োজন কি রয়েছে? কারণ কর্পোরেট বুকিং একটা ইল প্র্যাকটিস। কর্পোরেট বুকিং যদি ধুরন্ধর করছেই না, তোমরা ধরে নিচ্ছ যে এটা 100% একদম অর্গানিক কালেকশন, তাহলে সেখানে কিছু ডিবেট নেই, কিন্তু সেটা নয়, আসল সত্যি সেটা নয়। এখানে একটাই কথা বলবো, আমি বলছি যে আমি কিন্তু একবারও বলছি না যে ধরো করেছে, ঠিক আছে, ধরো করেছে, করছে, ইল প্র্যাকটিস তুমি বলছো করা উচিত না, যে ছবি ভালো বানিয়েছে তার করা উচিত না। একটা ধরো মার্কেট, সেই মার্কেটে প্রত্যেকটা জিনিস বিক্রি হয়ে গেছে, ওই মাঠে তুমি নামো, তুমি ক্রিকেট খেলতে নামতে হবে তোমাকে ভোজালি নিয়ে, তুমি ক্রিকেট যদি খেলতে নামো ব্যাট নিয়ে, ওকে একটু পরে এসে তোমার গলাটা কেটে দেবে, ধরে নাও সিচুয়েশনটা এরকম। তোমাকে ক্রিকেট খেলতে নামতে হলে ভোজালি নিয়ে নামতে হচ্ছে। এবার আমার কথা হচ্ছে, কিছু লোকেরা মিলে রুলসটা সেট করে দিয়েছে, তুমি ওই মাঠের মধ্যে খেলছো, তুমি কি করবে? তোমাকেও করতেই হবে, তুমি না চাইলেও, তুমি যতই ভালো ক্রিকেট খেলতে জানো, তোমাকে ওই ভোজালিটা নিয়েই নামতে হবে, তোমাকেও একদিন চালাতেই হবে, ঠিক আছে? না হলে আমাকে ধরে নাও, আমি ধরে নিচ্ছি যে এই ছবিটা ধরো কর্পোরেট বুকিং করছে না, ঠিক আছে, ধরে নিচ্ছি, ধরো করলো না, ও সোমবার থেকে শো ধরো নামিয়ে দিল, ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছিলাম জিও স্টুডিওস যেহেতু আসছে ডিস্ট্রিবিউশনে, অনিল থাডানি সেটা পছন্দ করছে না, তো স্টার একটা নেক্সাস আছে, ঠিক আছে, এই আদিত্য ধারের, আজকে আদিত্য ধার নিজে প্রডিউসার হয়ে গেছে, এই ছবিটা ও নিজে প্রডিউস করে বানিয়েছে। এই ছবিটা যদি ব্লকবাস্টার হয়ে যায়, যেখানে ধর্মা কোনো ছবি হিট দিতে পারছে না, ওয়াইআরএফ বড় ছবি হিট দিতে পারছে না, ম্যাডকের ছবি আন্ডার পারফর্ম করছে, ওরা চাইবে যে একটা ডিরেক্টর সে নিজে প্রডিউসার হয়ে নেটফ্লিক্সে কাজও করছে, সেইটা অব্দি ঠিক আছে, কিন্তু হলে এসে যদি বড় হিট দিয়ে দেয়, সেটা পছন্দ হবে। এই সেম কারণের জন্য ওই ইকোসিস্টেমটা সন্দীপ রেড্ডি বাংলাকে কবির সিং এর সময় আটকাবার চেষ্টা করেছিল, যে ভাই একটা সাউথ থেকে ডিরেক্টর এসে যদি ব্লকবাস্টার দিয়ে বেরিয়ে যায়, তাহলে ভাই আমাদের তো চাপ হয়ে যাবে। এবার অ্যানিমালের সময় আর পারেনি, কারণ বুঝে গেছে যে ভাই আটকাতে পারবো না। তাও তুমি দেখবে একটা ইকোসিস্টেম এখনো কাজ করে, যে সন্দীপ রেড্ডি বাংলা বাজে, ওই সেই হ্যান ত্যান,
ঠিক আছে, কিন্তু ও বক্স অফিস এমন দিয়ে দিয়েছে তাই জন্য আর করতে পারেনি। তো এরা বুঝে গেছে যে ভাই বক্স অফিস নাম্বারটাই হচ্ছে আসল, ওটা যদি বিশাল লেভেলে ওয়ার্ক করে যায় আমরা এদেরকে আটকাতে পারবো না। সো এবার হচ্ছে কি, যে অলরেডি যারা সেট প্লেয়ার্স আছে যাদের ওই মার্কেটটাকে কন্ট্রোল করে, তারা বলছে ভাই আরেকটা নতুন আমি ডিরেক্টরকে উঠতে দেবো না, ডিরেক্টর প্রডিউসারকে উঠতে দেবো না। তো চাপ একে আগে থেকে। তো লোকেরা এখন যেহেতু বক্স অফিস ফিগার দেখে বিচার করে, ওদেরকে ফেক বক্স অফিস বল যে এরা ফেক করছে, এরা বুস্ট করছে, এরা টিকিট কাটছে, এটা ঢুকিয়ে দেয় এদের মাথার মধ্যে, যাতে ছবি যতই ভালো হোক, লোকে আজকাল ছবির কোয়ালিটি দেখে ছবি দেখতে যায় না, কি ভাইরাল হলো। ধরে নিচ্ছি অক্ষয় খান্না যদি গানটা ভাইরাল না হতো, তাহলে কি ধুরন্ধরের কোয়ালিটি খারাপ হয়ে যেত? বা ধরো আমি ধরে নিচ্ছি যে এই কালেকশনটা যদি না করতো, তাহলে কি ছবিটার কোয়ালিটি খারাপ হয়ে যেত? কিন্তু লোকের এখন মাথাতে এটাই ঢুকে গেছে যে ভাই বক্স অফিস করছে না মানে ছবি ভালো হয়নি। আমার পারসেপশনটা কিন্তু এখানেই আলাদা, যে বক্স অফিসটা এত বেশি মানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যে কর্পোরেট বুকিং এই জিনিসটা এখন মানে ইনএভিটেবল হয়ে গেছে, মানে তোমাকে করতে মানে তুমি করতে এখন তাহলে আমার একটাই প্রশ্ন যে মানে এর পরে ধরো ধুরন্ধরের ক্ষেত্রে ধরে নাও আমি করে ফেলেছি, ঠিক আছে, এবার ধরে নাও দর্শক সেটার জন্য রাগারাগি করছে, খুব ভালো, তা এর পরে কর্পোরেট বুকিং এর পরেও হবে, এবং সেক্ষেত্রে আমাদের অ্যাজ ক্রিটিক আমাদের কাজটা কি হবে, মানে সেই কর্পোরেট বুকিংটা দেখে আমরা কি চুপ থাকবো যে না কর্পোরেট বুকিং হচ্ছে এরপরে নেগেটিভিটি। এক সেকেন্ড দাঁড়াও, তুমি যে ধুরন্ধরের সঙ্গে যে নেগেটিভিটির বিষয়টা বলছো, শাহরুখ খান কর্পোরেট বুকিং এর সূত্রপাত করেছে, শাহরুখ খানের সঙ্গে কি নেগেটিভিটি হয়েছে আমরা সকলে জানি, প্রচুর পরিমাণে নেগেটিভিটি শাহরুখ খানের বিরুদ্ধে হয়েছে, কিন্তু সেটা জাস্টিফাই করে না যে শাহরুখ খান তার মানে কর্পোরেট বুকিং করবে এবং পাঠানকে একটা হিউজ একটা বুস্ট দিয়ে দেবে। ডেফিনেটলি যেটা রূপম দা বলে আমি একদম একমত, যে কোনো ছবি যদি হিট হওয়ার থেকেও হিট হবে, কোনো ছবি যদি ফ্লপ হওয়ার থেকে ফ্লপ হবে, কর্পোরেট বুকিং বাঁচাতে পারবে না। এটা যেরকম সত্যি কথা, সেরকম এটাও একটা ভেবে দেখবার মতন ব্যাপার যে কর্পোরেট বুকিং যদি একেবারেই কোনো ম্যাটার না করতো হিট ফ্লপ হওয়ার ক্ষেত্রে, তাহলে কোনো প্রোডাকশনের মধ্যে দায় পড়ে নিজস্ব 20 কোটি টাকা 30 কোটি টাকা টিকিট কাটছে, মানে ডেফিনেটলি সেটা একটা ইম্প্যাক্ট হিট ফ্লপ হওয়ার ক্ষেত্রে রয়েছে। তাহলে পাঠানের ক্ষেত্রে শাহরুখ খান যেটা করেছে বেশ করেছে, কোনো প্রবলেম কিচ্ছু নেই, কারণ তার ক্ষেত্রে যা নেগেটিভিটি হচ্ছে ধুরন্ধরে আদিত্যের ক্ষেত্রে কিচ্ছু হয়নি সেই লেভেলে ভেবে দেখলে। তো নেগেটিভিটি জাস্টিফাই করে না কর্পোরেট বুকিং কখনো, এটা আমার মনে হয় দুটো সেপারেট ইস্যু। নেগেটিভিটি হয়েছে এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো, যেখানে আমি আদিত্য ধরের বিরুদ্ধে মানে আদিত্য ধরের বিরুদ্ধে যে নোংরামিটা হচ্ছে সেটাকে নিয়ে কথা বলবো। কিন্তু কর্পোরেট বুকিং কিন্তু একটা সম্পূর্ণ ডিফারেন্ট বিষয়, যেটা যে করবে তাদেরকে আমাদের প্রত্যেককে ধরা উচিত যে তুমি কেন কর্পোরেট বুকিং করছো, এটা একটা ইল প্র্যাকটিস। অরিত্রদা কর্পোরেট বুকিং নিয়ে প্রচুর কথা বলেছে, ইনফ্যাক্ট অরিত্রদা আমার মনে আছে যে যখন সিনেমাটা রিলিজ করলো সাইয়ারা রিলিজের আগের দিন ভিডিও বানিয়েছে কর্পোরেট বুকিং। তাহলে আমি কেন সাইয়ারাকে ধরবো, আমি কেন আজকে আমি এটা বলছি, দেখো একটা কথা হচ্ছে কি, যে শাহরুখ খানের ক্ষেত্রে তুমি যে কথাটা বলছো, ঠিক আছে, যে নেগেটিভিটি হয়েছে, শাহরুখ খান সেটা করবার জন্য জাস্টিফাই করবার জন্য করেছে, মানে আমাকে দেখাতে হবে যে ভাই আমি কাম ব্যাক করছি। কিন্তু আলটিমেটলি আমার বক্তব্য যে ছবিটার কি কোয়ালিটি, শাহরুখ খান যেরকম কর্পোরেট বুকিং দিয়ে একটা খারাপ ছবিকে হিট দেখাচ্ছে, বা মানে সাইয়ারা অ্যাকচুয়ালি ছবি হিসেবে ইটস অ্যাভারেজ ফিল্ম, ইটস নাথিং স্পেশাল। পরে যখন ওটিটিতে এসে সবাই বললেন পাঠানকে তো ছেড়েই দাও, পাঠানকে আমি এখানে ধর্তব্যই ফেলছি না, সাইয়ারাকেও ধুরন্ধর নিজের জনরা ওয়াইজ আমি বলছি 10 গোল দেবে, ধুরন্ধর অনেক বেটার ফিল্ম, সে নিয়ে কারো কোনো ডাউটই না। এবার আমার কথা হচ্ছে কি, যে একজন হচ্ছে নিজের ইগোর জন্য করছে, ম্যাডক যেটা করছে ইগোর জন্য করছে, ঠিক আছে, ওয়াইআরএফ যেটা করছে ইগোর জন্য করছে, যে ভাই আমাকে দেখাতে হবে যে ভাই আমি কত বড় প্রোডাকশন, আমি 1 নম্বর প্রোডাকশনই এখনো আছি বলিউডে, আমায় কেউ ম্যাডক ফ্যাডক স্ত্রী বানিয়ে টপকাতে পারবে না, আমাকে করে দেখাতে হবে, দ্যাট ইজ এ ইগো। আর একজন করছে সার্ভাইভালের জন্য, যে ভাই এত বড় বড় প্লেয়ার আছে, আপনার যদি ছবিটাকে বাঁচাতে হয় আই হ্যাভ টু প্লে বাই দেয়ার রুলস, আমার আর কোনো অপশন নেই। সে কিন্তু ছবিটা বানাতে কোনো কার্পণ্য করেনি, সে কিন্তু অ্যাভারেজ ছবি বানায়নি, সে কিন্তু ছবিটা ভালো বানিয়েছে, কিন্তু ওকে ও বাধ্য হয়ে ওটা করতে হচ্ছে, নাহলে ওখানে ওই বললাম যেটা তখন ক্রিকেটের অ্যানালজিটা দিয়ে, যে ওকে নোংরামি করতে হচ্ছে বিকজ ওর কিছু করার নেই। তো তুমি কর্পোরেট বুকিংটা মেনশন করো ধুরন্ধরের ক্ষেত্রে, আমার কোনো প্রবলেম নেই, যে 30% করেছে কি 40% করেছে কি 10% করো অবশ্যই, কিন্তু আমার কথা হচ্ছে কি, যে তার সাথে এটাও মেনশন করো যে দে ডোন্ট হ্যাভ এনি অপশন, কেন আমি এটা মেনশন করাতে আমি কেন পক্ষপাতী নই, কারণ কালকে স্ত্রী 2 এর ফ্যানরা আসবে, কালকে ছাবার ফ্যানরা আসবে, এসে তারা তখনও বলবে যে না 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 আমার হিরোরও প্রয়োজন রয়েছে বাবা, আমাদের কি কারণ ওয়াইআরএফ যখন পাঠান করে দিয়েছে, ঠিক আছে, ওয়াইআরএফ যখন পাঠান করে দিয়েছে, তখন তাহলে ম্যাডডগকেও প্রমাণ করতে হবে যে আমরা সব থেকে বড়। তুমি বলছো ইগোর বিষয়, ঠিক আছে, ইগো জিও স্টুডিওতে নেই, সেটা তুমি কিভাবে গ্যারান্টি দিচ্ছ? এখানে ইগো একটা ফ্যাক্টর হতেই পারে ধুরন্ধরের ক্ষেত্রে, যে আমরাও 1 নম্বর প্রোডাকশন হাউস, আমরাও এটা প্রমাণ করতে চাইছি। আমার মনে হয় না যে এটা মানে ওদের ক্ষেত্রে ইগো, আমার প্যারামিটারটা সেট হতে হবে
যে আমি কারুর কোনো যুক্তি দেখবো না, কর্পোরেট বুকিং ইল প্র্যাকটিস আমি সমালোচনা করবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অথবা আমি কারুর বেলায় করবো না। তাহলে আমার এখানে এটাই আলোচনা, আমার এটাই প্রশ্ন তোমাদের কাছে, যে আমরা কি তাহলে কর্পোরেট বুকিং এর পরবর্তীতে হলে আর আমরা কথা বলবো না? যদি বলো যে না আমরা বলবো না, তাহলে আমি জীবনে বলতে আমি ভাই আমার ডে 1 ভিডিও বানাবো বক্স অফিস, না আমি 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 একটা কথা বলছি। আমি বলে দিই, ডে 3 ডে 4 ডে 5 অব্দি বক্স অফিস কালেকশনের ভিডিও বানাবো, আমার রোজ টাকা ঢুকবে। একটা কর্পোরেট বুকিং এর ভিডিও বানিয়ে আমি তো রাজা হলাম না, রাজা আমি হতাম 5 দিনের বক্স অফিসের ভিডিও বানিয়ে। সেটা অডিয়েন্সের বোঝার ক্ষমতা নেই, অডিয়েন্স উল্টো পাল্টা বলছে, ঠিক আছে? তো এই কথাগুলো উঠে আসবেই যদি বলতে হয়। সাগর নীলের যে রিয়াকশন, সাগর নীল যে রেগে গেছে বা সাগর নীল যে জিনিসটা বলছে, আমি একটা সত্যি কথা বলছি, সেটা সাগর নীলের একটা পয়েন্টের সাথে আমি পুরোপুরি এগ্রি করি। আমি ওর যে স্টেটমেন্ট সেটার সাথে ডিসএগ্রি করলেও ও যে কথাটা বলছে যে আমরা কখন এটা নিয়ে কথা বলবো কখন বলবো না, এটার সাথে আমি পুরোপুরি এগ্রি করি। ওর মানে যে স্টেটমেন্ট সেটার সাথে এগ্রি না করলেও, কারণ ও কথা কিন্তু ঠিক বলছে, একদম ঠিক পয়েন্টে বলছে। এবার আমি সাইয়ারার সময় যে কথাটা বলেছিলাম, আমি সেম কথাটা ধুরন্ধরের সময় বলেছি। আমি এটা পুরো সেম বলছি, আমি সেম বিশ্বাস করি জিনিসটা। আমি তখন যদি আমি দেখি কালকে একটা হিরোপন্থী এসছে, আমি একদম বলছি 3 নম্বর 4 নম্বর দিন দেখবো একটা ছবি এসছে হিরোপন্থী, এই ছবিটা বাড়া কামাচ্ছে 20 কোটি, ওরা বলছে 100 কোটি, আমি তখনই কর্পোরেট বুকিং নিয়ে কথা বলবো, আদারওয়াইজ আমি কথা বলবো না। আমি সাইয়ারার সময় এই কারণেই বলিনি, কারণ এই প্রোডাকশন হাউসই কিন্তু ওয়ার্ড 2 কে হিট করাতে পারেনি, এবং আমি জানতাম এটা সম্ভব না। ওরা টাইগারকেও করাতে পারেনি, ওরা পাঠানকে পেরেছে, কারণ পাঠানের মধ্যে ওই অডিয়েন্সের ক্রেজটা দেখা গেছে যে ছবিটা ভাই 400 কামিয়েছে, ওরা সেটাকে 500 বলতে পারে, বা ছবিটা 500 কামিয়েছে ওরা 550 বলতে পারে। এবং সেম হচ্ছে ছাওয়া, ছাওয়া কিন্তু 400 কামিয়েছে ভাই, ওরা 100 কোটি টাকা ডেফিনেটলি করেছে, কিন্তু এটাও সত্যি যে ছাওয়া লোকে দেখেছে। সাইয়ারার ক্ষেত্রেও টিকিট কেটেছে, কিন্তু এটাও একইভাবে সত্যি সাইয়ারা লোকে দেখেছে। মানে সাইয়ারার জন্য যে কি ক্রেজ ছিল এটা আমরা কেউ ডিনাই করতে পারবো না। এবং আজকেও এটা সত্যি, ধুরন্ধরের টিকিট ওরা কাটুক কেটেছে, কিন্তু এটাও সত্যি ধুরন্ধর ট্রেন্ড করছে। তো যে কারণে আমি একটা বিষয়গুলো নিয়েও কথা বলবো না, কিন্তু যখন পিকচারটা এরকম হবে যে হিরোপন্থী 2 এসছে, ছবিটা হল পুরো খালি, কিন্তু আমি নিজে দেখছি ওখানে বলা হচ্ছে সোল্ড আউট। এবছর বাংলা ছবির ক্ষেত্রে আমি এটা নিজে দেখেছি, যে আমি সকালবেলা গেছি সিনেমা হলে, আমাকে বলছে টিকিট অ্যাভেলেবেল আছে স্যার, কিন্তু আমি দেখছি বুকমাই শোতে টিকিট সোল্ড আউট, পরেরটা সোল্ড আউট। ওরা আমাকে রাজীব শাহকে 2টো টিকিট, মানে এখন তো টিকিট এরকম দেয় না, ফোনে টিকিট যায়, ওরা ওই টিকিট কেটে রেখেছে যে আপনি কোনটা D5 চেয়েছেন দাঁড়ান, এরকম ভাবে দেখলো, দেখে D5 ছিঁড়ে আমাকে দিল, D6 ছিঁড়ে ওকে দিল। আমি অবাক, হলে গিয়ে দেখছি 60% লোক পুরো। তখন আমার ওটা নিয়ে বলার রয়েছে, এবং আমি 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 সত্যি বলছি, যদি আমি এখানে দেখি বাংলা ইন্ডাস্ট্রিতে প্রত্যেক বছর এটা হচ্ছে, যে যাই ছবি আসছে সেই ছবির ক্ষেত্রেও এটা হচ্ছে, সেই ছবি ব্লকবাস্টার হয়ে যাচ্ছে, সেই ছবির টিকিটও কাটছে। আমি বাংলা ইন্ডাস্ট্রির কর্পোরেট বুকিং নিয়েও আর বাল বলবো না, আমার দরকারই নেই ভাই বলার। আমি অ্যাকচুয়ালি আমি ধুরন্ধরের পরবর্তীতে কেন আমি বলছি অরিজিৎ এক সেকেন্ড, আমি ধুরন্ধরের ক্ষেত্রে কেন আমি এখন রেগে গেলাম এবং আমি কেন কর্পোরেট বুকিং নিয়ে কথা বলবো না সেরকম একটা আমি নিশ্চিত নই পরবর্তীতে বলবো কি বলবো না, কারণ ভবিষ্যৎ কেউ দেখেনি। কেউ যদি রূপমদা যেটা বলছে 20 কোটি ব্যবসা করছে বলছে 100 কোটি, তখন বলতে হবে। কিন্তু অ্যাকচুয়ালিতে আমি একটা কমেন্ট পেয়েছি, তোমরা শুনলে শকড হয়ে যাবে যে এরকম কমেন্ট পাওয়া যেতে পারে, যেটা আমাকে ভাবিছে যে আমি আর কর্পোরেট বুকিং নিয়ে কথাই বলবো না। কমেন্ট হচ্ছে এটা যে তোর বাবা মরে গেছে ভালোই হয়েছে, ঠিক আছে? এইটা আমি কমেন্ট পেয়েছি ধুরন্ধরের কর্পোরেট বুকিং এর ভিডিওতে, কারণ আমি কর্পোরেট বুকিং মেনশন করেছি। তো আমি তখনই ঠিক করে নিয়েছি যে ভাই আমি রেগে রয়েছি এই কারণে, কারণ এটা শুনে ও ভাবলো কি জানি না আমি কি, ও আমাকে দুঃখ দেবে কিনা, কিন্তু আমার দুঃখের কোনো ব্যাপারই নেই, উল্টে আমার রাগ হয়েছে। এবং সেই জায়গা থেকে আমি এটা আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে আমি কর্পোরেট বুকিং, আমি যে কারণে ধুরন্ধরের বক্স অফিস নিয়ে ভিডিওই বানাই, আমার কোনো প্রয়োজনই নেই। আমি শুধুমাত্র আমার দায়িত্বের জায়গা থেকে আমার ওয়াইড এই স্পাই ফ্র্যাঞ্চাইজি থেকে ধুরন্ধর কেন বেটার, এই ভিডিওটা আমি একদম শুট করে রেখেছিলাম, আমি ভিডিওটা জাস্ট ড্রপ করে দিচ্ছি। আমার আর আমি কালকেও ভেবেছিলাম যে আমি বলবো রূপমদাকে যে আমার ধুরন্ধর নিয়ে আমি এই ধুরন্ধর নিয়ে সিনেমা নিয়ে আলোচনা করবো, বক্স অফিস নিয়ে কোনো কথাই বলবো, কারণ আমি জানতাম যে এখন আমি যেভাবে রিয়াক্ট করলাম সেটাই হবে। আর এটা এই কমেন্টে কেউ ডিজার্ভ করে এরকম ধরনের আলোচনা হলে আমার তো দরকার নেই, কারণ কালকে একটা ছবি বেলা হবে, একটা ধরো ইভেন্ট ফিল্মের ক্ষেত্রে কর্পোরেট বুকিং হয়, এবং কর্পোরেট বুকিং কালকে আবার একটা ইভেন্ট ফিল্মের ক্ষেত্রে হবে, আমি আবার মেনশন করবো, কালকে আবার আমাকে কেউ একটা এরকম উল্টো পাল্টা কথা বলে যাবে। আমার দরকার কি আছে? আমি 4টে বক্স অফিসের ভিডিও বানাবো, বক্স অফিস কালেকশন ডে 1 ডে 2 ডে 3, কোনো খাটনি নেই, দেখো ডেটা দেখে শেয়ার করে দাও, আমার পয়সা চলে আসবে। আমার দরকার নেই তো কর্পোরেট বুকিং ধরে আমি আমার কি লাভ করছি? আমাকে তো ওয়াইরেপ বা ধর্ম পয়সা দিয়ে যাচ্ছে না। লোকে বলছে যে লোকে বলছে অনুপমা চোপড়া, আরে ভাই আমি রিভিউ ভালো দিয়েছি ভাই সিনেমা, কি অনুপমা চোপড়া?
কমন না সেন্স এটা মানুষের হারিয়ে একদমই গেছে। যেই কি করেছে দাবি? সে খুবই খারাপ করেছে, এটা এরকম কমেন্ট করা উচিত না। লোকে কেন পার্সোনাল লেভেলে চলে যায় আমি জানি না, আমিও এরকম ভুলভাল কমেন্ট প্রচুর পাই, আমরা সবাই পাই। না দেখো, ভুলভাল কি বলতো, আমাকে অ্যাটাক করতে আমার খারাপ লাগতো। আমাকে অ্যাটাক না এই বিষয়টা নিয়ে সত্যি করা হয়, আমাকেও রেসিস্ট কমেন্ট করা হয়, আমার সেটা নিয়ে যাই আসেন, সেটা নিয়ে আমি বদারই করি, হতেই পারে। কিন্তু এইটা হচ্ছে মানে এটা বিলো দা বেল্ট, এটা এটা প্রচন্ড below the belt মানে আমিও প্রচুর পেয়েছি, প্রচুর প্রচুর মানে এই যে তুমি বলছো না এই ফ্যামিলি দিয়ে বলা ইত্যাদি, এগুলো এগুলো আমিও পেয়েছি। এটা একটা মানে খুব কি বলবো আর। যাই হোক, আমরা আমাদের আলোচনাটা, আমার মনে হয় আজকে আলোচনাটা এখানেই আমরা শেষ করি, ঠিক আছে? মানে কিন্তু আমরা এত এরকম অনেকগুলো টপিক আমরা থাম্বনেলের জন্য ভেবে রেখেছি, তো সেগুলো কি হবে? গার্লফ্রেন্ড একটু ছোট করে আলোচনা করে দিই বন্ধা, থাম্বনেল অলরেডি আমাদের বানানো হয়ে গেছে, বানানো হয়ে গেছে ছোট করে করে দিই। প্রিমিটিভ ওয়ার্ড সাগর নীল চট করে বলে দাও প্রিমিটিভ ওয়ার্ড। না দেখো, প্রিমিটিভ ওয়ার আমার মনে হচ্ছে যে ওরা যে বাজেটে যেটা অ্যাচিভ করতে চেয়েছে, খুব খুব ভালো একটা অ্যাম্বিশন ছিল ওদের। কিন্তু ওই যে ক্যারেক্টার গুলোকে এস্টাবলিশ করা, মানে তুমি দেখবে এক্সট্রা বিশ বাহাদুর ছবিটা আমরা যেটা দেখেছি, ওই ছবিটাকে যেটা প্রবলেম, যে ক্যারেক্টার এস্টাবলিশ তাদের নিজেদের মধ্যে ইকুয়েশন, ওই সেম জায়গাতে প্রবলেম হয়ে গেছে। আর কিছু জায়গাতে তুমি দেখবে যে ওরা কিন্তু তোমার জুরাসিক ওয়ার্ল্ডের থেকে ইন্সপিরেশনও নিচ্ছে কিছু, মানে ডায়নোসর মানে ক্রিয়েচার ডিজাইনিং এর ক্ষেত্রে। আর লাস্টের দিকে কি হয়েছে যে মাথা ঝনঝন করে গেছে, এত বেশি গোলাগালা, মানে আমি যে ভাই কি ভাই চলছেই চলছে, প্রচন্ড বড় ছবিটা, আর মাঝে একটা পোর্শনে খালি মানে অ্যাকশন হয়ে যাচ্ছে, কিছু গল্প কিছু নেই, টেনশন মেনশন কিছু নেই, এগুলো ঠিকই। কিন্তু না, জুরাসিক ওয়ার্ল্ডের লাস্ট ছবি থেকে বেটার লেগেছে আমার। আমি বলতে পারবো না, আমার অতটা ভালো লাগেনি। আমার মনে হয়েছে কি বলতো, যে আইডিয়া লেভেলে খুব ভালো ছিল, কিন্তু ওই যে সেই লাস্টে আবার রাশিয়ানদেরকে ভিলেন দেখিয়ে দিল, ওইগুলো আমার মানে একদম জমেনি, ওইগুলো বেকার। মানে ওইসব টাইম ট্রাভেল হ্যান ত্যান, ওই আমি ভাবছিলাম কি বলতো, ব্যাপারটাকে এইভাবে দেখাবে যে একটা অ্যানোলজি টানবে, যে ওরা যে ভিয়েতনামে গেছিল আমেরিকা, তো ভিয়েতনাম হচ্ছে কি নিজের মতো থাকতো, আমেরিকা বাইরে থেকে গিয়ে দাদাগিরি করছে। সেম ভাবে এই ডাইনোসর গুলো ধরো ওই জঙ্গলে একটা কোনায়, পৃথিবীর কোনায় রয়েছে, তারা নিজেদের মতো রয়েছে, এরা ঢুকে পড়েছে ওখানে। আমি ভাবছিলাম সেরকম কিছু অ্যানালজি লেভেলে যাবে, বাট সেটা অ্যাকচুয়ালি যায় না আর কি ছবিটা। সেই টিপিক্যাল জিনিসপত্র, টাইম ট্রাভেল হ্যান তারা সেগুলো দেখাতেও পারেনি, যে টাইম ট্রাভেল করে যে চলে এসছে ওয়ার্ম হোল, সেগুলো দেখাতে পারেনি, সেগুলো জাস্ট ভার্বালি বলছে, তো আমার ইন্টারেস্টিং লাগেনি। তবে ডেফিনেটলি প্রথম থেকে যে হরার ট্রিটমেন্ট গুলো ছিল ভালো লাগছিল, সেগুলো ভালো ছিল। পরবর্তী টপিক আমাদের গার্লফ্রেন্ড দেখো, গার্লফ্রেন্ডের রূপম না দেখলে আসল আলোচনা শুরু হবে, ঠিক আছে? ওটা কিন্তু আলোচনা করার মতন একটা ছবি। মানে আমি পরে একদিন রূপমদা দেখে নিলে আমরা তিনজনই রূপমদার মতামতটা শুনবো, এখন নিজেদেরটা বলে দিচ্ছি। দেখো, গার্লফ্রেন্ডের ক্ষেত্রে তোমার আমার মতামত অনেকটা, আমি তোমার রিভিউ দেখলাম, অনেকটা এক। সেটা হচ্ছে যে মানে এগেন সেই একটা দিক তুলে ধরেছে, সেটার মধ্যে কোনো রকম কোনো ভুল নেই। যেটা তুলে ধরেছে সেটা ভীষণ ভালোভাবে তুলে ধরেছে, এবং রশ্মিকা মান্দানের ক্যারেক্টারটার জন্য একটা টাইমের পর থেকে রীতিমতো ফিল করা যায় যে ভাই ক্যারেক্টারটার সঙ্গে প্রচন্ড অন্যায় হচ্ছে, এবং সেটা যেহেতু বাই হার্ট ফিল করছি, যে কারণে ক্লাইম্যাক্সে যখন ক্যারেক্টারটা নিজের হয়ে নিজে লড়াই করে প্রচন্ড স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। আর এখানে যে ছেলেটা বয়ফ্রেন্ড রয়েছে তাকে পুরো একদম মানে আউট অ্যান্ড আউট একটা ভিলেন দেখিয়ে দেওয়া হয়েছে। মানে ক্যারেক্টারটা যা করে, মানে এই ক্যারেক্টারটাকে কারোর পক্ষে আর কি পছন্দ করা একেবারেই সম্ভব নয়। মানে এটা কোনো মানে লাভারে তুমি একটা নুয়ান্স পাবে, ঠিক আছে? যে লাভারে তোমার মনে হবে যে এই ক্যারেক্টারটা বাজে, এই ভুলভাল টক্সিক কাজকর্ম করছে, কিন্তু তাও তুমি মানে উচিত অনুচিত আমি যাচ্ছি, ছেলেটার জন্য তুমি ফিল করে ফেলবে। এখানে সেটার ছেলেটা কিন্তু ভালোই দেখিয়েছিল, লাভারে কিন্তু দেখায়নি যে ও খারাপ, ঠিক আছে? সিচুয়েশন গুলো বাধ্য করে দেওয়া টক্সিক কাজকর্ম করে ফেলে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার আছে, নিজের উপরে কোনো কন্ট্রোল নেই এক টাইম। লাভারের ক্যারেক্টারটা এরকম ছিল। তো এইখানে আমার মনে হচ্ছে যে রশ্মিকা মান্দানার পারফরমেন্স খুব ভালো, এবং আমার মনে হচ্ছে যে বাবার সঙ্গে যে পার্টিকুলার একটা বাবার সঙ্গে ইকুয়েশনটা রশ্মিকা মান্দানা যেরকম দেখিয়েছে, যে কন্ট্রোলিং বিহেভিয়ার, মানে আমার সেইটার সঙ্গে আমি একেবারে একমত হতে পারি। সেটা আমার হচ্ছে যে এবার ব্যাপারটা মানে ফেমিনিজম এমন জায়গায় চলে যাচ্ছে যে এবার জিনিসটা মানে কি বলবো, এগেন সেই বিলো দা বেল্ট হয়ে যাচ্ছে। কারণ আমার মনে হয় বাবার কিন্তু একটা মেয়ে কলেজে পড়ে 19-20 বছর বয়স হয়েছে, তার মানে এই নয় যে সে নিজের সব সিদ্ধান্ত, একটা ছেলেও আমি শুধু মেয়ে বলবো, যে নিজের সব সিদ্ধান্ত নেওয়ার জন্য কেপেবল এরা। সেখানে বাবা ঘরে ঢুকে দেখছে যে একটা ছেলের ঘরে মেয়ে বিছানায় ঘুমোচ্ছে, এবং তারপরে দেখছে যে সেই ছেলেটা আবার ধমকি ধামকা দিচ্ছে, তখন বাবা রেগে যাবে না? আরেকটা জিনিস, কারণ এইগুলো তো তুমি রিভিউতে বলেছো, এগুলো তাই আলাদা করে আলোচনা করার কিছু নেই। আর আমার রিভিউটা তো অনেকদিন আগে এসেছিলাম, তো হলেই দেখেছিলাম। আমার খালি একটাই প্রশ্ন, ওই আরেকটা যে মেয়ের ক্যারেক্টার দেখায় না, যেটা আর কি খুব একটু মানে ফ্ল্যামবয়েন্ট, একটু মডার্ন টাইপের মেয়ে দেখায়, এবার ওই মেয়েটা ও কিন্তু আগে থেকেই জানে যে ছেলেটা কিরকম, যে ছেলেটা কিন্তু মানে কন্ট্রোলিং নেচারের, এটা জানে, ঠিক আছে? তাও কিন্তু প্রথমে ওকে পছন্দ করে,
ঠিক আছে, তারপর দেখলাম হঠাৎ করে ওর মধ্যে একটা এমন ট্রান্সফরমেশন এলো, ও রাশ্মিকাকে পথ দেখাচ্ছে, এই করছে ওই করছে। আমি ভাবলাম বাবা কি হলো, এ তো দুদিন আগে অব্দি তুই ছেলেটাকে বিশাল পছন্দ করতো, আর যখন ওর গার্লফ্রেন্ড হয়ে গেছে তখন ওর কাছাকাছি টানাটানি করতো, এই করতো, তাহলে হঠাৎ কি হলো যে ও একদম ভালো হয়ে গেল, এটা আমি বুঝতে পারিনি। ওই আটটা মানে ক্লিয়ার নয়। ওই ছবিটার মধ্যে একটু সিউটো ফেমিনিজম আছে, বাকি ছবিটা ভালো হলেও ক্রাফট ওয়াইজ ভালো ছবি, কিন্তু একটু সিউটো ফেমিনিজম 100% রয়েছে। আর ওই মেয়েটা দেখো, ওই ধরনের মেয়ে আমি দেখেছি যাদের কাছে খারাপ ছেলেই পছন্দ, ঠিক আছে? হ্যাঁ, তো কিছু করার নেই, মানে খারাপ ছেলে কি জানি জানি না, আমি এর বেশি কিছু বলবো না। খারাপ ছেলে পছন্দ আমি সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু খারাপ ছেলে পছন্দ আবার হঠাৎ করে সতী হয়ে গেল ওই রাশ্মিকার সাথে বন্ধুত্ব করে, আর রাশ্মিকাকে ভালো টিপস দিচ্ছে। আমি বলছি তোর নিজের খারাপ ছেলে পছন্দ, তুমি আবার ওকে টিপস দিচ্ছি। হ্যাঁ, মানে যার ধরো নিজের মানে মেন্টাল প্রবলেম আছে, সে অন্য লোকের কাউন্সিলিং করছে, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। মানে আমার ওটা অবাক লেগেছে। আর আরেকটা জিনিস কি, তুমি দেখবে যে রাশ্মিকা কিন্তু এই ছেলেটাকে, রাশ্মিকা যে টাইপের মেয়ে দেখাচ্ছে, ছেলেটা যখন নিজেকে ইম্পোজ করছে ওর ওপর, রাশ্মিকা তো প্রথমেই না বলা উচিত, ও কিন্তু নাটা কিছুতেই বলে না। তুমি দেখবে হয়তো ধরে নিচ্ছে ও না বলতে পারে না বা কিছু এরকম যদি দেখাতে চাইছে, তাহলে আমার কথা হচ্ছে পরে কিন্তু এটাও দেখানো উচিত ছিল যে ওর একটা রিয়েলাইজেশন হওয়া উচিত ছিল যে আমার এটা আগেই আটকানো উচিত ছিল, আমি এটাকে প্রশ্রয় দিয়েছি, আমার অ্যাকশনস এর জন্যই আজকে ও এতটা বাড়তে পেরেছে। ঠিক আছে, এটাও কিন্তু ওর কোথাও রিয়েলাইজেশন বা কোনো কনভারসেশনের মধ্যে উঠে আসেনি। ঠিক আছে, মানে ওইটা যে রিয়েল যে ভাই আমি এই ভুল ডিসিশনটা নিয়েছি বলে, মানে তুমি কারোকে নিজের লাইফে প্রবেশ করতে দিচ্ছ জেনে শুনে যে এই ছেলেটা খারাপ, তারপরে তুমি একটা রিপারকাশন ফেস করছো, সেইটা তো তোমাকে সেটা অ্যাড্রেসও করতে হবে যে ভাই এটা আমারও একটা মানে প্রবলেম ছিল যে আমি ওকে অ্যালাউ করেছিলাম, সেগুলো কিন্তু উঠে আসে। মানে পুরো দোষটাই ছেলেদের, সিনেমার যত ছেলে ক্যারেক্টার সবার খারাপ। তেলেগু মেইন স্ট্রিম ছবিতে একটু ব্রডার স্ট্রোকসই রাখার চেষ্টা করে, সেটাই কারণ যে এই অ্যাসপেক্ট গুলো যায় না। এই অ্যাসপেক্ট গুলো একটু মানে এগুলো খুব নিশ ইমোশন, কিন্তু মানে পশ্চাতাপ এটা খুব নিশ ইমোশন, তো সেই জায়গায় যায় না আর কি ছবিটা। যাই হোক, আর কিছু আলোচনা করি বাকি আছে যেটাতে রূপম দা ইনভলভ হতে পারবে, আমার ভালো লাগছে না রূপম দা চুপচাপ বসে দেওয়া হয় নাকি। ডিজি রায় বলে শেষ কর, ডিজি রায়। কোনটা কি? আরে ডিজি রায়টা বলে শেষ কর। হ্যাঁ, ওটা বলে শেষ কর। হ্যাঁ, তো এবার কি আমরা ডাইজিরাই বলে ছবিটা নিয়ে আলোচনা করবো, সেটা জিও হটস্টারে চলে আসছে নামিয়ে। একদম। রূপম প্রথমে বলো, রূপম তো রাহুল সাদাশিবানের খুব ফ্যান, এর আগে আমি রাহুল সাদাশিবানের খুব বড় ফ্যান, এবং আমার ওর কাজ হেভি লাগে। সব থেকে ভালো লাগলো তিনটে জনরায়, মানে 3 রকম ভাবে হররটাকে একই জনরার কাজ করলো, আমার হেভি লাগলো। আর হচ্ছে এই ছবিটা কিন্তু যারা দেখেনি তারা মানে একটু স্কিপ করতে পারে। এই ছবিটা কিন্তু একই ইউনিভার্সের পার্ট, ভূতাকালামের, এবং ওটা যেভাবে লিঙ্ক করেছে আমার হেভি লেগেছে, ওটাতেই মস্তি পেয়েছি। আমার এই ছবিটা ফার্স্ট হাফ দেখে মনে হচ্ছে একটা হরর ছবি, সেকেন্ড হাফ দেখে মনে হচ্ছে একটা মিস্ট্রি থ্রিলার, এবং ফার্স্ট হাফে দুটো সিন ডিজাইন মানে উড়িয়ে দিয়েছে। ছবির মেকিং, ছবির সাউন্ড ডিজাইন, ছবিতে পারফরমেন্স খুবই ভালো, কিন্তু ছবিটা ভূতাকালাম বা ব্রহ্মযুগমে যে লেভেলে পৌঁছে যায়, আমার ডাইজিরাকে সেই লেভেলে মনে হয়নি। মানে এন্ডে গিয়ে ছবিটা ওই লেভেলে পৌঁছাতে পারেন, এবং ছবিটার মধ্যে একটু ইমোশনাল ডেপথ কম রয়েছে, ক্যারেক্টার আর্কের মধ্যে সমস্যা আছে, অনেক কিছু মুখে মুখে বলে দেয়, ওই মানে মহিলাটা যেরকম ভাবে মুখে মুখে সব বলে দেয়, এবং ক্লাইম্যাক্স একদম ক্লোজারটা যে লেভেলে দেওয়া উচিত ছবিটার, মানে মানে প্রি ক্লাইম্যাক্সের যে বিল্ড আপটা আছে, ক্লাইম্যাক্সটা ওই লেভেলে যায় না বলে মনে হয়। টুইস্ট টুইস্ট সব ঠিক আছে, কিন্তু ছবির এন্ডে যে ক্লিফ নোটটা দেখেছে ওটা ভালো লেগেছে। ভালো ছবি, ডেফিনেটলি খুবই ভালো ছবি, দেখা উচিত লোকের। তবে ওই ক্লাইম্যাক্সটা ডিসঅ্যাপয়েন্টিং, ক্লাইম্যাক্সটা সত্যি ডিসঅ্যাপয়েন্টিং, মানে যতটা ইজি ভাবে প্রণব মোহনলাল করে ফেললো ওটা, ওইটা মানে আমার খুব ইয়ে লেগেছে। না অ্যাকচুয়ালি কি বলতো, ছবিটার মধ্যে মানে আমার মনে হচ্ছে যে মানে গল্প লেভেলেই না একটা হয় না গল্পের স্কেল, মানে গল্পটা ছোট গল্প নয়, এই ছবিটার গল্পটাই মনে হচ্ছে যে একটু মানে ছোট গল্প। ঠিক আছে, মানে ছোট মানে কিন্তু আমি লেংথ ওয়াইজ বলছি না, আমি বলতে পারছি না। তুমি তোমার রিভিউতে একটা কথা বলেছো যে ছবির নাম যেটা দিয়েছে সেটা যতটা গ্র্যান্ড, ছবির সাবজেক্ট ততটা গ্র্যান্ড নয়, এটা ঠিক বলেছো, এটা একদম ঠিক। এটা অ্যাকচুয়ালি ছবিটা এইটা এগেন রিভিউ কিভাবে করি সেটা একটু বলি। মানে এই ছবিটা যখন আমি দেখেছি তখন এই জিনিসটা মনে হয়নি, তার কারণ তখন আমি অর্থটা কি সেটা না জেনেই ছবিটা দেখা শুরু করেছি। কারণ আমি মনে করছি যদি পরিচালক বুঝিয়ে দেয় যে নামটার অর্থ কি, তাহলে আমাকে আলাদা করে আর খুঁজতে হবে না, আমি খুব একটা আলাদা করে খোঁজাতে বিশ্বাস নই। কিন্তু আমি পরে দেখলাম যে না, ছবির মধ্যে খুব বেশি আন্ডারলাইন করেন ডিরেক্টর। আমি মানেটা খুঁজে আমার তখন মনে হলো যে মানে এর যে অর্থটা যতটা মারাত্মপূর্ণ, যতটা গ্র্যান্ড,
সেইটা কিন্তু মানে টাইটেলটা মানে গল্পটা কি ইয়ে করছে না আর কি, মানে গল্পটা সেই লেভেলে সার্ভ করছে না। তো তবে ছবিটা কিন্তু গল্প আর কি, যেটা অ্যাকচুয়ালি মানে যেটা ভালো করেছে সেটা হচ্ছে হরর সিন যেখানে রেখে, যেখানে ভয় পাওয়াতে চায় সেখানে কিন্তু ভয় পাওয়াতে পারে, যেটা কিন্তু ম্যাক্সিমাম হরর ছবি ওই যে পারে। লোকটা যখন বসে খাচ্ছে, ওই যে ওকে হেল্প করছে, ও যখন বসে খাচ্ছে ওর ঘরের মধ্যে চেয়ারটা ধরে ওঠে, আমার ভয় লেগেছে ওইটাতে সব থেকে বেশি অ্যাকচুয়ালি। ওই সিনটা মানে ও কিছু দেখায় না, এরপর আমাকে একটা জিনিস বলো, তোমরা কি হরর ছবি দেখে ফর রিয়েল মানে ভয় পেয়ে যাও, মানে যে ভয় ভয় মানে রাত্রেবেলা ঘুমোতে অসুবিধা এরকম হয় এখন? আমার এখন আর হয় না, ছোটবেলায় হতো। আমার লাস্ট হয়েছিল হচ্ছে বুড়ারি ডেটস নিয়ে হয়েছিল নেটফ্লিক্স একটা ডকুমেন্টারি। বুড়ারিতে আমার হয়েছিল, আমার হয়েছিল, আমার বুড়ারি ডেটস তো হয়নি একদম বলছে, আমার হয়েছিল হচ্ছে ভূতাকালামে। ভূতাকালাম আমি দেখেছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে গিয়ে, এবং কি হয়েছে, কেউ নেই ওর বাড়িতে, বুঝছো তো অরিত্র, তো ওর বাবা মারা কেউ নেই, তো একটা ঘর দিয়েছে আমাকে আর সম্ভবত আকাশকে। এবার আকাশ হচ্ছে এমন ছেলে, আমি তোমাকে বলছি, ওকে যদি আমি আমার বাড়িতে রেখে যাই, আমরা যদি ট্রিপে যার বাড়িতে থাকে, ও আমাকে 7 দিন পর রূপমার বাড়িতে ভূত আছে, মানে ও যেখানেই থাকে ওর ঢ্যামনা সেখানেই ভূত দেখে, এবং ও এত ভয় পেয়ে যায়, ওর মানে স্ট্রোক ফোক হয়ে যাবে এরকম জিনিসপত্র হয়। তো আমি ভূতাকালাম, তোমরা কন্টিনিউ করো, আমি আসছি। তো আমি যখন ভূতাকালাম দেখছি তখন হচ্ছে ওর বাড়িতে দেখছি, এবং ভূতাকালাম যখন দেখছি তোর হচ্ছে ছবিটা যেরকম ভাবে এগোচ্ছে আমার একটু ভয় লাগছে, এই হচ্ছে। এবার ছবিটা মানে যখন শেষ করেছি আমি রাত্রি 2-3টে বাজে, আকাশ আমাকে বারবার করে বলে যে চ ভাই একটু জল খেতে যাবো, চ দাঁড়াবি একটু, পুরনো বাড়ি বড় বাড়ি। সমস্যাটা হচ্ছে এটা, ওকে আমি বহু চাটন দিয়ে ফেলেছি এই ভূত ফুত নিয়ে কিস্তি বিস্তি করে, যেটা আমি এখন করলাম এর থেকে 1000 গুণ বেশি করে ফেলেছি। এবার ছবিটা দেখার পরে আমার ফেটে গেছে, ভূতাকালাম দেখার পরে। এবার হচ্ছে এই ঘর পেরিয়ে বারান্দা পেরিয়ে বাথরুম, পুরোনো আগেকার দিনের বাথরুম। এবার আমি আকাশকে ডাকতে পারছি না যে ভাই ওঠ আমার সাথে বাথরুমে চ এবার, ঠিক আছে? এবং আমার তখন মানে ফেটেছে, মানে মানে ভয় পেয়ে রয়েছি, আর এত জোরে পাচ্ছে আমার, আমি যে এই ঘর, তখন আমি বুঝলাম যে না, বন্ধুদেরকে অন্য কোথাও কি চাটা উচিত না, ঠিক আছে? এবার ও তো ঘুমিয়ে পড়েছে, ছবিটা দেখেও নি। ওই ভূতাকালাম দেখে আমি মাইরি বলছি আমি বিশাল ভয় পেয়েছিলাম, এবং ভূতাকালামের ভয়টা আমার সাথে ছিল। কিন্তু আমি বলছি রাইজ রায় এই ছবিটার মধ্যে ওই যে সিনটা যেটা তুই বলছিস, যে ওই সাদা আলোটা দেখা যাচ্ছে, ঘরের বাইরে কে রয়েছে, ওটা যে টেনশন, মানে ওটা আলাদাই। এবং ঠিক হচ্ছে আরেকটা জায়গা, যখন হচ্ছে ওই মানে ওটা ভয় লাগে, ওটা প্রচন্ড ঘেন্না লাগে, সেটা হচ্ছে ভাইটা যখন ওপর থেকে পড়ে, ও ভাই মানে ও এরম করে রয়েছে, মানে ওটা হচ্ছে আমাদের কি হলো, মানে ওটা ভয়ানক ভয়ানক। এবং তুমি সাউন্ড দেখবে, সাউন্ডের কাজ, উফ ভাই বিছানার মধ্যে কেউ বসেছে। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, একটা জিনিস খুব ভালো লেগেছে, ডিরেক্টর না, মানে এই যে একটা ব্যাপার আছে তুমি দেখবে জেনারেলি টিপিক্যাল হরর ছবিতে কি হয়, যে লোকে ধরো জানে ভূত আছে, তাও বাড়িতে থাকবে অন্ধকার করেই রাখে যাতে ভূত আরো আইসো আমাকে ভয় দেখাও। এখানে কিন্তু প্রণব মোহনলাল একটা সিনে দেখবে বলে যে আমার বাড়িতে এবার থেকে সব আলো জ্বলবে, ও সব আলো জ্বালিয়ে দেয়। এবার হচ্ছে চ্যালেঞ্জটা কোথায়, ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ডিরেক্টর যে আমি নর্মাল সিনে মানে নর্মাল লাইটিং এ আমি ভয় দেখাবো, জাস্ট সাউন্ড দিয়ে। এইটা কিন্তু হেভি লেগেছে আমার, যে ভাই আমি টিপিক্যাল যে সেটিংটা, যে একটা অন্ধকার আলো আধারি তার মধ্যে ভূত দেখাচ্ছি, সেটা করবো না, আমি ডেইলি ইয়েতে করবো, সেটা আমার খুব ভালো লেগেছে। না আর কি বলতো, এই যে সিনটার কথা বললো যে একটা ছেলে পড়ে যায়, ঠিক আছে, আমি আর বেশি ডিটেলসে ঢুকছি না। অ্যাকচুয়ালি কিছু ছবিতে তুমি গোর এক্সপেক্ট করে যাচ্ছ, যেরকম ধরো আমি কথা বলছি যেখান থেকে আলোচনা শুনেছি ধুরন্ধর, ঠিক আছে, এবার ওই ছবিতে যা দেখাচ্ছে আমার ক্ষেত্রে ম্যাটার করছে না, কিন্তু যখন একটা শখ আসে যে আমি ওই মানে ওটা ভাবিনি যে এই ছবিটাতে ওটা পাবো, এবং তারপর ঘটে যাচ্ছে, মানে ওটা ফাইনাল ডেস্টিনেশনের লেভেলে চলে গেছে আর কি, ওই পার্টিকুলার যদি তুমি এপিসোডটা দেখো, ওটা শখ ওটা যাই হোক, চলো আমরা এখানে আলোচনা আজকে নতুন শেষ করি নাকি? আজকে আমাদের অনেক বিশাল বড় আলোচনা হয়েছে, ধুরন্ধর নিয়ে অনেকটা আলোচনা, খুব খুশি হবে, এত বড় আমরা কোনোদিন করিনি, আজ প্রথমবার। আজকে একটা ভার্সেসও দেখতে পেলো লোকে, সেটাতেও মজা পাবে। আর প্রত্যেক দিনে ভার্সেস আমার ভার্সেস সাগর নীলেরই ভার্সেস হয়, আর রূপম পাঁচগারে রেফারি করে। রূপম দাস না আমার সাথেই তো সাগর নীলের হলো আগে 23 মে, ওটা তো মানে মানে ইয়ে হয়, আমি আর রূপম এক টিমে, সাগর নীল অন্য টিমে ছিল। ওটা তো
পেতে দেখছি যে একজন বলছে যে সাগরনীল হচ্ছে কান্ডু, কিচ্ছু বোঝে না সিনেমা, একজন বলছে যে ধ্রুব হচ্ছে কান্ডু, কিচ্ছু বোঝে না সিনেমা। আমি ভাবছি যে কি হচ্ছে ভাই, কয় ভাববে। ও ভাই একটা আমি পেয়েছি, বলছে তেরে ইসমাইলকে যেহেতু রূপম আর অরিত্র খারাপ বলেছে, তাই জন্য সাগরনীল জোর করে ধুরন্ধরের ট্রেলারটাকে খারাপ বলছে, যেহেতু ওদের ভালো লেগেছে বলে। এটা হেভি দিয়েছে কিন্তু। আমি ভাই আগে আমি যেগুলো বলেছি ওইটা আমি সেটা আগেই রিভিউ করে রেখেছি, যা তা। যাই হোক, চলো আজকের মতো শেষ করি, আবার পরের দিন আসবো। একটু ধুরন্ধর নিয়ে একটু তো লেট হলো, আমরা আরো তাড়াতাড়ি আসবো প্ল্যান করেছিলাম, তবে আশা করছি পরের সপ্তাহে আমরা তাড়াতাড়ি চলে আসবো। অনেক ধন্যবাদ সকলকে এত বড় পডকাস্ট দেখবার জন্য। লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন যারা নতুন রয়েছেন, আমাদের তো সাবস্ক্রাইব করার কথা বলি না। তোমরা বলো, তোমাদের বলো, ফ্যান ফলোদের বলো সাবস্ক্রাইব করতে। তোমরা সাবস্ক্রাইব করতে বলো না, কি করে হবে তাহলে? দেখো বলতে ইতস্তত হচ্ছে, বলতে ইতস্তত হচ্ছে, সাবস্ক্রাইব করতে বলো, কিরকম একটা লাগছে। মানে আমাদের অবস্থাটা এরকম হচ্ছে যে ওই আবার সাবস্ক্রাইব করবেন, আপনারা দেখছেন এটাই অনেক, আবার কেন সাবস্ক্রাইব করবেন? না সেই এতে बोल बच्चन দেখেছো, রোহিত শেট্টির बोल बच्चन ওখানে আমি কৃষ্ণা বলে, আরে बोल शर्मा क्यों रहा है बोल। আরে রূপম बोल शर्मा क्यों रहा है बोल। না আপনারা দেখেছেন, এতদিন ধরে দেখছেন, আমাদের তিনজনকে আলাদা করে দেখছেন, আর কত দেখবেন আপনারা? এত দেখতে হবে না, ঠিক আছে, মাঝে মাঝে দেখবেন, ইচ্ছা সাবস্ক্রাইব করবেন, এইসব বললেই অডিয়েন্স হবে না না সাবস্ক্রাইব করে দিই, এরকম ভাবে বলছে সাবস্ক্রাইব করে দিই। অডিয়েন্স এরকম ভাবে বললে হবে না যে প্লিজ সাবস্ক্রাইব করে, সব বললে হবে না। আপনারা অনেক করেছেন আমাদের জন্য, আমরা এইসব রিল মনে রাখবো, এইসব বলে দেবো, অডিয়েন্স হবে না ভাই সাবস্ক্রাইব করে দিই, 100 টাকা করে পাঠিয়েও দিই তিনজনকে, এইসব হবে। দেখবো টাকা ঢুকেই যাচ্ছে, সবাই 100 টাকা করে পাঠাচ্ছে, না 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 পাঠাতে হবে। এবার আমরা একটা কিউআর দিয়ে দিই, আমরা কিউআর দিয়ে লিখি যে আপনারা আর কত দেখবেন, এবার ডিরেক্ট টাকা পাঠিয়ে দিন, আমরা দুটো কিউআর দিয়ে দিই এরকম ভাবে। চলো টাটা টাটা। টাটা।